ওকে, আসসালামু আলাইকুম। আমি ডক্টর এমিকো সুলতানা বলছি। আজকে হচ্ছে জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিতে অনেক বড় থ্যাংক ইউ আমাকে হচ্ছে এই সুযোগটা দেওয়ার জন্য। আমি হচ্ছে আজকে একটা ডিসকাশন ওটা হচ্ছে প্ল্যাব অ্যান্ড ক্যারিয়ার প্রসপেক্ট ইন দ্য ইউকে। এখন পর্যন্ত আমাদের হচ্ছে 65 জন অলরেডি দেখছি যে আপনারা অনলাইনে আছেন, এই লাইভটা দেখছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি হচ্ছে আজকে জাস্ট প্ল্যাবের ব্যাপারটা একটু এক্সপ্লেন করব। প্ল্যাবের পরে আমরা যে ইউকেতে ক্যারিয়ারের মধ্যে আমাদের কি কি প্রসপেক্টিভ থাকছে এসবগুলো আমি এক্সপ্লেন করছি। আপনাদের যদি আলাদা কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই এটা কমেন্টের ভিতরে জানাবেন। আমি হচ্ছে আমার বেস্ট ট্রাই করব সব কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার জন্য। আর যদি আপনাদের কোনো সাউন্ডে কোনো অসুবিধা হয় বা কোনো ভিডিও আনক্লিয়ার হচ্ছেন এটা অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল কোনো না কোনো আমরা ব্যবস্থা করতে পারবো স্মুথলি যায়। আশা করি সবাই হচ্ছে এটা থেকে কোনো না কোনো বেনিফিট পাবেন, আর যেসব আপনাদের আনআনসার্ড কোয়েশ্চেন থাকে ওই সবগুলো যাতে হচ্ছে আমরা ক্লিয়ার করে দিতে পারছি। So plab is quite a common word nowadays. আমরা হচ্ছে যারা আছি বাংলাদেশে, স্পেশালি যারা হচ্ছে জাস্ট গ্র্যাজুয়েশন শেষ করছেন বা শেষ করার কিছুদিন পরে বা চিন্তা করছেন যে এমবিবিএস এর পর আমি কি করব, খুবই একটা হট কোয়েশ্চেন আমাদের, যেটা হচ্ছে একটু দাঁড়ান প্লিজ। ওকে, আমাদের হচ্ছে অনেকেরই হচ্ছে একটা কোয়েশ্চেন থাকে যেটা হচ্ছে প্ল্যাবটা কি জিনিস আর প্ল্যাব দিয়ে আমরা কি কি প্রসপেক্টিভ পাবো। ফার্স্ট অফ অল আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি যাতে সবাই বুঝতে পারেন, প্ল্যাব ইজ আ লাইসেন্সিং এক্সাম। ইট ইজ নট আ পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি, ইট ইজ নট আ সেপারেট পোস্ট গ্রাজুয়েশন কোয়ালিফিকেশন। এই প্ল্যাব এক্সামটা আপনি দেওয়ার পরে আপনি হচ্ছে আপনার বাংলাদেশি এমবিবিএস বা যে দেশেরই এমবিবিএস হোক ওইটার পরে হচ্ছে আপনি ইউকেতে প্র্যাকটিস করে একটা লাইসেন্স পাবেন। প্ল্যাবের সাথে আমরা অনেক সময় হচ্ছে এমআরসিএস, তারপরে এফসিপিএস, এমডি, তারপরে মাস্টার্স, এসবের সাথে আমরা তুলনা করি, যে জিনিসটা হচ্ছে পুরোপুরি ভুল। কারণ হচ্ছে আপনি আপনার বিজনেস কার্ডেও হচ্ছে কোনোদিন লিখতে পারবেন না যে এমবিবিএস প্ল্যাব। আপনার লেখা লাগবে হচ্ছে যে এমবিবিএস, দ্যাটস ইট। প্ল্যাব ইজ ইয়োর পারমিশন to be able to practice in the UK. Similar to USMLE, USMLE এক্সামটাও কিন্তু শুধু লাইসেন্সিং এক্সাম। এটা কোনো হচ্ছে আমাদের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি না, এটা হচ্ছে আমাদের কোনো একটা কোয়ালিফিকেশন না, দিস ইজ ইয়োর লাইসেন্সিং এক্সাম। প্ল্যাবের হচ্ছে জার্নিটার মধ্যে আপনার মেইন হচ্ছে 3টা পার্ট আছে। প্রথম পার্ট হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিটা আপনার প্রুভ করা লাগবে। প্ল্যাবের ফার্স্ট স্টেপটা হচ্ছে আইদার আইএলটিএস না হয় ওইটি আপনার পাস করা লাগছে। আইএলটিএস হচ্ছে আপনার একটা এক্সাম যেটাতে হচ্ছে সাধারণত পরীক্ষা 2টা দিনের মধ্যে হয়। প্রথম দিন আপনি যখন আইএলটিএস পরীক্ষা দিতে যাবেন ওই দিন হচ্ছে আপনার লিসেনিং, রিডিং আর রাইটিং, এই 3টার লিখিত পরীক্ষা হচ্ছে। পরে আরেকটা দিন আমাদের দেয় যেটা হচ্ছে আপনি স্পিকিংটা প্রুভ করতে পারবেন যে আপনি স্পিকিংও কতটুকু ফ্লুয়েন্ট। বাংলাদেশে হচ্ছে আমাদের ব্রিটিশ কাউন্সিল ইজ দ্য লার্জেস্ট প্রোভাইডার ফর দ্য আইএলটিএস এক্সাম। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে মাসে হচ্ছে ওরা অ্যাটলিস্ট পুরো বাংলাদেশে 8টা বা 9টা সেন্টারে হচ্ছে অপারেট করছেন। আর হচ্ছে আপনার ব্রিটিশ কাউন্সিলটা অনেক বছর ধরে আছে। আমাদের আইডিপিতেও হচ্ছে ওরা আইএলটিএসটা নিচ্ছে, বাট ব্রিটিশ কাউন্সিল টেকস ইট মোর ফ্রিকুয়েন্টলি। নাও আইএলটিএসটা হচ্ছে আমাদের সব থেকে জেনারেল রুট প্ল্যাবের জন্য। তো দেখা যাবেন যে আপনি যখন এনএইচএস এ ওয়ার্ক করা শুরু করবেন অনেকগুলোই কিন্তু ডক্টর থাকবেন যারা হচ্ছে আইএলটিএস দিয়ে হচ্ছে ইউকেতে এসছেন, কারণ ইটস বিন অ্যাকসেপ্টেড ফ্রম দ্য বিগিনিং অফ টাইম। IELTS does require you to study, স্পেশালি আমরা যারা এমবিবিএস এর পিছনে আমরা যারা 5 বছর স্পেন্ড করে আসছি, দেখা যায় যে আমাদের হচ্ছে ক্রিয়েটিভ রাইটিংটা হচ্ছে আমরা একটু ল্যাগ বিহাইন্ড করি, এই কারণে যে আমাদের হচ্ছে এই জিনিসটা টেস্ট করা হয় না। তো ইভেন যারা হচ্ছে ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার, ধরেন ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন, বা ইভেন আপনি ওইভাবেও যদি চিন্তা করেন যে আমরা মেডিকেলে তো 5টা বছর ইংলিশেই পড়াশোনা মুখস্থ করে এসেছি, লিখেও এসেছি ইংলিশে, অস্পিও দিয়ে আসছি আমি ইংলিশে, বাট আইএলটিএসটা হচ্ছে কিছুটা ক্রিয়েটিভ সাইডটা একটু দেখে, তারপর হচ্ছে আপনার গ্রামাটিক্যাল রিচনেসটা দেখে, আপনি ভোকাবুলারি কতটুকুন ভালো পারেন দেখেন। তো ম্যাক্সিমাম প্ল্যাবের ক্যান্ডিডেটরা বা মেডিকেল গ্র্যাজুয়েট যারা আইএলটিএস দেয়, দেখা যায় যে আমাদের হচ্ছে এটার নিয়ার অ্যাবাউট 1 মান্থ থেকে 2 মান্থ মিনিমাম হচ্ছে প্রিপারেশনের টাইম লাগে।
আইএলটিএস নিয়ে আমাকে অনেকে হচ্ছে এই কোয়েশ্চেনটা করে যে ইজ কোচিং ম্যান্ডেটরি অর নট। ইট ডিপেন্ডস 100% অন ইয়ার বেস লাইন। অনেক মানুষের দেখা যায় যে হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সিটা বা ইংলিশের প্র্যাকটিসটা এটা আসলে কিন্তু আমরা জাজ করতে পারি না, কারণ অনেকে দেখা যায় যাদের হচ্ছে খুব বেশি ইংলিশে মানে স্পোকেন না করলেও ওনাদের হচ্ছে যেহেতু অনেক রেগুলারলি বই পড়ে, নিউজ পেপার পড়ে, ইংলিশ টিভি শোজগুলো দেখে, চ্যানেল দেখে, ওদের ইংলিশের রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসনিং স্কিলসগুলো হচ্ছে খুবই ইমপ্রুভ থাকে। আবার অনেকে দেখা যায় ইভেন দো দে আর কোয়াইট সোশ্যাল ইন দ্যার ইংলিশ স্কিলস, ইভেন এমনও দেখা যায় যে যারা হচ্ছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন ওনাদেরও কিন্তু অনেক সময় কষ্ট হয় আইএলটিএস এর মার্কস গেইন করার জন্য, কারণ এখানে আপনার পুরোপুরি প্রুভ করা লাগছেন যে আপনি হচ্ছে এক্সপিরিয়েন্সড ইন your vocabulary, inside your grammar, and how you represent your knowledge of English on paper. তো আইএলটিএসটা হচ্ছে আমার মনে হয় সব থেকে ভালো যদি ডিসাইড করার জন্য যে আপনার কোচিং লাগবে কি না লাগবে, আপনি হচ্ছে অনলাইনে দেখবেন যে কয়েকটা আইএলটিএস এর হচ্ছে ইউটিউবে যদি সার্চ করেন যে আইএলটিএস স্পিকিং এক্সাম, দেখেন ওরা কিভাবে করে কথা বলে। যদি ব্যান্ড 8 বা ব্যান্ড 9 অনেকগুলো ভিডিও আপনি পাবেন ইউটিউবে, যদি দেখেন যে হ্যাঁ আমার কথা বলার স্টাইলটা অনেকটুকুন এটার মতোই, দ্যাট মিনস দ্য কোচিং ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ। সেকেন্ডলি, আইএলটিএস এর হচ্ছে অনেকগুলো বই পাওয়া যায় বাংলাদেশে, এটা খুবই একটা অ্যাভেলেবল সোর্স যেটা আমরা নীলক্ষেতে পাচ্ছি। ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশন হচ্ছে একটা কোম্পানি আছে, ওনাদের হচ্ছে অনেকগুলো বই পাওয়া যায়, প্রায় হচ্ছে টোটাল মনে হয় ওদের হচ্ছে 12টা বা 13টা বই আছে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা আইএলটিএস আমরা একাডেমিক পরীক্ষাটা যেহেতু দিব, আপনার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আইএলটিএস বুক 6। যেটা বুক 6টা আপনি যদি একটু দেখেন তখন বুঝতে পারবেন যে এটা কি আমি সলভ করতে পারবো কি পারবো না। দ্য বেস্ট পার্ট ইজ কোয়েশ্চেনগুলো সামনে দেওয়া আছে, অ্যান্সারগুলো পিছনে দেওয়া আছে। তো আপনি যদি এই দুইটা মিলাতে পারেন, দেখেন যে না আমার হচ্ছে মার্কস এত ভালো আসছে না, তখন আপনি চিন্তা করতে পারেন যে আমার প্রাইভেট টিউটর লাগবে কি না, আমি কি বই দিয়ে ইমপ্রুভ করতে পারবো নাকি আমি হচ্ছে কোচিং নিতে পারছি। ইভেন হচ্ছে অনলাইনেও হচ্ছে এখন অনেক ইংলিশের বা প্রফেশনসের কয়েকটা কোর্স থাকছেন, এসবগুলো কিন্তু ইউ গেট মিক্সড রিভিউজ ফ্রম এভরিওয়ান, বাট অনেকেই হচ্ছে এসব অনেক ভালো মনে করছে। ইদার ওয়ে, ইফ ইউ ওয়ান্ট টু গিভ ইউর প্ল্যাব এক্সাম, প্রথমে আপনার যেটা করা লাগবে হচ্ছে আইএলটিএস এর আপনার অ্যাটলিস্ট ব্যান্ড হচ্ছে আপনার ওভারঅল স্কোর আপনার 7.8 হওয়া লাগছে। হ্যাঁ, সো আমাদের দেখা গেছে যে প্রত্যেকটা ব্যান্ডে আপনার মিনিমাম হচ্ছে 7 পাওয়া লাগছে, আর সবগুলো মিলে হচ্ছে আপনার মিনিমাম 7.5, বাট ইটস প্রবাবলি সেফার ইফ ইউ এইম ফর সামথিং অ্যারাউন্ড 8.5, যাতে হচ্ছে একটু আমাদের হেরফের হলেও যাতে আমরা ঠিকই প্ল্যাবের রেজিস্ট্রেশনটা করতে পারছি। ওকে, এখন আইএলটিএসটা হচ্ছে ইন জেনারেল পরীক্ষাটা দেওয়ার কস্টটা হচ্ছে ইট ভ্যারিজ ফ্রম মান্থ টু মান্থ। আমি যখন 2017 সালে আইএলটিএসটা দিয়েছিলাম, আমি হচ্ছে ইউকেভিআইটাই ফার্স্ট ইয়ার অ্যান্ড দ্যাটস দ্য অনলি ওয়ান আই গেভ, তখন হচ্ছে ওটার কস্ট ছিল হচ্ছে 23,000 টাকা। প্রত্যেক বছরে হচ্ছে এটা একটু চেঞ্জ হয়, বাট সাধারণত হচ্ছে 20 থেকে 25,000-এর মধ্যে হচ্ছে কস্টটা পড়ছেন আইএলটিএস ইউকেভিআই পরীক্ষাটা দেওয়া। ইউকেভিআই মানে আইএলটিএস ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন। আপনি যদি মনে করেন আমার যেরকম নিজের উপরে হচ্ছে ইংলিশের কনফিডেন্সটা ভালো ছিল, আমি হচ্ছে এটাই একবারই হচ্ছে পরীক্ষাটা দিয়েছিলাম। তো আইএলটিএস একাডেমিক ইউকেভিআই, দিস ইজ দ্য বেস্ট ওয়ান দ্যাট ইউ ক্যান গিভ ইফ ইউ আর কনফিডেন্ট অ্যাবাউট ইউর ইংলিশ স্কিলস। ধরেন এখন আমাদের মনে হচ্ছে যে না আমি পারবো কিনা, আমি একদম 100% কনফিডেন্ট না, তাও আমি আইএলটিএসটাই দিব, তখন হচ্ছে আরেকটা করা যায় যেটা হচ্ছে আইএলটিএস একাডেমিক বাট নট ইউকেভিআই, জাস্ট আইএলটিএস একাডেমিক। এটাও হচ্ছে আমরা ব্রিটিশ কাউন্সিল থেকে দিতে পারি। পার্থক্য হচ্ছে এটাই যে আইএলটিএস নর্মাল যেটা ইউকেভিআই ছাড়া, ওইটার হচ্ছে কস্টটা আপনার নিয়ার অ্যাবাউট 15,000, তো হচ্ছে ইউকেভিআই থেকে অনেকটুকুন চিপ। আপনি যদি এটা মনে হয় যে না আমি পাস করতেও পারি, নাও স্কোরটা পেতে পারি, তখন এটা দিয়ে এক্সপেরিমেন্ট করা ভালো ইনস্টেড অফ এক্সপেরিমেন্টিং উইথ IELTS UKVI, which is more expensive. Okay, তো IELTS একাডেমিক নর্মাল নন ইউকেভিআইটা যদি আপনি দেন, ওই স্কোরটা দিয়েও হচ্ছে আপনি ঠিকই প্ল্যাবের জন্য রেজিস্ট্রেশন করা যায়। বাট আপনি যখন বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যাওয়ার জন্য হচ্ছে আপনি টিয়ার 2 ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আবার সে আপনার IELTS UKVIটা দেওয়া লাগছে। ওই সময় স্কোরটা ম্যাটার করে না। তো আপনার যদি মনে হয় যে না আমি ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে হচ্ছে আমি IELTS এক্সামটা দিব, তাহলে হচ্ছে আপনি IELTS একাডেমিক নর্মালটা দিবেন। হ্যাঁ,
আর যদি মনে করেন যে না আমার প্রিপারেশন অনেক ভালো, আমি কনফিডেন্স নিয়ে আমি ডেফিনেটলি হচ্ছে আমার রিকোয়ার্ড স্কোর আমি পাবো, তাহলে হচ্ছে আপনি IELTS একাডেমিক UKVIটা দিবেন। এই কোয়েশ্চেনটা হচ্ছে অনেকেই হচ্ছে মনে করেন, বাট আমি জাস্ট ক্ল্যারিফাই করে দিচ্ছি জিনিসটা। ফর প্ল্যাব IELTS জেনারেল দিয়ে আপনার কোনো লাভ হবে না, IELTS লাভ হবে না। তো এই দুইটা চিন্তা করেন না, আপনার শুধু দুইটা অপশন হচ্ছে IELTS একাডেমিক আর IELTS একাডেমিক UKVI। এই দুইটা ছাড়া আপনার প্ল্যাবে কোনোটাতে হেল্প হবে না। এখন IELTSটা অনেকে আপনারা সিনিয়রদের কাছ থেকে শুনতে পারেন বা অনেক ফেসবুক গ্রুপেও দেখতে পারেন যে অনেকের হচ্ছে IELTSটা একবারে ক্লিয়ার করাটা, স্পেশালি বিকজ রাইটিংটা দেখা যায় যে আমরা সব থেকে বেশি মেডিকেল স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আমরা সাফার করি, কারণ হচ্ছে আমাদের যেটা আগেই বলেছিলাম ক্রিয়েটিভ রাইটিংয়ের চর্চাটা একটু কম থাকে। তো দেখা যায় যে ওই রাইটিংয়ের মধ্যে 7টা উঠানোর অনেকেরই হচ্ছে চ্যালেঞ্জ হয়। ওইটার একটা সলিউশন আছে, যেটা হচ্ছে IELTS এর ইন প্লেসে আপনি ওইটি দিতে পারছেন। ওইটি জিনিসটা কি, ওইটি হচ্ছে আরেকটা ইংলিশ আপনার প্রফিসিয়েন্সি এক্সাম। আপনি যখন ওইটি দিবেন, ওইটিতে হচ্ছে সব কোয়েশ্চেনগুলো আসে, ওইখানেও একই সেগমেন্টগুলো আপনার থাকছেন, যেটা হচ্ছে আপনার রাইটিং, রিডিং, স্পিকিং, লিসেনিং, বাট হচ্ছে আপনার কন্টেন্টটা হচ্ছে বেশি মেডিকেল রিলেটেড। ফর এক্সাম্পল আপনাকে যখন বলবেন যে রাইটিংগুলো করতেন, তখন মেডিকেল রেফারেল নোট ওইসবগুলো দেখাতে বলছেন। যেহেতু আমরা মেডিকেল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে অনেকটুকুন এসব নিয়ে অলরেডি এক্সপিরিয়েন্স, এসব ওয়ার্ড দেখলে সত্যি কথা কিন্তু আমরাও কিন্তু একটু এট পিস মনে করি যে না এটা আমার চেনাশোনা ওয়ার্ড, এটা আমার চেনা ডিপার্টমেন্ট। ওয়ারাজ IELTS অনেক সময় এমনও থাকে, আমার নিজের রাইটিংয়ের এক্সপিরিয়েন্সটাই আমি বলছি। আমার রাইটিংয়ের সময় হচ্ছে একটা কোয়েশ্চেন ছিল যে রাইট অ্যাবাউট হাউ অ্যানিমালস আর বিকামিং ইনডেঞ্জার্ড অ্যান্ড হোয়াট উই ক্যান ডু টু প্রিভেন্ট দিস প্রবলেম। এখন আমাকে কিন্তু সেই মনে হয় আমার ও লেভেলস এ লেভেলসের পরে কেউ কখনোই হচ্ছে এই যে অ্যানিমাল নিয়ে হচ্ছে এরকম কোনো মানে রাইটিং বা আমার অপিনিয়ন কখনোই হচ্ছে এসব ডিসকাশন আমি ঠিক যাই নাই। তো এর জন্য হচ্ছে ওই সময়টা ওই চর্চাটা করাটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট। ওয়ারাজ ওইটিতে আপনাকে জিজ্ঞেস করবে জাস্ট স্ট্রেট আপনার মেডিকেল বা হসপিটাল রিলেটেড রাইটিং, রিডিং অ্যান্ড স্পিকিং। ওইটিটা দেখা যায় যে পাস করাটা আমাদের জন্য আরেকটু ইজি হয় যারা মেডিকেল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। এখন ওইটির ডিসঅ্যাডভান্টেজটা কি? ওইটির ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে ওইটার কোচিং হচ্ছে IELTS এর মতো এত অ্যাভেলেবল না বাংলাদেশে। আমার জানা মতো হচ্ছে ফিউচার এড বনানীতে হচ্ছে ওনারাই শুধু ওইটির হচ্ছে আপনার কোচিংটা করায়। সো ইটস এ ভেরি নিশ প্লেস। তো আপনার দেখা যাবে যে ওই ওয়েটিং একটা কোচিংয়ের সিট পাওয়া বা এসবগুলো একটু ডিফিকাল্ট। বইগুলো পাওয়া যায়, বাট IELTS এর মতো এত অ্যাভেলেবল না যে নীলক্ষেতের প্রত্যেকটা দোকানে আপনি পাচ্ছেন। Our third disadvantage of OET is that it's much more expensive. Exact rate টা আমি বলতে পারছি না, but it's near about 40,000. তো দেখবেন যে প্রায় IELTS এর কিন্তু ডাবল বা IELTS একাডেমিকের হচ্ছে প্রায় 3 times প্রাইস হচ্ছে আপনার OET। বাট এটা হচ্ছে আপনি নিজের একটা যাচাই করে নিতে লাগবেন যে আমি যদি ধরেন আপনি 2বার IELTS দিলেন, রিকোয়ার্ড স্কোর কোনো আশেপাশে আপনার আসলো না স্কোর, তখন হচ্ছে ওইটিতে সুইচ করাটা হচ্ছে সব থেকে বেটার অপশন, কারণ IELTS এর পিছনে আপনি আর কতই খাটবেন। হ্যাঁ, আর এক টাইম সেন্সিটিভ একটা ব্যাপার আছে, কারণ ম্যাক্সিমাম সবাই চেষ্টা করে যে তাড়াতাড়ি করে প্ল্যাবটা দিয়ে দিতে। তো IELTS OET এই জিনিসটা আপনি যত তাড়াতাড়ি পার করে যেতে পারেন আপনার নিজের প্রোগ্রেশনের জন্য এটা ভালো। তো প্রথম জিনিসটা হচ্ছে আপনি চেষ্টা করবেন IELTS OET অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি ক্লিয়ার করে ফেলবেন। ওকে, IELTS OET আপনি ক্লিয়ার করার পরে আপনি হচ্ছে একটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে GMC অনলাইন। GMC or General Medical Council, এটা হচ্ছে ইউকের মেইন লাইসেন্সিং বডি। আমাদের বাংলাদেশে যেরকম আমাদের BMDC আছে, ইংল্যান্ডের এটা হচ্ছে GMC। আপনি IELTS বা OET দেওয়ার পরেই মাত্র আপনি হচ্ছে ওই GMC অনলাইনে অ্যাকাউন্ট খুলতে পারছেন। অ্যাকাউন্টটা খোলার পরে আপনার কয়েকটা নিজের ইনফরমেশন পুট ডাউন করতে লাগছেন, যেরকম আপনার নাম, ঠিকানা, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে কোন মেডিকেল কলেজ থেকে আপনি গ্রাজুয়েট করেছেন। আর আপনি কোনো পরীক্ষা বুক করার আগে বা প্ল্যাব 1 বুক করার আগে আপনার অবশ্যই হচ্ছে IELTS বা OETর স্কোরটা ওইখানে পুট ডাউন করা লাগছে। তো অনেকেই হচ্ছে এটা একটা মানে এটা কিন্তু সত্যি কথা খুবই ফ্রাস্ট্রেটিং, কারণ আপনি মনে করবেন যে আমি তাড়াতাড়ি করে প্ল্যাবটা দিব, বাট OET বা IELTS এর যদি আপনার রেজাল্ট না থাকেন আপনি প্ল্যাব পরীক্ষায় বুক দিতে পারবেন না। আপনার টাকা থাকুক, আপনার প্রিপারেশন থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, ইউ নিড ইউর IELTS or your OET results. ওকে,
সো রেজাল্ট পাওয়াটা হচ্ছে আমাদের জন্য মোটামুটি সিম্পল। আইএলটিএস এর গুলো হচ্ছে আপনি ব্রিটিশ কাউন্সিলে যে কালেক্ট করতে পারছেন, ওইটি গুলো হচ্ছে আপনি ফিউচারের থেকে রিসিভ করতে পারছেন, অনলাইনেই ম্যাক্সিমাম গুলো আমাদের দিয়ে দিচ্ছে। এখন হচ্ছে আপনি আইএলটিএস আর ওইটি রেজাল্টগুলো পেয়ে গেছেন, জিএমসি অনলাইন অ্যাকাউন্টে আপনি এসবের রেজাল্টগুলো দিলেন। যদি আপনার রিকোয়ার্ড স্কোর থাকে তখন হচ্ছে আপনি এলিজিবল হবেন প্ল্যাব 1 পরীক্ষাটা বুক দেওয়ার জন্য। প্ল্যাব 1-এর হচ্ছে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের খুবই বড় একটা অ্যাডভান্টেজ যে আমাদের দেশেই হচ্ছে পরীক্ষাটা হচ্ছে। ইভেন অ্যাবাউট 15-20 ইয়ার্স এগো প্ল্যাব 1-এর জন্য কিন্তু ইন্ডিয়া যাওয়া লাগতো বা আশেপাশের দেশে যাওয়া লাগতো। আমাদের হচ্ছে এখন এই সিচুয়েশনটা নাই, আমরা হচ্ছে এখন বাংলাদেশে বসেই হচ্ছে আমরা পরীক্ষাটা দিতে পারছি। ওকে, প্ল্যাব তাহলে আপনি কিভাবে বুক করবেন? প্ল্যাবের বুকিং সিস্টেমটা হচ্ছে ওই জিএমসি অনলাইন পেজের মধ্যে আপনার একটা অপশন থাকে যে মাই এক্সামস, ওইখানটাতে হচ্ছে মাই টেস্ট, ওইখানটাতে হচ্ছে আপনি আপনি প্ল্যাব 1টা হচ্ছে আপনি বুক করে ফেললেন। প্ল্যাব 1টা বুক করার জন্য আপনার নিয়ার অ্যাবাউট হচ্ছে বাংলাদেশি টাকায় 25,000 টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি লাগে। আবার এটাও হচ্ছে বছর কি বছর একটু চেঞ্জ হয়, বাট নিয়ার অ্যাবাউট 25,000 টাকা আমাদের ওই অনলাইনে হচ্ছে ক্রেডিট কার্ডে পে করা লাগছে। আপনার ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড যেরকম আপনি বলেন স্ট্যান্ডার্ড, ইভেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটা দিয়ে হচ্ছে আপনি এই ট্রানজাকশনটা করতে পারছেন। আর যদি না থাকে তখন দেখা যায় যে আপনার চেনাশোনা ম্যাক্সিমাম আমাদের সবারই হচ্ছে কেউ না কেউ থাকে যে হচ্ছে এই পেমেন্টটার জন্য হেল্প করতে পারে। অ্যাজ সুন অ্যাজ ইউ আর ডান উইথ দ্য পেমেন্ট, এখানে কোনো ক্যাশের কোনো কিছু ব্যাপার না, আপনি জাস্ট হচ্ছে অনলাইনে পেমেন্টটা করে দিলেন, তখনই হচ্ছে আপনার কাছে একটা ইমেল আসবেন যে আপনার এক্সামটা হচ্ছে বুকড। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম 2017-এ, তখন হচ্ছে বছরে মাত্র 2বার পরীক্ষাটা হতো, ওয়ান টাইম ইন নভেম্বর, দি আদার টাইম ইনসাইড মার্চ। ওয়ার্ল্ডের মেজরিটি জায়গায় হচ্ছে এই রুলতে অ্যাপ্লাই করতো। নিয়ার অ্যাবাউট 2019-2020-র দিকে আমাদের শুরু হয়েছে যে প্ল্যাবের ডিমান্ডটা অনেক বেড়ে গেছে, স্পেশালি 2019। এখন হচ্ছে নতুন আমাদের কয়েকটা মান্থে হচ্ছে এক্সামটা পাইলট করা শুরু করেছে। ওয়ান অফ দ্যাম ওয়ার সাপোজ টু বি জুন, দি আদার ওয়ান ওয়াজ সেপ্টেম্বর। এখন করোনা ভাইরাসের জন্য তো আপডেটেড ইনফরমেশনটা আপনি পাওয়ার জন্য হচ্ছে জিএমসি অনলাইনে হচ্ছে আপনার দেখতে লাগছেন। হ্যাঁ, ওকে। এখন প্ল্যাব 1 আপনি বুক করবেন, আমি সবাইকে সাজেস্ট করব যে প্ল্যাব 1 এর অ্যাটলিস্ট আপনি হচ্ছে 2 থেকে 3 মান্থসের প্রিপারেশন নিয়ে নেন। Plab 1 is not an exam that you need to stop everything that you're doing and just study for the exam. আমি এই কারণেই বলছি যে অনেক পরীক্ষা থাকে আপনার লাইফে, স্পেশালি আমরা মেডিকেল ব্যাকগ্রাউন্ডে যারা আছেন, যেরকম এমবিবিএস ফাইনাল প্রফ, এফসিপিএস, বিসিএস, এই কয়েকটা এক্সামগুলো আপনি দেখবেন যে ইভেন এমআরসিএস, এমআরসিপি, এই কয়েকটা এক্সামগুলো দেখা যায় যে যে পরিমাণ পড়া লাগে আপনার হচ্ছে ফুল টাইম জব দিয়ে ওইটা ম্যানেজ করাটা খুবই খুবই ডিফিকাল্ট। প্ল্যাব অন দি আদার হ্যান্ড, আপনি স্পেশালি যদি আপনি জাস্ট এমবিবিএস এর পরপরই যদি প্ল্যাবটা দিতে পারেন, তখন দেখা যায় যে আপনার হচ্ছে ওই প্রিপারেশন টাইমটা অনেক কম লাগে। প্ল্যাবের সিলেবাসের ব্যাপারে যদি আপনি একটু দেখেন বই খাতাগুলো, দেখবেন যে এমবিবিএস এর সাথে অনেক অনেক মিল আছে। ইনফ্যাক্ট আমার টাইমলাইনটা আমি একটু শেয়ার করছি যাতে হচ্ছে একটু আপনারা যারা লাইভে দেখছেন একটু ইন্সপিরেশন যদি পাচ্ছেন। আমি হচ্ছে আমার এমবিবিএস দিয়েছিলাম হচ্ছে 2017 সালের জানুয়ারিতে, আর আইএলটিএস আমি ইন্টার্নশিপ আমি শুরু করেছিলাম হচ্ছে জুলাই 2017। আমি হচ্ছে আমার মেইনলি জানুয়ারি থেকে জুলাই টাইমটার মধ্যে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিয়েছিলাম, আর হচ্ছে প্ল্যাব 1-এর বইগুলো একটু দেখেছিলাম। আমি যেহেতু এমবিবিএস এর পরপরই হচ্ছে আমার প্ল্যাব 1-এর প্রিপারেশন নেওয়া শুরু করেছে, আমার কাছে এই এক্সাম থেকে লাইফে আমি মনে হয় কোনো সোজা এর থেকে ইজি কোনো এক্সাম দিই নাই। এটা যারাই হচ্ছে আপনার এমবিবিএস এর ইমিডিয়েট পরপর প্রিপারেশন নেবেন, তখন দেখবেন যে এমবিবিএস আমাদের যত নলেজ জানা লাগছে খুবই কনসাইজ, খুবই একটা সিম্পল ম্যাটারে হচ্ছে আপনি প্ল্যাব 1-এর প্রিপারেশনটা নিতে পারছেন। তাহলে প্ল্যাব 1টা অনেকেই তারপরেও শুনবেন যে অনেকে বলবেন যে না আমার প্ল্যাব 1টা ফার্স্ট বারে হয় নাই, বা আমার কাছে প্রিপারেশনটা খুব ডিফিকাল্ট লাগছে বা কোচিং লাগছে। কখন এই প্রবলেমগুলো হয়? আমার মনে হয় সব থেকে বড় ল্যাকিংস যাদের থাকে হচ্ছে প্ল্যাব 1-এ, ওটা হচ্ছে নাম্বার 1, যদি হচ্ছে আপনি এমবিবিএস থেকে অনেক বড় গ্যাপ দিয়ে প্ল্যাব 1টা দিচ্ছেন। ধরেন আপনি হচ্ছে এমবিবিএস পাস করলেন, ইন্টার্নশিপ শেষ করলেন, এরপরে হচ্ছে আপনি ক্যারিয়ার করবেন হচ্ছে মেডিসিনে বা ধরেন গাইনোকোলজিতে বা সার্জারিতে। আপনি হচ্ছেন 2 বছর সার্জারি নিয়ে আপনি ট্রেনিং করছেন।
ওই 2 বছরের মধ্যে কিন্তু আপনার অন্য অন্য নলেজগুলো যেরকম মেডিসিন, সাইকিয়াট্রি, রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার সিস্টেম, ডার্মাটোলজি এসবগুলো কিন্তু আপনি ভুলে যাবেন। 2 বছর পরে আপনি যখন প্ল্যাবের প্রিপারেশনগুলো নিবেন তখন মনে হবে যে বইটা অনেক ডিফিকাল্ট, কারণ হচ্ছে ওই অন্য নলেজগুলো আপনার জন্য হচ্ছে এটা একটু ডিফিকাল্ট লাগবে। হ্যাঁ, বাট যদি আপনি এমবিবিএস এর পরপর, ডিফিকাল্ট এমন না যে ইম্পসিবল, আপনি যদি এমবিবিএস এর পরপর করেন, এমবিবিএস আমরা কি কি কভার করছি, ডার্মাটোলজি, রেসপিরেটরি, ইএনটি, কার্ডিওভাস্কুলার সিস্টেম, ইন্টারনাল মেডিসিন, সার্জারি, সাইকিয়াট্রি, যত সবগুলো আপনি ব্রাঞ্চগুলো পড়ছেন সবগুলোই দেখবেন খুবই অল্প একটা রিসোর্সের মধ্যে আপনি প্ল্যাব ওয়ানের প্রিপারেশন নিতে পারছেন। তো এর জন্য দেখা যায় যে এমবিবিএস এর পরপরটা হচ্ছে সব থেকে বেস্ট টাইম আপনি প্ল্যাব ওয়ানের জন্য প্রিপেয়ার করার জন্য। প্ল্যাব ওয়ানের অনেকগুলো অনলাইন কোচিং আছে, বাট আপনি যদি ঠিক টাইমের মধ্যে পরীক্ষা দেন আপনার হচ্ছে কোচিংয়ের খুব যে বেশি প্রয়োজন এরকম নাই। ওকে, আপনার হচ্ছে প্ল্যাব ওয়ানের জন্য তাহলে আপনার কি কি প্রিপারেশন নিলে সব থেকে ভালো? একটা বই হচ্ছে অনেক বছর ধরে হচ্ছে আমাদের নীলক্ষেতে পাওয়া যাচ্ছে, which is called Samson's Note. Who is Samson? Dr. Samson is a doctor who is teaching Plab 1 and Plab 2 in London. উনি হচ্ছেন একটা আফ্রিকান আমেরিকান অরিজিনের একজন ডক্টর। উনি হচ্ছে এখানটাতে অনেক বছর ধরে হচ্ছে প্ল্যাব 1-2টা যেহেতু শিখাচ্ছে, ওনার একটা নোট আছে, ওই নোটটা হচ্ছে আপনি নীলক্ষেতে পাবেন। নীলক্ষেতের ওই নোটটার মধ্যে আপনি যা পড়বেন পুরো পেজটা আমার এক্সাক্ট মনে নাই, বাট নিয়ার অ্যাবাউট 250 to 300 পেজ। আপনার হচ্ছে ওই এন্ডেভার বা শাকাওয়াতের একটা গাইডের থেকেও কম পেজের একটা আমাদের বই আছে। ওই বইটা যদি আপনি একটু পড়েন দেখবেন যে সব ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো ওইখানটাতে আছেন। গেল আপনার স্যামসন নোটসটা একবার আপনি পড়লেন, প্রত্যেকটা টপিক এতই ছোট, সব থেকে লম্বা টপিক আমার মনে আছে হচ্ছে নিউরোলজি ছিল। নিউরোলজিটা মনে হয় পুরো চ্যাপ্টারটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 30 or 35 পেজেস। তাও হচ্ছে অনেকগুলো গ্রাফ টেবল থাকাতে আপনার হচ্ছে খুব যে বেশি আপনার মুখস্থ করা লাগছে এরকম কিন্তু না। স্যামসনস নোটটা আপনার পড়ার পরে আপনার হচ্ছে একটা আমাদের গাইড বই আছে, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশি একজন ডক্টর খালিদ সাইফুল্লাহ স্যারের 1700 কোয়েশ্চেন্স। এই 1700 কোয়েশ্চেনগুলো যদি আপনি একবার দেখতে পাচ্ছেন তখন দেখবেন যে পরীক্ষার ধারণাটা আপনি অনেক কিছু বুঝতে পারেন। প্ল্যাব 1 এক্সামটা কিরকম করা হয়, ইট ইজ আ মাল্টিপল চয়েস এক্সাম অ্যান্ড এটাকে বলে এসবিএ, যেটা সিঙ্গল বেস্ট অ্যান্সার। আপনার একটা কোয়েশ্চেন থাকবে আর 5টা অপশন থাকবে, এ বি সি ডি অ্যান্ড ই। এই 5টার মধ্যে আপনার একটা না একটা চুজ করা লাগছে। তো আপনার এই স্কিলটা ডেভেলপ করা লাগবে যে আমি কিভাবে বুঝবো কোনটা বেস্ট অ্যান্সার। এই স্কিলটা আপনার প্র্যাকটিস করার জন্য 1700 কোয়েশ্চেন্সগুলো যদি একবার দেখেন আপনার অনেক কিছু মনে হবে যে আচ্ছা এই জিনিসগুলো আমি পারি, এই জিনিসগুলো আমি পারি না। আমার জন্য যেটা সব থেকে এফেক্টিভ মনে হচ্ছিল পড়ার স্টাইলটা, ওটা ছিল হচ্ছে আমি হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে কিছুটা স্যামসংস নোটটা পড়তাম আর 1700 কোয়েশ্চেনটা সলভ করতাম। 1700 কোয়েশ্চেনে দেখতাম যে যেসবগুলো আমি হচ্ছে পারি না বা যেসব বুঝি না ওইটা হাইলাইট করে রাখতাম, আর ওই জিনিসটা আমি নোটের মধ্যে হচ্ছে আমার স্যামসংস নোটের মধ্যে পোস্টেড দিয়ে অ্যাটাচ করে রাখতাম। তখন দেখা যায় সেকেন্ড টাইম আমি যখন স্যামসংস নোটটা পড়লাম তখন কিন্তু আমার 1700 কোয়েশ্চেন্সেরও সব কন্টেন্ট ম্যাটেরিয়ালটা আছে। তো তখন আমার নোটটা অনেক রিচ হয়েছিল। ওই রিচ একটা নোট পড়তে যে দেখা গেছে যে আমার এর পরের বার যখন 1700 কোয়েশ্চেন সলভ করেছি খুবই ইজিলি আমি পার করে ফেলতে পেরেছি। আমি হচ্ছে টোটাল 1700 কোয়েশ্চেন 3বার সলভ করেছি পরীক্ষার আগে, আর পরীক্ষার সময় দেখা গেছে যে যেহেতু এই প্র্যাকটিসটা আমার ছিল আমি কম টাইমে হচ্ছে শেষ করতে পেরেছি। ইন দি এক্সাম আই ডিড নট রান আউট অফ টাইম, আই ওয়াজ এবল টু answer all of the questions with a calm mind and also revise the ones which I found difficult. তো আমার এটা প্রিপারেশন নেওয়ার চিন্তা করেন এই স্যামসংস নোট আর হচ্ছে আপনার 1700 কোয়েশ্চেন্স বাই ডক্টর খালিদ সাইফুল্লাহ, এই দুইটা অবশ্যই হচ্ছে আপনারা দেখে নেবেন। আচ্ছা, মুভিং অন, আমাদের প্ল্যাব 1-এর প্রিপারেশনটা এভাবে করে দিনে হচ্ছে আপনি ধরেন যদি 2 ঘন্টাও যদি ইনভেস্ট করতে পারেন আপনি খুবই ইজিলি 3 মাসের প্রিপারেশনটা শেষ করে নিতে পারছেন। তো আপনি হচ্ছে ওইভাবে করে নিজের, আপনি যদি এখন মেডিকেল স্টুডেন্ট হয়ে থাকেন বা যদি ইন্টার্নশিপের মধ্যে আপনি হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনি ওইভাবে করে আপনার স্টাডি প্যাটার্নটা ঠিক করে রাখেন যাতে হচ্ছে ওই টাইমে আপনি ওই 3 মাসের মধ্যে যাতে সিলেবাস শেষ করতে পারেন। ইন্টার্নশিপের সময় অনেকেই আপনি শুনবেন যে পরীক্ষা দিয়ে পাসও করে গেছেন, আবার অনেকেই হচ্ছে আপনি শুনবেন যে ইন্টার্নশিপ বা এমবিবিএস এর আগেও হচ্ছে অনেকে প্ল্যাব 1টা পাস করতে পারেন।
আমার একজন জুনিয়র কয়েকদিন আগে আমাকে জানিয়েছিলেন যার হচ্ছে জানুয়ারিতে এমবিবিএস দিয়েছে, রেজাল্ট দিবে মেতে, মার্চে হচ্ছে সে প্ল্যাব 1 ক্লিয়ার করেছে। হ্যাঁ, সো ইট ইজ ডেফিনেটলি পসিবল, বাট আপনি অবশ্যই হচ্ছে আর্লি স্টেজ থেকে প্ল্যানিংটা চিন্তা করেন। যারা হচ্ছে আপনারা যদি অডিয়েন্সে কেউ থাকেন যে হচ্ছে ধরেন এমবিবিএস বেশ কয়েকদিন আগে পাস করেছেন, এখন হচ্ছে একটু রিভিশন আপনার লাগবেন, ওই ক্ষেত্রে আপনি মনে করবেন যে আপনার 3 মান্থসের জায়গায় 4 থেকে 5 মান্থস একটু এক্সট্রা নিয়ে নেন। এই কারণে যে ওই ক্লাসিক্যাল টাইপ অফ থিঙ্কিং, যেরকম ধরেন আপনি সার্জারি নিয়ে অনেকদিন পড়ে আছেন, মেডিসিনে কিভাবে থিঙ্ক করা লাগবেন, এই স্কিলগুলো কিন্তু আপনার অনেকটুকু ডিমিনিশ হয়ে যায়। এটা আমরা সবাই হচ্ছে উই ডু ইট ইনভলেন্টারিলি, আমরা চাই যে সব কিছু সারা জীবন মনে রাখতে, বাট এই গ্যাপটার জন্য কিন্তু আমরা একটু সাফার করি। তো এর জন্য হচ্ছে আরেকটু বেশি টাইম লাগতে পারেন, বাট অবশ্যই আপনি প্ল্যাব 1 এর প্রিপারেশন যখন চিন্তা করবেন, আপনি এটা পার্ট টাইম জবের সাথে করতে পারেন। আমি নিজে হচ্ছে অনেকটুকুন অ্যাপ্রিসিয়েট করেছিলাম আমার ইন্টার্নশিপের জবটা, কারণ প্রিপারেশনের সময় আমার মেডিসিন প্লেসমেন্টটা চলছিল, তখন দেখা গেছে যে ক্লিনিক্যাল স্কিলসগুলো আমি আরেকটু ইজিলি অ্যাবজর্ব করতে পেরেছেন, যেহেতু আমি হসপিটালে জব করছিলাম। ওকে, এখন প্ল্যাব 1 এর রেজাল্টটা হচ্ছে আপনি যেদিন পরীক্ষা দিবেন তা থেকে নিয়ার অ্যাবাউট 3 to 4 উইকস পরে হচ্ছে আপনি রেজাল্ট দিয়ে দিচ্ছে। আপনি আপনার রেজাল্ট পাওয়ার পরে আপনি হচ্ছে প্ল্যাব 2টা বুক করতে পারছেন। ওকে, প্ল্যাব 2টার এখন হচ্ছে একটু ডিফারেন্ট প্ল্যাব 1 এর তুলনায়, মেইন এই কারণেই যে আপনি প্ল্যাব 2টা দেওয়ার জন্য আপনার অবশ্যই ইংল্যান্ডে আসতে হবে। আর ফ্রম আ কান্ট্রি লাইক বাংলাদেশ, আমাদের ইংল্যান্ডে আসার চিন্তার সময় আমাদের হচ্ছে একটা জিনিস চিন্তা করা লাগছে, যেটা আমাদের প্রথমে হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লাই করা লাগছে, সেকেন্ড হচ্ছে আমাদের এখানটাতে আসার ওই প্লেন ফেয়ার একটা এক্সপেন্স চিন্তা করা লাগছে, এখানে থাকা খাওয়ার একটা ব্যবস্থা করা লাগছে। এখানে থাকা খাওয়ার অবস্থায় হচ্ছে আপনার কোচিং করাটা সব থেকে সাজেস্টেড, ওই কোচিংয়ের একটু চিন্তা করা লাগছে। আর কোচিংয়ের পরে আপনার চিন্তা করা লাগবে যে আপনি কিভাবে হচ্ছে পুরো প্ল্যানটা করে আপনি আবার বাংলাদেশে ব্যাক করতে পারবেন জব সার্চের জন্য। তো এই কয়েকটা জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন যে আমার হচ্ছে এনকাউন্টার করা লাগবেন, কারণ উইদাউট দিস ইউর প্ল্যাব জার্নি ইজ ইনকমপ্লিট। নাও প্ল্যাব 2টা এখন পর্যন্ত দেখা গেছে যে প্ল্যাব 1 বুক করার থেকে প্ল্যাব 2 বুক করা আরেকটু বেশি ডিফিকাল্ট। তো ধরেন আপনি প্ল্যাব 1-এর সিট খুব ইজিলি পেয়ে গেছেন, স্পেশালি এখন যেহেতু আমাদের সিটের নাম্বারটা বাড়িয়ে দিয়েছে, বাট প্ল্যাব 2টা দেখা যায় যে বুক করাটা কিন্তু আমাদের আরেকটু চ্যালেঞ্জিং হচ্ছে। হ্যাঁ, বাট আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল প্ল্যাব 2টা বুক করে নেন। প্ল্যাব 2 এর খরচটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 1 লাখ টাকা। এই জিনিসটা একটু আমি নিজে সাফার করেছি দেখে আপনাদের সাথে শেয়ার করছি, যেটা প্ল্যাব 2 এর এই যে মানে দ্য কস্ট বিং মোর দেন $300, বাংলাদেশের কিন্তু অনেক ব্যাংকই আছে যারা হচ্ছে এটার উপর একটা কার্টেল দিয়ে দেয় যে $300 বেশি আমরা স্পেন্ড করতে পারবো না। তো ওর জন্য হচ্ছে আপনার ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করা লাগবেন যে আমি অমুক এক্সামের জন্য হচ্ছে এই খরচটা আমি করছি। ওর আপনার যদি কোনো বাইরের রিলেটিভ থাকে বা পরিচিত কেউ থাকে, ওদেরকে দিয়ে হচ্ছে এই বুকিংটা করিয়ে নিতে হবে। তো বাট যদি দেখেন যে এটা আপনি বুক করতে পারছেন না, ডু নট থিঙ্ক অফ ইট অ্যাজ এ অবস্টিকল, বিকজ ইট ক্যান ডেফিনেটলি বি ওভারকাম। বাট এই জিনিসটা আপনারা যাতে একটু অ্যাওয়ার থাকেন, যে অনেক সময় দেখা যায় যে আপনি ক্রেডিট কার্ড নিয়ে বসে আছেন যে না আমি তো প্ল্যাব 2টা এখনই বুক দিয়ে দিব, যাচ্ছে না, তখন দেখা যায় যে আপনি নেক্সট টাইম যখন পেজ রিফ্রেশ করছেন ওই ডেটটা আর পাচ্ছেন না। তো এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকবেন। হ্যাঁ, ওকে, প্ল্যাব 2টা হচ্ছে তাহলে ধরেন আপনি বুকিংটা করে ফেলেন সাকসেসফুলি, এরপরে আপনার চিন্তা করা লাগবেন যে আপনি কয়দিন ইংল্যান্ডে থাকবেন। সাধারণত হচ্ছে সবাই যারা প্ল্যাব 2 এর জন্য ইংল্যান্ডে আসে, পরীক্ষাটা যেহেতু এখানে হয় আপনার আসতেই লাগছে। প্ল্যাব 2 এর প্রিপারেশন, যেহেতু এটা একটা অস্কি পরীক্ষা, অস্কি মানে হচ্ছে ওরাল স্ট্রাকচারাল অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন, কিছুটা আমরা এমবিবিএস এ যেটা অসপি দিচ্ছি অসপির মতোই, বাট এখানটাতে হচ্ছে আপনার এক্সাম এর ভিতরে প্ল্যাব 2তে হচ্ছে আপনার 18টা কিউবিকল থাকে আর 2টা রেস্টেশন থাকছে। এই 18টা কিউবিকলের মধ্যে জাস্ট একটা ছোট রুমে আপনি ঢুকবেন, ভিতরে থাকবেন দুইজন, একজন হচ্ছে একটা পেশেন্ট সিমুলেট, দ্যাট মিনস সামওয়ান হু অ্যাক্টস লাইক আ পেশেন্ট, আর আরেকজন হচ্ছে এক্সামিনার। এক্সামিনার সাধারণত হচ্ছে আপনার সাথে কোনোই কথা বলবে না, আপনি যখন রুমের ভিতরে ঢুকবেন তখন হচ্ছে আপনি পেশেন্টের সাথে এনকাউন্টার করবেন। টুকটাক যদি এখানে কোনো কিছু দরকার হয় বা খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের এক্সামিনারটা বলে। এখন আপনার কি করা লাগছে, প্ল্যাব 2টা হচ্ছে আপনি অসপিতে যেরকম করে একটা কোয়েশ্চেন সলভ করে ওইটাকে হচ্ছে ওই স্ট্রাকচার ভাবে অ্যান্সার করছেন, প্ল্যাব আমাদের হচ্ছে অস্কিতে আমাদের কি করা লাগছে,
আপনার একটা ক্লিনিক্যাল সিনারিও দেওয়া থাকে প্ল্যাবের মধ্যে হচ্ছে এটা আপনি রুমে ঢোকার আগেই হচ্ছে একটা ক্লিনিক্যাল সিনারিও পড়ছেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা আমাদের অডিয়েন্সের জন্য সবার জন্যই খুব ইজি টু গ্রাস্প হবে। You are a junior doctor inside a ward. There is a patient who comes in with severe headache, fever, and neck stiffness. Uh, please speak to the patient, address their concerns, and provide the necessary management. Just question patternটা এরকমই থাকছে। তো এটাতে আপনাদের যদি লাইভে কেউ কমেন্ট দিতে পারেন কি মনে হচ্ছে যে এই পেশেন্টের কি হতে পারেন? Any takers for the triad of fever, neck stiffness, and headache? ওকে, আমি হচ্ছে ওয়েট করছি আপনারা যদি কেউ এটার এই ট্রায়াডটা চিন্তা করে যদি একটা ডায়াগনোসিস মাথায় আনতে পারেন তাহলে হচ্ছে আমি এটা নিয়ে পরে এক্সপ্যান্ড করছি। বাট আপনি প্রথমে হচ্ছে এসবগুলো একটু চিন্তা করেন কিভাবে আমি অ্যাপ্রোচ করব। অবশ্যই হচ্ছে আপনি প্রথমে রুমে যাওয়ার পরে আমরা হচ্ছে ওই অস্কি স্টেশনের রুমে ঢুকে আমরা হচ্ছে পেশেন্টকে গ্রিট করব। গ্রিট করার পর আপনার just like you would do inside A when you're addressing a patient in চলে আসছে, you're getting the diagnosis right on spot. Well done. আমি যে ফার্স্টটা কমেন্ট দিয়েছে তাকে একটু আমি বলে দিই, আব্দুল্লাহ আল মামুন, ওয়েল ডান, ইউ আর দ্য ফার্স্ট ওয়ান টু কমেন্ট অ্যান্ড ইট ওয়াজ অ্যান অ্যাবসলিউটলি কারেক্ট ডায়াগনোসিস। ওকে, আপনি প্রথমে হচ্ছে অস্কি স্টেশনের ভিতরে ঢুকে আপনি বলবেন যে হ্যালো, মাই নেম ইজ এমিকো, আই এম ওয়ান অফ দ্য জুনিয়র ডক্টরস ইন দিস ডিপার্টমেন্ট, হোয়াট উইল ইউ লাইক মি টু কল ইউ? তো উনি ধরেন বলেন যে কল মি জন বা মাই নেম ইজ জন। জন, হোয়াট ইজ বদারিং ইউ? তখন হচ্ছে সে আপনাকে আবার এই জিনিসগুলো একটু বলবেন যে আই হ্যাভ আ ফিভার। ফিভার নিয়ে আপনার একটু হিস্ট্রি নেওয়া লাগবেন যে কয়দিন ধরে ফিভার আছেন। তারপরে বলে হেডেক, হেডেকটা কি নেচারের? এখন সাধারণত হেডেকটার ডায়াগনোসিস শুনে আপনার হচ্ছে এখানে একটা কাজ হচ্ছে যে অন্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস রুল আউট করার জন্য আপনারা যারা হচ্ছে কমেন্টসে মেনিনজাইটিস লিখেছেন, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট, দিস ট্রায়াড ইজ ভেরি ক্লাসিক্যাল অফ মেনিনজাইটিস, ফিভার, হেডেক অ্যান্ড নেক স্টিফনেস। বাট একজনের হেডেক যদি থাকেন আর সে বলে যে খুব খারাপ হেডেক, আপনার এইখানটাতে সাবঅ্যারাকনয়েড হেমোরেজটা রুল আউট করা লাগবে। সো হেডেক ইনসাইড মেনিনজাইটিস ইজ আ মাইল্ড হেডেক, ইটস নট আ থান্ডার ক্ল্যাপ হেডেক। এই জিনিসটা হচ্ছে আপনার একটু অ্যাসেস করা লাগছে। তারপর হচ্ছে বলে যে মাই নেক অলসো হার্টস, তার সাথে আরও কয়েকটা অ্যাসোসিয়েটেড সিমটমস থাকতে পারেন। ফোটোফোবিয়া, অনেক সময় হচ্ছে অ্যাক্টরগুলো কিন্তু খুবই প্রফেশনাল থাকে, ওনারা ওখানটাতে দেখা যায় যে ইভেন এরকম বলে যে প্লিজ টার্ন অফ দ্য লাইটস, আই ক্যান্ট টেক দ্য লাইট, ইটস টেরেবল। তখনই আপনার বুঝতে লাগবেন, তখন কিন্তু আর জিজ্ঞেস করা আমাদের উচিত না যে ও ডু ইউ হ্যাভ ফোটোফোবিয়া। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফ্রম দেয়ার বডি কিউস দ্যাট ওকে লাইট সে অ্যাভয়েড করতে চাচ্ছে, তার মানে হি ইজ প্রবাবলি সাফারিং থ্রু ফোটোফোবিয়া। তো প্রথমে হচ্ছে আপনি এইসব কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করলেন, তার কাছ থেকে একটু ইনফরমেশন নেবেন। আরও হচ্ছে কয়েকটা ফরম্যাট থাকে। ফর এক্সাম্পল আমাদের জিজ্ঞেস করা লাগে যে তার পাস্ট মেডিকেল হিস্ট্রি কি, তার ফ্যামিলিতে বা সে আশেপাশে কোনো কারো এই মেনিনজাইটিস বা এরকম সিমটমস দেখা গেছে কিনা, তার অন্য কোনো মেডিকেশনে আছে কিনা, জাস্ট টু নো মোর অ্যাবাউট দ্য পেশেন্ট। আপনি এই হিস্ট্রিটা কালেক্ট করলেন, তারপরে এক্সামিনেশন করলেন। এক্সামিনেশন জাস্ট সেম অ্যাজ ইউ ডু এন এমবিবিএস, আপনার ওই নিউরোলজিক্যাল এক্সামিনেশন দিয়ে শুরু করতে হবে। তারপরে হচ্ছে আপনার ওই you need to check for the signs of meningitis with Brudzinski sign, তারপরে signs of neck stiffness, ওইসবগুলো আপনি দেখলেন। দেখার পরে আপনি মোটামুটি শিওর যে এটা হচ্ছে মেনিনজাইটিস। নেক্সট কাজটা আপনার কি, এই স্টেশনে যে আপনার হচ্ছে পেশেন্টের সাথে ক্লিয়ারলি বলা লাগবে যে ফ্রম এভরিথিং দ্যাট ইউভ টোল্ড মি অ্যান্ড ফ্রম দ্য এক্সামিনেশন আই এম থিঙ্কিং ইউ হ্যাভ আ কন্ডিশন কল্ড meningitis. However, to further confirm my diagnosis, I would like to do a few ইনভেস্টিগেশনস। কি কি ইনভেস্টিগেশনস আপনি করবেন? জাস্ট আপনি ওয়ার্ডে কাজ করলে যা যা ইনভেস্টিগেশন দিবেন ওইগুলোই হচ্ছে আপনি আবার এখানটাতে অ্যাড করবেন। ফর এক্সাম্পল আপনি হচ্ছে একটা ফুল ব্লাড কাউন্ট করবেন বা সিবিসি করবেন, আপনি হচ্ছে সিএসএফ এর স্টাডি করবেন। আর যদি আপনার মনে হয় যে এটা you want to rule out any type of stroke or subarachnoid hemorrhage, ওই কেস হচ্ছে আপনি একটা সিটি স্ক্যান করতে পারছেন। হ্যাঁ, তো ইন দোজ কেস আপনার জাস্ট ভার্বালাইজ করা লাগবেন যে আই উড লাইক টু ডু দিস এক্সামিনেশনস। তখন পেশেন্টটা আপনার কাছে কমিউনিকেট করবেন যে ওকে ডক্টর, হাউ আর ইউ গোয়িং টু ট্রিট মি? আপনি তখন মেনিনজাইটিসের ট্রিটমেন্ট ওইভাবে করে তার কাছে কমিউনিকেট করা লাগবে। There is an antibiotic treatment, which is the specific management, and there's general management for the fever. For example, for fever, you may give them paracetamol, tepid sponging,
um, advise them on wearing sunglasses or avoiding light in order to reduce the photophobia or complaints of photophobia. তো এই কয়েকটা জিনিসগুলো হচ্ছে আপনি ওই স্টেশনের মধ্যে কমিউনিকেট করলেন। পুরো জিনিসটাই দেখবেন যে জাস্ট আপনি আর আপনার পেশেন্টের সাথে থাকবেন, মানে পুরো চেইন অফ কমিউনিকেশনগুলো। এর মধ্যে থেকে হচ্ছে সাইড দিয়ে অনেক সময় হচ্ছে এক্সামিনার যে উনি বলতে পারবেন যে during the investigation we found that the CSF showed the white blood cell count is very high. তখনই আপনি বুঝলেন যে এটা আর একটু ইনফেকশনের দিকে যাচ্ছে। CT scan of head shows no acute findings, there is no sign of stroke. তখন আপনি বুঝলেন যে না, এটা ডেফিনেটলি স্ট্রোক না, এটা মেনিনজাইটিসের দিকেই যাচ্ছে। আপনি যে এই পেশেন্টের সাথে কথা বললেন, একটা ভালো করে হিস্ট্রি নিলেন, কি কি ইনভেস্টিগেশন করতে হয় এই জিনিসটা যে আপনার মাথায় আছে, আপনার ডায়াগনোসিস আর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো যে আপনি ক্লারিফাই করলেন, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর ফাইনালি হচ্ছে আপনি যে ট্রিটমেন্ট মানে বলতে পারলেন, এটা হচ্ছে আপনাদের জন্য আরেকটা পয়েন্ট যেটা এক্সামিনার আপনাকে স্কোর করবেন। এরপর আরেকটা জিনিস মনে রাখবেন, আমি কিন্তু কোয়েশ্চেন বলার সময় বলেছিলাম যে একটা কোয়েশ্চেনের পার্টে থাকে অ্যাসেস দেয়ার কনসার্নস। সো আপনি ধরেন আপনার মতোই বলে যাচ্ছেন যে ট্রিটমেন্ট এটা দিব ওটা দিব, পেশেন্টের জাস্ট একটা জিনিস হচ্ছে ডক্টর ক্যান আই গো টু ওয়ার্ক অর নট, আপনি জানেন না, আপনি নিজের ট্রিটমেন্টটাই বলে, এটাতে কিন্তু মার্কস হারাবেন। প্ল্যাব 2-তে হচ্ছে আমাদের খুব ভালো অ্যাক্টর হতে লাগেন, তো ওইটার জন্য হচ্ছে আপনার ওইটা দেখাতে লাগবে ইয়েস you should not go to work in the first few days because you are not well and you do not want to transmit the disease to anyone else. So it's very important that you stay at home and take some rest. We'll be able to give you a sick note for your work. এই কনসার্নগুলো যে আপনি অ্যাড্রেস করছেন, এই সোশ্যাল অ্যাসপেক্টগুলো কিন্তু একটু দেখেন। আরেকটা জিনিস যেটা হচ্ছে প্ল্যাবের জন্য অনেক ইম্পর্টেন্ট, আর এটা কি ওরা পারপাসফুলি করে নাকি না করে এটা আমরা ঠিক জানি না, বাট অনেক সময় হচ্ছে পেশেন্ট আপনাকে অনেক ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন যেটা হচ্ছে আপনার লেভেলে জানার কথা না। সব থেকে ন্যাচারাল জিনিস, স্পেশালি আমরা যারা হচ্ছে বাংলাদেশে আমরা পড়াশোনা করে এসেছি, আমাদের দেখা যায় যে কিছু যদি আমরা না পারি আমরা কিন্তু খুবই ঘাবড়ায় যাই। আর অনেক সময় হচ্ছে আমরা এটাও করি যে আমরা হচ্ছে নিজের মাইন্ড থেকে অ্যান্সার বের করার চেষ্টা করি, যাচ্ছে কিভাবে কোনো যেটা বলে যে একটুখানি আমরা হচ্ছে অ্যান্সার মেকআপ করে অনেক সময় হচ্ছে বলে দিই। প্ল্যাবের হচ্ছে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি কোনো কিছুর অ্যান্সার যদি না জানেন, তখন হচ্ছে আমাদের মেইন জিনিস আমরা এটা বলি যে আই এম আফ্রেড আই ডোন্ট নো দি অ্যান্সার টু ইউর কোয়েশ্চেন, I will ask one of my seniors and inform you about the answer as soon as I can. এটার মধ্যেও কিন্তু একটা পয়েন্ট আছে। তো আপনি কি দেখাতে লাগবেন যে আপনার নলেজ, অবভিয়াসলি আমরা একটা জুনিয়র ডক্টর হিসাবে আমাদের ওই কনসালটেন্ট বা প্রফেসর লেভেলের নলেজটা আমাদের নাই, থাকার কথাটাও না। তো ওই লেভেলে আপনি কি করবেন? আপনি কি অ্যান্সার যদি বানাই বলছেন, তখন তো পেশেন্টকে আপনি রং ইনফরমেশন দিচ্ছেন, উইচ ইজ নট সেফ ফর দ্য পেশেন্ট। আপনি কি এটা বুঝছেন যে না, আমি হচ্ছে আমার সিনিয়রকে জিজ্ঞেস করে ভালো ঠিক কারেক্ট অ্যান্সারটা জেনে আমি হচ্ছে আমার পেশেন্টকে আবার জানাতে পারবো, যেটা কিন্তু সোশ্যালি অনেকটুকুনি অ্যাকসেপ্টেবল। আমরা অনেক সময় ওয়ার্ডেও দেখা যায় যে একটা জিনিস আমি জানি না, আমরা হচ্ছে আমাদের সিএ রেজিস্ট্রার বা প্রফেসরদেরকে জিজ্ঞেস করি, ইভেন অনেক সময় সিনিয়র কলিগদেরকেও জিজ্ঞেস করে আমরা অ্যান্সারটা জানিয়ে দিই। পরীক্ষার সময় কিন্তু আমরা এটা করতে পারি। This is possible in Plab 2. So this is an example of how your Plab 2 scenario is going to go like. ওইভাবে হচ্ছে আপনার 18টা এরকম স্টেশনে, প্রত্যেকটাতে হচ্ছে আপনার একটা লিমিটেড টাইম থাকে, ওই টাইমটা হচ্ছে আপনার পার করে এই 18টা স্টেশন যাওয়া লাগছে। এই 18টা স্টেশন আপনি যে প্ল্যাব 2 এর জন্য দিচ্ছেন, তার মধ্যে হচ্ছে আপনার অ্যাটলিস্ট 11টা পাস করা লাগছে। দ্যাট মিনস ইউ মাস্ট হ্যাভ মোর দেন দ্য পাস মার্ক ইন অ্যাটলিস্ট 11 স্টেশনস। অ্যান্ড পাস মার্কটা হচ্ছে প্রত্যেক বছর চেঞ্জ করে। কিছুটা হচ্ছে আমাদের ওই এমবিবিএস অ্যাডমিশন টেস্টের মধ্যে যেরকম, যে বছরটা সব থেকে সোজা কোয়েশ্চেন এসেছিল, ওই বছরটাতে হচ্ছে দেখা যায় ওই মেডিকেলের চান্স পাওয়ার জন্য অনেক বেশি মার্ক আপনি স্কোর না করলে আপনি হচ্ছে মেডিকেলের চান্স পাচ্ছেন না। ওইভাবে হচ্ছে প্ল্যাবের সিচুয়েশনটা এরকম, যে সময় আপনার হচ্ছে খুব ডিফিকাল্ট খুব ইজি সিনারিওগুলো থাকছেন, তখন পাস মার্কটা হচ্ছে আমাদের একটু হাই থাকে, যার জন্য হচ্ছে ওই মার্কটা না পেলে আপনি প্ল্যাব পাস করছেন না। আর যে যে ইয়ারগুলোতে দেখা যাচ্ছে যে খুব ইজি হচ্ছে আমাদের খুব হার্ড হচ্ছে স্টেশনগুলো থাকছে, তখন কম মার্কসে আমরা অনেক সময় পার হয়ে যেতে পারছি। তো এই জিনিসটা একটু আমাদের অ্যাওয়্যার থাকা লাগছে। বাট হোয়াট ইউ হ্যাভ টু ডু অ্যাজ আ ক্যান্ডিডেট ইজ ডু ইয়োর বেস্ট টু পারফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ক্যান ইন অল অফ দেম। এমন কোনো কিছু নাই যে আপনি বেশি মার্ক স্কোর করলে হচ্ছে আপনার কোনো ক্ষতি হবে। তো আমাদের সবসময় ট্রাই করা লাগবে যে সব থেকে বেস্ট মার্ক পাওয়ার জন্য। এখন একটু যদি আপনি চিন্তা করে দেখেন, প্ল্যাবের এই স্টেশনগুলো আর আমরা সাধারণত যেটা মেডিকেলে পড়ি বা ইভেন আমরা যেটা হসপিটালে প্র্যাকটিস করি, দুইটার মধ্যে কিন্তু খুব বেশি মিল নাই।
আপনি যদি FCPS, MS, MD এসবও যদি পাস করে থাকেন, প্ল্যাব 2টা কিন্তু পুরোপুরি একটা অন্য রকমের এক্সাম। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে আমরা ম্যাক্সিমাম বাংলাদেশি গ্র্যাজুয়েটরা কি করি, আমরা হচ্ছে ইংল্যান্ডে আসার পরপরই হচ্ছে প্রথমে 14 দিনের একটা কোচিং করি। মোস্ট অফ দ্য কোচিংস আর ফর অ্যাবাউট 14 days to 15 days। এর মধ্যে আর ক্লাসগুলো থাকে হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত, ধরেন সকাল 8টা থেকে শুরু হয়, রাত 5টা বা 6টা পর্যন্ত যাচ্ছে। ওই সময় হচ্ছে আপনার এই স্টেশনগুলোই প্র্যাকটিস করার। কোচিং করার অ্যাডভান্টেজগুলো কি থাকছে, প্রথমে হচ্ছে আপনি স্টেশনগুলো জানতে পারছেন। সেকেন্ড জিনিসটা হচ্ছে যে আপনি নিজে যখন কোচিং করবেন, আপনার অনেকের সাথে পরিচয় হবে যারা হচ্ছে এই প্ল্যাব আপনার সাথে বা আপনার মানে আশা দিচ্ছেন। তো ওদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, আর সব থেকে বেস্ট জিনিস হচ্ছে ওদের সাথে আমরা প্র্যাকটিস করতে পারি। তো আমি আমার নিজের প্ল্যাব 2 এর জার্নিটা একটু বলছি। আমি হচ্ছে অগাস্ট 2018 হচ্ছে ইংল্যান্ডে আসছিলাম। আমার পরীক্ষা ছিল হচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখে। আমি অগাস্টের একদম বিগিনিংয়ের 4th 5th-এর মধ্যে হচ্ছে আমি ইংল্যান্ডে আসছিলাম। আমি ছিলাম হচ্ছে ম্যানচেস্টারে, কারণ মেইন প্ল্যাব এক্সামটা ম্যানচেস্টারে হয়েছিল। অনেকে লন্ডনে থাকতো, বাট বিকজ লন্ডনেও কোচিং আছে, আমি এই লন্ডন ম্যানচেস্টার ট্রিপ না করার জন্যই হচ্ছে আমি ম্যানচেস্টারে হচ্ছে কোচিং করেছি, ম্যানচেস্টারে পরীক্ষা দিয়েছিলাম। তো ম্যানচেস্টার যাওয়ার পরে আমি হচ্ছে 14 days হচ্ছে আমার প্ল্যাব 2 এর হচ্ছে কোচিংটা করেছিলাম। ওইখানে হচ্ছে এই যে বিভিন্ন স্টেশনগুলো পড়েছি, বিভিন্ন মানুষের সাথে দেখা হয়েছে। আই ওয়াজ লাকি যে আমার সময় হচ্ছে দুইজন না 3জন বাংলাদেশি ক্যান্ডিডেটের সাথে আমার পরিচয় হয়েছে, যারা একই আমরা কোচিংয়ে ছিলাম। তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা হচ্ছে ওই বাংলাদেশি নন বাংলাদেশি অনেকের মধ্যে একটা স্টাডি গ্রুপ ক্রিয়েট করেছিলাম। তারপরে দেখা গেছেন যে প্রথম 2 সপ্তাহ পরে আমার তার মানে কোচিং শেষ হয়েছে নিয়ার অ্যাবাউট 18th to 19th of August। তারপরে বাকি 1 মাসটা আমি কি করেছিলাম, এভরিডে আমি ওই একাডেমিতে যেতাম। আমার ওইখানে যে স্টাডি ওদের সাথে হচ্ছে জাস্ট স্টেশনগুলো প্র্যাকটিস করতাম। আমরা কিরকম করতাম প্র্যাকটিস করে, 3 জনের একটা গ্রুপ বানাতাম, একজন এক্সামিনার, একজন পেশেন্ট, একজন হচ্ছে ক্যান্ডিডেট। তখন দেখা যায় এভাবে করে সুইচ করতে করতে আপনি অনেক কিছু হচ্ছে ওনাদের কাছ থেকে শিখবেন, আবার অনেক কিছুই বুঝবেন যে না, এভাবে করে কমিউনিকেট করতে হয় না। আমরা কিন্তু নিজেদের ভুল অনেক সময় কিন্তু নিজে বুঝতে পারি না, আরেকজন যখন দেখছে তখন বুঝতে পারে। বা ইভেন এমনও হয় যে আরেকজন প্র্যাকটিস করছে, তখন আমি বুঝতে পারছি আচ্ছা আমিও তো এই কাজটা করি, এটা দেখতে খুব অড লাগে, আমি এটা করব না। Plab 2 teaches you many things outside of medical knowledge. মেডিকেল নলেজ জানা লাগবেন, যেটা হচ্ছে আপনার যে মেডিকেল নলেজটা হচ্ছে প্ল্যাব 2 এর জন্য জানা লাগে, I would say about 95% MBBS গ্র্যাজুয়েট এসব অলরেডি জানেন। এই যে আপনারা কোন ইয়ারে কে পড়েন আমি জানি না, বাট আমার এখানটাতে এই ট্রিয়ারটা দেওয়ার পরে সবাই কিন্তু আমাকে একদম কারেক্ট ডায়াগনোসিসটা আপনারা এই কমেন্টেই দিয়েছেন, ইভেন বিফোর ইউভ এভার স্টাডিড ফর প্ল্যাব। তো ডায়াগনোসিস জিনিসটা হচ্ছে আমাদের জন্য অনেকটুকু নোন। মেডিকেল নলেজের জন্য আমরা প্ল্যাবের কোচিং করি না, আমরা প্ল্যাব 2 এর কোচিং করি হচ্ছে যাতে আমরা ওই এক্সামের প্রোফর্মাটা বুঝতে পারি, আর যাতে আমাদের কমিউনিকেশন স্কিলসগুলো একটু ইমপ্রুভ করা যায়। ইভেন আমাদের মধ্যে অনেকেও থাকবেন, স্পেশালি যারা হচ্ছে একটু রুরাল এরিয়াতে আমরা কাজ করি বা সরকারি জায়গায় যখন আমরা কাজ করি, আমরা কিন্তু সব ডায়াগনোসিসই বুঝি, ইংলিশে আমরা জানি, বাট অনেক সময় কমিউনিকেট করাটা আমাদের খুব ডিফিকাল্ট হয়, ইভেন দো উই হ্যাভ অল অফ দ্য নলেজ। তো প্ল্যাব 2 এর কোচিংয়ের সময় আপনি কিন্তু এই কমিউনিকেশনটা অনেকটুকুন ভালো করতে পারবেন, কারণ হচ্ছে আপনি নিজের ফ্রেন্ডদের সাথে বা নিজের স্টাডি গ্রুপের সাথে আপনি যদি বলতে পারেন যে হাউ মে আই হেল্প ইউ টুডে, ইভেন কিন্তু যদি আপনার একটু ডাইরেক্ট কয়েকটা মানে আপনার স্টাডি গ্রুপের পার্টনারগুলো যদি আপনার সাথে খুব অনেস্ট থাকেন, যেটা আমার পার্টনারগুলো ছিল, ইভেন এটাও বলে যে না, ইউ আর স্টাটারিং অর ইউ আর সেইং টু মেনি টাইমস, when your eye contact is very poor, your body language is not fine। এই জিনিসগুলো যখন হচ্ছে আপনার একজন আপনাকে শিখিয়ে দিচ্ছেন, তখন কিন্তু আলটিমেটলি ওই সময় একটু কষ্ট লাগে যে কেন হচ্ছে আমার এটা অ্যাপ্রিসিয়েট করছে না, বাট পরীক্ষার জন্য আপনি খুবই ভালো প্রিপারেশন নিতে পারছেন। তো ওই প্রথম 2 সপ্তাহ আপনি ক্লাস করলেন, আর বাকি হচ্ছে আপনি 3 থেকে 4 সপ্তাহ হচ্ছে প্র্যাকটিস করলেন। এই প্র্যাকটিসের টাইমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকেই মনে করে যে না, আমি হচ্ছে জাস্ট কোচিংটা করেই হচ্ছে পরীক্ষা দিয়ে দিব, বাট ইটস ভেরি ডিফিকাল্ট টু ক্রস দ্যাট ব্রিজ উইদাউট প্র্যাকটিস। তো ওর পরে হচ্ছে আমি সেপ্টেম্বর 15 যখন আমি পরীক্ষা দিয়েছি, আমার হচ্ছে 18টা স্টেশনের মধ্যে 17টায় আমি পাস করেছি। And amongst the marks, my marks were very good. It was more than 40 above the pass mark, which I think was quite good for my standards. এরপরে হচ্ছে আপনি
প্ল্যাব প্ল্যাব 2টা দেওয়ার পরে আমি হচ্ছে ইমিডিয়েটলি বাংলাদেশে চলে এসেছি, কারণ হচ্ছে আমার প্ল্যান ছিল যে আমি বাংলাদেশে আসার পরে জবের জন্য অ্যাপ্লাই করে তারপরে যাব। অনেকেই থাকেন যারা হচ্ছে ইংল্যান্ডের রেজাল্ট আসা পর্যন্ত ওয়েট করে, বাট এটার আবার একটা ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট আছে, কারণ হচ্ছে আপনার ওইটা বের করা লাগবেন যে না আমি ইংল্যান্ডে হচ্ছে রেজাল্টের জন্য আরও 4 সপ্তাহ 5 সপ্তাহ থাকছি। আই ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড দ্যাট টাইম। তো আমি হচ্ছে ওই সময় বাংলাদেশে ব্যাক করে আমি হচ্ছে হসপিটালেও জব করতাম, আর আমি আমার নিজের মানে ফর মাই ওন পোস্ট গ্রাজুয়েশন কোয়ালিফিকেশন আমি MRCS এর জন্য প্রিপেয়ার করা শুরু করেছি। এক একজনের সিচুয়েশন এক এক রকম থাকে, বাট ওই আপনি প্ল্যাব 2 দেওয়ার পরে 4 সপ্তাহের মধ্যে আপনি রেজাল্টটা জানতে পারবেন। প্ল্যাব 2 এর রেজাল্টটা খুবই খুবই নার্ভাস একটা দিন, কারণ হচ্ছে আপনি জানবেন না, অনেক সময় হচ্ছে খুব ভালো পরীক্ষা দিয়ে অনেকে ফেল করে, ওই কারণে যে হচ্ছে আপনার পরীক্ষার ওই মার্কটা কিন্তু ফিক্স থাকে না, জাস্ট ওই MBBS ওই যে অ্যাডমিশন টেস্টার মতো একটা সিচুয়েশন। আর অনেক সময় দেখা যায় যে খুব খারাপ পরীক্ষা দিয়েছেন, বাট যেহেতু সবারই পরীক্ষা খারাপ হয়েছে আপনার মার্কস ঠিকই ভালো চলে আসছে। আমারও এরকম কয়েকটা সিচুয়েশন ছিল যে কয়েকটা স্টেশন আমি বের হয়ে মনে করছিলাম আমি ডেফিনেটলি এটা আমি কোনোদিনও পাস করবো না, কারণ আমি কিছুই পারি নাই, বাট ওইটাতে দেখা গেছে খুব ভালো মার্কস পেয়েছি। এই কারণেই যে অন্য সবাই হচ্ছে ওই স্টেশনটা খারাপ দিয়েছে, ইনক্লুডিং মাইসেলফ, ওদের সবার তুলনায় হচ্ছে আমার মার্কটা ভালো ছিল দেখে ওইটা ঠিকই পাস করে গেছি। তো প্ল্যাব 2 এর রেজাল্টের আগের দিন ডেফিনেটলি হচ্ছে আমাদের খুবই একটা নার্ভ রেকিং একটা দিন যায়। ইফ ইউ হ্যাভ পাসড ইউর প্ল্যাব 2 এক্সাম, কনগ্রাচুলেশনস। এরপরে হচ্ছে আপনার নেক্সট স্টেপটা কি, আপনি হচ্ছে ফুল জিএমসি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমি যখন 2018 সালে পরীক্ষা দিয়েছি তখন রুলসটা আলাদা ছিল। আইডি চেকের জন্য বা জিএমসি রেজিস্ট্রেশন নেওয়ার জন্য আপনার আবার ইংল্যান্ডে এসে আবার ব্যাক করা লাগতো বাংলাদেশে। এখন হচ্ছে সিস্টেমটা আলাদা, যে আপনি প্ল্যাব 2 এর রেজাল্টটা পাওয়ার সাথে সাথে আপনি হচ্ছে কোরিয়ার করে আপনার MBBS সার্টিফিকেট আর আপনার হচ্ছে ইন্টার্নশিপ কোয়ালিফিকেশন ওইটা আপনি DHL এ পাঠিয়ে দিতে পারবেন। দেওয়ার পরে হচ্ছে আপনি যখন রিটার্ন পাবেন তখন আপনার জিএমসি রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। আপনার আলটিমেটলি হচ্ছে ওই ফেস টু ফেস আইডি চেক এখন হচ্ছে বাদ দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে খুবই খুবই ভালো একটা নিউজ, স্পেশালি ফর ফরেন ক্যান্ডিডেটস, কারণ হচ্ছে আমাদের ওই সেকেন্ড ট্রিপটা যাওয়া আসাটা আসলে একটা ফাইন্যান্সিয়ালি বলেন বা আপনার লাইফস্টাইলে বলেন একটু একটা হ্যাসেল। ওকে, তাহলে হচ্ছে আপনি যখন প্ল্যাব 2 এর কথা চিন্তা করবেন কি কি আপনার অ্যাসপেক্ট থাকছেন, ফার্স্ট অফ অল হচ্ছে আপনি চিন্তা করবেন আমি কোচিং করব কি করব না। অ্যাজ আ প্ল্যাব 2 graduate I would, or someone who's past প্ল্যাব 2, I will definitely say I suggest coaching for most Bangladeshi students, because it will not only help you with your communication skills, it will help you with the way that you act as a doctor. অ্যান্ড আলটিমেটলি আমি প্ল্যাব 2 এ অনেক কিছু শিখেছি, যেটা আমাকে যখন NHS আমি ওয়ার্ক করা শুরু করেছি ওটা আমার অনেকটুকুন কাজে লেগেছে, কারণ হচ্ছে প্র্যাকটিস কিন্তু বাংলাদেশ আর ইংল্যান্ডে কিন্তু সেম না। তো ওই গ্যাপটা আমাদের ব্রিজ করার জন্য প্ল্যাব 2 এর কোচিংটা আমাকে অনেক হেল্প করেছে। বাট আগেন এটা পার্সোনাল ডিসিশন, আপনি কোচিং করবেন কি করবেন না। আমার মতো যদি আপনি কোচিং করে থাকেন তাহলে হচ্ছে আপনার ইংল্যান্ডে আসার ওই নিয়ার অ্যাবাউট 6 to 8 উইক্সের একটা প্ল্যান নেওয়া লাগবে। ওই প্ল্যানের সাথে আপনি হচ্ছে ভিসার জন্য আপনার অ্যাপ্লাই করা লাগছে। ভিসাটা হচ্ছে আমাদের VFS সেন্টার হচ্ছে আমাদের গুলশানে আছে, ওইখানে আপনি কি কি প্রিপেয়ার করা লাগবে। আপনি যে প্ল্যাব 2 দেওয়ার জন্য হচ্ছে আপনি একটা অ্যাডমিট কার্ড পেয়েছেন বা আপনার পেমেন্টটা যে কনফার্ম হয়েছে যে আপনি প্ল্যাব 2 বসছেন। আপনার কোচিংয়ের ডিউরেশনটা, যে আপনি কোন সময় কোন তারিখ থেকে কোন তারিখ কোচিং করছেন, আর এরপরে আপনি যে প্র্যাকটিস করছেন এই জিনিসটাও লেখা লাগবে। আর ফাইনালি আপনার যে এই এক্সপেন্স বের করার জন্য যে আপনার অ্যাকাউন্টে ফান্ড আছে এটা আপনার দেখাতে লাগবে। তো এই কয়েকটা জিনিস আমরা হচ্ছে একটা কভার লেটারের মধ্যে দিই, আর তার সাথে প্রুফ অ্যাটাচ করার জন্য সবগুলোর ফটোকপি আমরা ভিসা অ্যাপ্লাই করার সময় জমা দিচ্ছি। অ্যাপ্লাইং ফর ইয়ার ভিসা ইজ সামথিং দ্যাট ডাজ রিকোয়ার সাম ওয়ার্ক। এটা নিয়ে হচ্ছে আপনাদের অনেক আর্টিকেল, রোড টু ইউকে হচ্ছে একটা খুবই ভালো ওয়েবসাইট, যেটা হচ্ছে আপনাকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছে যে কভার লেটারে কি কি ইনক্লুড করতে লাগে বা কি কি দেখালে হচ্ছে আপনার সব থেকে বেস্ট। আর আমি আমার যখন ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম ওইটার গাইডেন্সটা ফলো করেই হচ্ছে আমি অ্যাপ্লাই করছি, আর মাই ফার্স্ট অ্যাপ্লিকেশন আই ওয়াজ এবল টু গেট দ্য ভিসা। তো আমি সবাইকে সাজেস্ট করবো যে ওই লিঙ্কটাতে আপনি যদি যান ওইখানে খুব ভালো গাইডেন্স পাবেন, অলদো প্রত্যেকটা মানুষের পার্সোনাল সার্কামস্ট্যান্স ভ্যারি করে। একটা ব্যাপার আমি একটু আগেই ক্লিয়ার করে নিই, এটা হচ্ছে অনেকেরই একটা কোয়েশ্চেন থাকে, স্পেশালি আমি যখন বাংলাদেশে কয়েকটা সেমিনার নিয়েছিলাম অনেকে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছেন যে প্রথমে হচ্ছে কতটুকুন খরচ লাগে। এখন প্রত্যেকটা মানুষের এক্সপেন্স আলাদা থাকে, বাট আপনি এভাবে চিন্তা করেন যে আপনার যাওয়া আসা প্লেনের খরচ পড়বে হচ্ছে ইংল্যান্ড টু বাংলাদেশ অ্যান্ড ব্যাক
It changes from time to time, but generally near about আপনার সবচেয়ে চিপে আপনি পাবেন 60,000 আর সবচেয়ে এক্সপেন্সিভ আপনি পাবেন 1,20,000। তো ধরে রাখেন হচ্ছে 70 বা 80,000 হচ্ছে আপনার প্লেনের কস্ট পড়ছে। আপনি ইংল্যান্ডে যে 1 থেকে 2 মাস যদি থাকেন তাহলে হচ্ছে প্রত্যেক মাসের রেন্ট আপনি যদি একটা ছোট রুম নিয়েও থাকেন তখন হচ্ছে আপনার এটা 400 থেকে 500 পাউন্ড খরচ হয় আমাদের, হ্যাঁ। এরিয়ার ওপর আবার ডিপেন্ড করে। ম্যানচেস্টার হচ্ছে লন্ডনের তুলনায় রেন্ট অনেক চিপ। লন্ডনে দেখা গেছে যে 1 মাস বা এরকম থাকতে গেলে আপনার হচ্ছে অ্যাবাউট 700 to 800 পাউন্ডসের কথা চিন্তা করা লাগছে। তো ওই টাইমের উপর আপনার ডিপেন্ড করছে। খাওয়ার দাওয়ার খরচ বা আপনার ঘোরাফেরার খরচ এখানটাতে আমি খুব বেশি এক্সপেন্সিভ মনে করে নাই। অলদো প্রত্যেকটা মানুষের হচ্ছে এক্সপেন্স আলাদা থাকে, ডায়েটারি চয়েসও আলাদা থাকে, বাট ইন জেনারেল আপনি হচ্ছে নিয়ার অ্যাবাউট 300 পাউন্ডস যদি চিন্তা করেন যে আমার 30,000 থেকে 40,000 আপ টু 50,000 আমার খাওয়া দাওয়ার এসবের উপরে খরচ হবে, দ্যাট শুড বি এনাফ। আচ্ছা, তাহলে হচ্ছে ওভারঅল আপনার মিনিমাম প্ল্যাব 2 এর আর তার সাথে কোচিং এর জন্য হচ্ছে আপনার 500 থেকে 600 পাউন্ড খরচ হচ্ছে। তো আপনার হচ্ছে ওভারঅল দেখা যায় যে প্ল্যাব 2 এর রেজিস্ট্রেশন তো আগেই বললাম যে 1 লাখ টাকা আপনি দিতে লাগছে ফর্ম ফিল আপের সময়। এরপরে হচ্ছে আপনি ইংল্যান্ডের আপনার জার্নিটাতে অ্যাট দ্য লিস্ট আপনার হচ্ছে 3 লাখ লাগছে আর অ্যাট দ্য মোস্ট 5 লাখ লাগছে। তো 3 থেকে 5 লাখ টাকা আপনার হচ্ছে অ্যাকাউন্টে দেখাতে লাগছে। এটা একটা খুব কমন কোয়েশ্চেন যেটা হচ্ছে আচ্ছা আমি তো জাস্ট এমবিবিএস শেষ করেছি বা আমি একটা জুনিয়র ডক্টর, আমি এত বেশি স্যালারি পাই না, আমি কিভাবে দেখাবো যে আমার কাছে এই ফান্ডটা আছে। ইনফ্যাক্ট ভিসা অ্যাপ্লিকেশন সাকসেসফুল করার জন্য সব থেকে মানে ওয়েল নোন সিক্রেট হচ্ছে আপনার যদি খরচ হয় 3 লাখ আপনার অ্যাকাউন্টে দেখানো উচিত তার থেকে 3 গুণ বেশি, তার মানে দেখাতে লাগবে 9 লাখ। আপনার খরচ হয় 5 লাখ আপনার দেখানো উচিত হচ্ছে 15 লাখ। এই অ্যামাউন্ট টাকা পয়সা একটা জুনিয়র ডক্টর হিসাবে বা একটা এমবিবিএস স্টুডেন্ট হিসাবে থাকাটা খুবই খুবই চ্যালেঞ্জিং। ইফ ইউ হ্যাভ ইট দ্যাটস গ্রেট, অ্যান্ড আইড লাইক সাম অ্যাডভাইস ইফ পসিবল। If you don't, it's very good, it's absolutely fine if you give your parents accounts. সো আপনার ধরেন যদি একটা স্পন্সর থাকে, আমি যেরকম আমার মাকে আমার স্পন্সর বানিয়েছিলাম, তো তখন আমি কি করেছি আমার আম্মুর ব্যাংক স্টেটমেন্ট দেখেছি যে না শি হ্যাজ দিস মাচ মানি, আর তার সাথে হচ্ছে একটা অ্যাভিডেভিট লাগে। অ্যাভিডেভিটের মধ্যে আমার আম্মুর ছবি আর আমার ছবি থাকে আর দুজনেরই সিগনেচার থাকে, যেখানটাতে আমার আম্মু বলছে যে ইয়েস দিস ইজ মাই ডটার and I am willing to sponsor her on her journey to the UK to give her Plab exam. এই জিনিসগুলো হচ্ছে বাংলাদেশে প্রিপেয়ার করা খুবই ইজি। এখানে হচ্ছে আমাদের অনেক জায়গায় হচ্ছে আপনি পাচ্ছেন যেখানে হচ্ছে আমাদেরকে এটার জন্য হেল্প করতে পারে। জেনারেলি আপনি যদি নিজের লোকাল ফটো স্টোর বা এইসব জায়গায়, পল্টন হচ্ছে একটা এরিয়া যেটা আমার বাসার কাছে ছিল, তো আমি ওখান থেকে আমার ম্যাক্সিমাম এই লিগাল ডকুমেন্টসগুলোর জন্য একটু অ্যাডভাইস নিয়েছিলাম। তো অ্যাজ লং এজ ইউ আর showing your honest documents, it's very easy to get the affidavit. এগুলো নিয়ে হচ্ছে আপনি একটা সুন্দর অ্যাপ্লিকেশন যখন জমা দিবেন আমাদের বাংলাদেশের ইউকে ভিএফএস সেন্টারে, আপনাকে সাধারণত হচ্ছে ওরা 15 ওয়ার্কিং ডেজ মানে নিয়ার অ্যাবাউট 3 সপ্তাহের মধ্যে একটা জানাচ্ছে যে ইয়েস ইউ হ্যাভ গটেন ইউর ভিসা। আমার একটা স্ট্রং বিলিভ আপনি যদি ঠিক মতো আপনার ভিসার কাগজপত্র যদি দেখাতে পারছেন, আপনি যেহেতু দেখাচ্ছেন যে নট অনলি আর ইউ আ ডক্টর, ইউ আর শোয়িং আ ইন্টারেস্ট টু গো টু দ্য ইউকে টু ওয়ার্ক অ্যাজ আ ডক্টর, আপনার কাছে প্রপার ফান্ডস আছে, প্রপার সব কিছু আপনার হিস্ট্রিটা ভালো আছে, তখন কিন্তু আপনার ইউকে যাওয়া আসার এই ভিসাটা পাওয়াটা খুবই ইজি। তো ভালো কথা আপনি ভিসাটা পেয়ে গেলেন। ভিসা পাওয়ার পরে হচ্ছে আপনি প্লেন টিকিট কিনলেন, কেনার পরে হচ্ছে আপনি এই প্ল্যাব জার্নিটা এনকাউন্টার করবেন। ইউকেতে আসার সময় আপনি যখন প্ল্যাবের জন্য আসছেন তখন আপনি কি কি চ্যালেঞ্জ ফেস করতে পারেন? The first problem that a lot of us face is that it's a whole different temperature environment. তো বাংলাদেশে যেরকম গরম ইংল্যান্ডে হচ্ছে ওইরকম ঠান্ডা, ওইরকম বেশি হচ্ছে আপনার মানে টেম্পারেচারটা ওইরকম হিউমিড না। তো এই কয়েকটা অ্যাডজাস্টমেন্ট আপনি নিয়ে আসা লাগবে। দ্যাট ডাজন্ট মিন বাংলাদেশ থেকে যত সব কোট কি বলে কোট তারপরে আমাদের ব্ল্যাঙ্কেট নিয়ে আসতে লাগবে, এখানে এটা মোটামুটি কম প্রাইসেই পাওয়া যায়। তো ওই সবগুলো হচ্ছে একটা শপিংয়ের জন্য একটা আইডিয়া নেওয়া লাগছেন বিকজ টেম্পারেচার ইজ ডিফারেন্ট। সেকেন্ড জিনিসটা হচ্ছে ওয়েজ অফ কমিউনিকেশন। বাংলাদেশে যেরকম প্রত্যেকটা স্টপে স্টপে আপনি রিক্সা পাচ্ছেন, আমাদের হাঁটা এত বেশি লাগছে না। ইংল্যান্ডে কিন্তু পিপল ওয়াক আ লট মোর দেন দে ডু ইন বাংলাদেশ। নাম্বার 2 হচ্ছে আপনাদের বাসের ট্রান্সপোর্টের সিস্টেমটি একটু বুঝে নেওয়া লাগবে। যেহেতু আপনি আইএলটিএস বা ওইটি পাস করে আপনি ইউকেতে আসছেন, আপনি দেখা যাবে যে এই ইনিশিয়াল কমিউনিকেশনগুলোতে ম্যাক্সিমাম আমরা কেউই স্ট্রাগল করি না।
আর তার মধ্যেও দেখা যায় যে প্রথম কয়েকদিন থাকার পরে হচ্ছে আমরা মোটামুটি একটু ক্যাচ করতে পারি যে আচ্ছা কীভাবে করে কান্ট্রিটা ম্যানেজ করে। অ্যান্ড ইফ ইউ আর স্টেইং ইন আ প্লেস সাচ এস ম্যানচেস্টার ওর লন্ডন, যেখানে হচ্ছে খুবই ইন্টারন্যাশনাল কয়েকটা এরিয়া এইসব জায়গাগুলো, তখন দেখা যাবে যে আপনার বাংলাদেশি বলেন, ইন্ডিয়ান বলেন, পাকিস্তানি বলেন, অনেক মানুষই হচ্ছে আপনার পরিচিত হয়ে যাবে। আর ম্যাক্সিমাম সবাই হচ্ছে খুবই ফ্রেন্ডলি থাকে। আর না হলে আপনার কোচিংয়ের হচ্ছে ডেফিনেটলি আপনার অন্য যারা কলিগ থাকবেন বা আপনার অন্য ফ্রেন্ড বানাবেন, সবাই হচ্ছে টুকটাক জিনিসপত্রতে আপনাকে অবশ্যই হেল্প করতে পারেন। তো ইট ইজ নট আ স্ক্যারি জার্নি। Some of the things that I've been asked in the past is, number one, will I be able to do it by myself? Is it safe? I think UK is safe, but you do have to be careful the same way that you are careful in Bangladesh. আপনি যদি এখন ধরেন আপনার ওয়ালেট, ফোন, তারপরে আপনার পার্সোনাল বিলঙ্গিংস নিয়ে কেয়ারফুল না থাকে, এখানেও বাংলাদেশেও ক্রাইম হয়, এখানেও ক্রাইম হয়। বাট আপনি যদি নিজে একটু প্রিকশনে, এটা অবশ্যই সেফ। অনেকে হচ্ছে স্পেশালি যারা ফিমেল ডক্টর থাকেন, ওনাদের হচ্ছে একটা জিনিস এই ভয়টা থাকে যে আমি কোনো ফ্যামিলি বা স্পাউস ছাড়া কি এখানে আমার জন্য আসাটা কি সেফ বা পসিবল কিনা। দ্য অ্যান্সার ইজ ডেফিনেটলি সেফ, ডেফিনেটলি পসিবল। কারণ হচ্ছে আপনার আপনার মতোই হচ্ছে অনেক ক্যান্ডিডেট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আসছে হচ্ছে এখানটাতে এই পারপাসের জন্য। আর সেফ না হলে এত মানুষ এই প্যাথে সাকসিড করতো না। অনেকে মনে করে যে এটা কি ফাইন্যান্সিয়ালি এটা কি স্টেবল কিনা, এই জিনিসটাতে আমি একটু পরে আসছি। ওকে, এরপরে হচ্ছে দেখেন আপনি প্ল্যাব আইএলটিএস ওইটি ক্লিয়ার করলেন, প্ল্যাব 1টা আপনি ক্লিয়ার করলেন, প্ল্যাব 2টা আপনি ক্লিয়ার করে জিএমসি রেজিস্ট্রেশন আপনি পেয়ে গেলেন। এই ডকুমেন্টটা আপনি হচ্ছে ইংল্যান্ডে পাঠানোর পরে আপনার কাছে আবার কনফার্মেশন যখন আসবেন যে ইয়েস ইউ হ্যাভ গটেন ইউর ফুল জিএমসি রেজিস্ট্রেশন, এই আইডিটা নিয়ে আপনি হচ্ছে এখন জবের জন্য অ্যাপ্লাই করলেন। কি জবের জন্য অ্যাপ্লাই করব আর আমাদের এটার প্রসপেক্টটা কি? আমাদের ইংল্যান্ডের হচ্ছে জব অ্যাপ্লিকেশনগুলো সব থেকে বেস্ট ওয়েবসাইট হচ্ছে NHS জবস। পুরোপুরি প্রসেসটা আপনি অনলাইনে করতে হবে। আর হচ্ছে আপনি যদি একটা ভালো সিভি প্রিপেয়ার করতে পারেন, আপনার ইন্টারভিউ সব কিছু মানে আপনার জব অ্যাপ্লিকেশন, আপনার ইন্টারভিউটা স্কাইপে হবেন, আর ইভেন কনফার্মেশনটা ইমেলে দিচ্ছেন, আপনি অ্যাকচুয়ালি জব শুরু করার আগে আপনার ইংল্যান্ডে আসা লাগছে না। তো পুরো জিনিসটাই আপনি হচ্ছে বাংলাদেশ থেকেই করতে পারেন। এই প্রসেসটা এখন এটা কিন্তু খুবই একটা ভ্যারিয়েবল জিনিস, আর প্রত্যেকটা টাইম চেঞ্জ করে। এটা নিয়ে আমি হচ্ছে আমার নিজের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, যাতে যারা হচ্ছে আপনারা এই জায়গাটায় স্টাক আছেন বা অনেক যারা এই জিনিসটা নিয়ে স্ট্রাগল করেন বা ফিউচার স্ট্রাগল করতে পারেন, আমি হচ্ছে এটা একটু প্রিপারেশন দিয়ে দিচ্ছি। আমার হচ্ছে আমি প্ল্যাব 2 আমার ফুল জিএমসি রেজিস্ট্রেশন হয়েছে হচ্ছে জানুয়ারি 2019-এ। পরীক্ষা পাস করেছি সেপ্টেম্বরে, বাট আমার ইংল্যান্ডে এসে যেহেতু জিএমসি আইডি চেক করা লেগেছিল, আমার হচ্ছে আমি জানুয়ারি পর্যন্ত ওয়েট করেছি যে MRCS এর পরে আমি আসবো। জানুয়ারি 2019-এ হচ্ছে আমি নিয়ার দ্য এন্ড অফ জানুয়ারি 31st-এ হচ্ছে আমি জিএমসি আইডি চেক করে আমি হচ্ছে ফুল জিএমসি রেজিস্ট্রেশন উইথ লাইসেন্স টু প্র্যাকটিস পেয়েছি। এরপরে হচ্ছে আমি পুরো মার্চ মাসটা জবের জন্য অ্যাপ্লাই করেছি। খুব বেশি কোনো লাভ হয়নি, অনেক জায়গায় অ্যাপ্লাই করেছে। আই অ্যাপ্লাই টু ওভার 150-200 জবস। এভরি ডে দেখা যেত 30-40টা অ্যাপ্লিকেশন করতাম। তারপর হচ্ছে প্রথম মাসে আমার কিছুই আসে নাই। আই ইউজ টু গেট a constant amount of replies saying that I'm sorry, you were not shortlisted for the interview. মার্চে হচ্ছে আবার আমি দেখা গেছে যে আমি কিন্তু অ্যাপ্লাই করেই গেছি, সো পুরো ফেব্রুয়ারি মাসটা আর মার্চের ফার্স্ট হাফের মধ্যে অ্যাপ্লাই করার পরে দেখা গেছে যে অনেকগুলো পজিটিভ রেসপন্স আসা শুরু করেছে। এরপরে হচ্ছে নিয়ার অ্যাবাউট 15 ইন্টারভিউ আমি দিয়েছি। আর আমার ফার্স্ট জব যেটাতে আমি অ্যাপ্লাই করেছিলাম ওইটাই হচ্ছে আমার হয়ে গেছিলো। I was very lucky because it was the area that I wanted to work in, because I had my sister living in the same city. But আপনার যখন প্রথমে হচ্ছে যখন রিজেকশনগুলো আসে ওই সময়টা কিন্তু আপনার খুবই কষ্ট লাগবে। আর এটা ইয়ার টু ইয়ার কিন্তু চেঞ্জ করে। আমি যখন হচ্ছে আমার 1 বছর আগে আমার একজন সিনিয়র প্ল্যাব 2 পাস করেছিল হচ্ছে সেপ্টেম্বরে, সে নভেম্বরে হচ্ছে জব শুরু করে ফেলেছে। তো আমি নিজে যখন হচ্ছে 1 মাস অ্যাপ্লাই করার পরে দেখলাম যে না আমার কিছুই আসছে না, তখন কিন্তু আমি খুবই সারপ্রাইজ ছিলাম যে কেন আমার হচ্ছে জব আসছে না। বাট এই জিনিসটা হচ্ছে আমি নিজে যেহেতু তখন ঠিকমতো আন্ডারস্ট্যান্ড করিনি, যার জন্য আমি অনেক ফ্রাস্ট্রেটেড ছিলাম। আপনারা যারা হচ্ছে সামনে প্ল্যাব দিবেন আপনাদেরকে একটু প্রিপারেশন জানিয়ে দিচ্ছি যে এভরি ইয়ার কিন্তু এই টাইমটা একটু চেঞ্জ হচ্ছে। আগে দেখা যেত 1 মাসের মধ্যেই জব পাওয়া যেত, আমার সময় দেখা গেছে 2 মাস আমার ট্রাই করা লেগেছিল অনেক কষ্ট করে। এখন দেখা যাচ্ছে যে আরেকটু বেশি টাইম লাগে, এমনও মানুষ শুনবে যে 3 থেকে 4 মাস লাগে হচ্ছে ওদের ওই
জবের কোনো পজিটিভ রেসপন্স পাওয়ার জন্য। এই সময়টা আপনার পেশেন্স রাখাটা খুবই ইম্পর্টেন্ট। হতাশ হয়ে কোনোভাবেই যাওয়া যাবে না, কারণ হচ্ছে আপনার জাস্ট এখানে কাজ হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনগুলো জাস্ট পলিশ করে যত সুন্দর করে অ্যাপ্লাই করতে পারবেন, আলটিমেটলি ঠিকই জব আসবে। ওই জবের জন্য আপনি যখন অ্যাপ্লাই করছেন তখন হচ্ছে দেখা যায় যে আপনি সাইড বাই সাইড আর কি করতে পারেন। আমার মনে হয় এটা আমি খুবই একটা ভালো ডিসিশন নিয়েছিলাম যখন আমি হচ্ছে দেখেছি যে আমার জব না, মানে প্রথমে অনলাইনে NHS জবসে আমি অ্যাপ্লাই করার পরে যখন শর্ট লিস্টেড ইন্টারভিউর জন্য হচ্ছিলাম না, তখন হচ্ছে আমি ঢাকা মেডিকেল কলেজে অনারারি মেডিকেল অফিসার হিসাবে জয়েন করেছিলাম। এটাতে আমার দুইটাভাবে অ্যাডভান্টেজ হয়েছিল। একটা হচ্ছে যে ক্লিনিক্যালি যেহেতু অনেক কিছু, স্পেশালি ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টে অনেক কিছু আপনি শিখতে পারছেন, ওই শেখার নলেজটা আপনার কিন্তু ক্লিনিক্যাল কিছুটা একটা হাতে চলে আসে। কারণ আমরা দেখা যায় ইন্টার্নশিপের পরে যদি একদম পুরো এতদিন আমরা গ্যাপ দিই যে না কোনো আমি রুগীর সাথে কোনো কন্ট্যাক্ট নাই, তখন কিন্তু আমাদের ক্লিনিক্যাল স্কিলসগুলো একটু ব্লান্টেড হয়ে যায়। তো আপনারা যদি পারেন, এই জিনিসটা আমি সবাইকে সাজেস্ট করব যে অবশ্যই হচ্ছে কোনো অনারারি পোস্ট বা ইভেন RMO হিসাবেও যদি কোনো প্রাইভেট হসপিটালে ওয়ার্ক করতে পারেন, এটা আপনার জন্য ভালো। দুইটা কারণে। একটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনার ক্লিনিক্যাল স্কিলসগুলো শার্প থাকছে, আর সেকেন্ড জিনিসটা হচ্ছে আপনার মাইন্ডটা ডিস্ট্র্যাক্টেড থাকছে। আপনি যদি ঘরে এমনি বসে থাকেন, যেটা আমি প্রথমে করেছিলাম যে না আমি জাস্ট অ্যাপ্লাই করব, কোনো না কোনোভাবে হয়ে যাবে, তখন কিন্তু বিকজ ইট ইজ নট আপ টু ইউ, ইট ডিপেন্ডস অন দ্য জব মার্কেট ইন দ্য UK। এখানের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট কিভাবে কাজ করছে, কিভাবে ডক্টরদের কতটুকুন দরকার হচ্ছে, কোন মাসে বেশি দরকার হচ্ছে, তো এটার উপরে ডিপেন্ড করে। এই সময়টা হচ্ছে সব থেকে ভালো আপনার মাইন্ডটা একটু ডাইভার্ট রাখার জন্য। ওকে, আলটিমেটলি দেখা গেছে যে এখন পর্যন্ত আমার বাংলাদেশে যারাই চেনাশোনা আছেন, বাংলাদেশে কি বলেন, ইভেন এখানের পরিচয় যারা হয়েছে, every single person who passes Plab 2 and gets GMC registration will get a job. এমন কেউ এখনো নাই যে হচ্ছে আপনি শুনবেন যে না আমি প্ল্যাব দিয়েছি, আমি হচ্ছে এখন পর্যন্ত কোনো জব পাই নাই, বা 2 বছর ওয়েট করছে আমি কোনো জব available. They will take time. টাইমের ব্যাপারটা আপনারা যারা ইন্টারেস্টেড, এটা সে আপনার প্ল্যাব জার্নির শেষ পর্যন্ত মনে রাখতে পারবেন কিনা আমি জানি না, বাট একটু আমি জাস্ট ফর মাই সেক আই এম লেটিং ইউ নো, the time where there's the maximum job vacancies is generally around June, July. ইংল্যান্ডের হচ্ছে ট্রেনিং প্রোগ্রামগুলো শুরু হয় অগাস্টে, তো দেখা যায় যে অনেকেই হচ্ছে জুন জুলাইতে জব ছেড়ে অন্য জবে চলে যাচ্ছেন। তো জুলাই মাসে কিন্তু ওদের অনেক ডক্টর দরকার হয়। তো এর জন্য দেখা যায় আপনি যদি মার্চ, এপ্রিল, মে এই 3টা মাসে যদি অ্যাপ্লাই করেন, তখন হচ্ছে এই জুলাইয়ের স্লট ফিল করার জন্য ওরা কিন্তু অনেক ডেসপারেট থাকে হায়ার করার জন্য। দ্য ওয়ার্স্ট টাইম ফর দ্য অ্যাপ্লিকেশন ইজ জেনারেলি সামথিং অ্যারাউন্ড জানুয়ারি, কারণ হচ্ছে আমাদের ইটস ইন দ্য মিডল অফ দ্য ইয়ার, ওই সময়টা জব পাওয়াটা একটু ডিফিকাল্ট। বাট আপনি দিজ আর থিংস দ্যাট ইউ শুডন্ট বি ওয়ারিং টু মাচ অ্যাবাউট। আপনি যখনই প্ল্যাব পাস করবেন তখন আপনার কাজ হচ্ছে যত তাড়াতাড়ি পারবেন ট্রাই টু অ্যাপ্লাই অ্যান্ড মেক শিওর ইউর CV ইজ গুড। ওকে, তাহলে হচ্ছে এই গেল আমাদের প্ল্যাব 1, প্ল্যাব 2 আর GMC রেজিস্ট্রেশনের জার্নি। এরপরে হচ্ছে কয়েকটা ইন জেনারেল কোয়েশ্চেন আমি একটু অ্যান্সার করে ফেলছি। একটা কোয়েশ্চেন হচ্ছে অনেক আগে হচ্ছে জিজ্ঞেস করা হয়েছে যে ইজ দ্য শর্টেজ অফ ডক্টরস স্টিল দেয়ার ইন দ্য UK অ্যান্ড হাউ লং ইজ ইট গোয়িং টু লাস্ট? My answer to this one is that there is definitely a shortage of doctors in the UK, but it doesn't mean that everyone will get in. এটা এমন কোনো ভ্যাকেন্সি নাই যে ওরা হচ্ছে আপনার যদি CV ভালো না থাকে, আপনার যদি কমিউনিকেশন স্কিলস ভালো না থাকে, ওরা সবাইকে হায়ার করবেন। শুধু প্ল্যাব 2 পাস করলে আপনার হচ্ছে ইট ডাজন্ট মেক ইউ আ ভেরি অ্যাট্রাকটিভ ক্যান্ডিডেট। আপনি যদি তাড়াতাড়ি জবের একটা প্রসপেক্ট পেতে চান, তাহলে হচ্ছে একটু এক্সট্রা কাজগুলো করার একটু চেষ্টা করেন। কয়েকটা জিনিস যেটা আমার অ্যাপ্লিকেশনে অনেক হেল্প করেছিল, বাংলাদেশে বেসিক সার্জিক্যাল স্কিলসের কোর্স ম্যাক্সিমাম মেডিকেল কলেজে একবার না একবার হয়, আর না হলে দেখা যায় যে আমাদের বার্ডেন বলেন, ঢাকা মেডিকেল হয়, এখানে যখন হচ্ছে বেসিক সার্জিক্যাল স্কিলস ওয়ার্কশপ হয় ওইসবগুলো করার একটু চেষ্টা করেন। সেকেন্ড জিনিসটা হচ্ছে যদি অনলাইনের কোনো কোর্স থাকে, যেটা রেডিওলজি বলেন, এক্স-রে বা ECG রিড করার জন্য, ওইসবগুলো করেন, কারণ এসব স্কিলসগুলো খুবই দরকার হয়। থার্ড জিনিসটা হচ্ছে আপনি from a very early age, that means as soon as you start working in Bangladesh as a doctor, do try to build up your CV লেখাটা এই জিনিসটা খুবই হচ্ছে আনফর্চুনেট। আমি নিজে যদি কোনোদিন কোনো ইনস্টিটিউশনাল লিডার হই, আমি অবশ্যই হচ্ছে CV রাইটিং এই জিনিসটা হচ্ছে মনে করি যে স্ট্রেস করানো উচিত। It is something that should be taught inside classes the same way that we are taught many of the other important parts of
মেডিকেল সায়েন্স। কারণ হচ্ছে আপনি সিভিটা যদি আপনার ঠিক মতো গুছানো না থাকে তখন দেখা যায় যে আপনি কি কিন্তু এটা এক্সপ্রেস আপনি করতে পারবেন না, আপনি ইন্টারভিউই পাচ্ছেন না। যে টাইমটা হচ্ছে একটা জুনিয়র ডক্টরের জন্য খুবই স্ট্রেসফুল, তখন আপনার মাথায় কি হতাশা জিনিসটা চলে আসে। এত টাকা খরচ করলাম, এত টাইম খরচ করলাম, আর এর মধ্যে আবার দেখা যায় যে যারা দেশে থাকার প্ল্যান করছে ওদেরও দেখা যায় যে বিসিএস হয়ে গেছে, এফসিপিএস হয়ে গেছে, তার রেসিডেন্সি শুরু করছে। আপনার মনে হচ্ছে যে আমি সব পেরেছি, কেন জব পাচ্ছি না। আপনি একটা স্কিল যদি একটু শিখতে চান, সিভিটা কিভাবে গুছায় লিখতে হয়। সিভি লেখার হচ্ছে স্কিলটা হচ্ছে it's variable inside different places of the world, but it's very important that you know very well how to put on a proper CV. সিভিতে আপনার হচ্ছে কি কি ইনফরমেশনগুলো দেওয়া লাগবে, এটার একটা মানে this is something that you should research on. Doctor CV and other CVs are different. আমার হচ্ছে যেহেতু আমার ফ্যামিলিতে অনেকেই হচ্ছে নন মেডিকেল ব্যাকগ্রাউন্ডে ছিলেন, সবারই হচ্ছে একটা কথা ছিল যে ওয়ান পেজ সিভি, বা মিডিয়াতে অনেক সময় শুনবেন। প্লিজ রিমেম্বার দিস ইজ নট দ্য কেস ফর মেডিকেল, ফর এনি হেলথ কেয়ার প্রফেশনাল। আমাদের সিভিতে আমাদের সব কোয়ালিফিকেশন দেওয়া লাগবে, আপনি কি কি রিসার্চ করেছেন, কি কি অ্যাবস্ট্রাক্টে পার্টিসিপেট করেছেন, আর হচ্ছে আপনি ওই নিজের জবের সব ইন ডিটেলস সব কিছু ইনক্লুড করা লাগছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা একটু মাথায় রেখে দিন যে যখন একটু ফ্রি টাইম পাবেন নিজের সিভিটা একটু অর্গানাইজ করার জন্য। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অবশ্যই আপনাকে হেল্প করবেন, তো যতটুকুন পারবেন হচ্ছেন তখন ওই এই কয়েকটা জিনিসগুলো একটু গুছানোর চেষ্টা করেন। অ্যান্ড ইয়েস, সো if you have a good CV, you should be able to get a job inside the UK. How quickly you'll get a job is not dependent upon you, because even if you have a good CV, it may take time because you're applying at the wrong time. And sometimes you'll be able to get a job very easily. অনেকে শুনবে যে খুব লাকি, প্ল্যাব পাস করার সাথে সাথে হচ্ছে জব পেয়ে গেছেন। It may be because they have a good application. It also might be because they applied at a time which was very suitable for new applicants in the UK. একটা কোয়েশ্চেন আগে আমি বলছিলাম যেটা হচ্ছে এটা কি worth it or not worth it. So when you start working in the UK, your salary will start from something around 2,000 to about 3,000 pounds after taxation. মানে ট্যাক্স কাটার পরে আপনি মাসে হচ্ছে 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করতে পারছেন। এই মানি দিয়ে আপনি দেখা যাচ্ছেন যে যদি আপনি সিঙ্গল একজন মানুষ হয়ে থাকেন, মানে একা থাকছেন, কোনো স্পাউস বা চিলড্রেনের কথা মানে নাই আপনার পিকচারের মধ্যে, তখন দেখা যায় যে আপনি খুব ইজিলি একটা স্মুথ লাইফ লিড করতে পারছেন। এখানে হচ্ছে মান্থলি এক্সপেন্সগুলো দেখা যায় যে ম্যাক্সিমাম সিঙ্গল মানুষদের জন্য, ধরেন হচ্ছে আপনার হাউস রেন্ট বলেন, আর হচ্ছে আপনার বিলসের খরচ, খাবার দাবার, আর একটু ট্রান্সপোর্ট আর শপিংয়ের জন্য ম্যাক্সিমাম হচ্ছে আপনার 1,000 to 1,500 আপনি খরচ করে ফেলতে পারছেন। তো এক্সট্রা কিন্তু আপনার একটা অ্যামাউন্ট সেভিংস থাকছে। ধরেন আপনি হচ্ছে খুবই প্যাশনেট নিজে ট্রাভেল করার জন্য, বা আপনার অন্য কোনো এক্সপেন্স অনেক বেশি, শপিং পছন্দ করেন, ইলেকট্রনিক্স কিনতে পছন্দ করেন, আপনার আরেকটু ইনকাম যদি দরকার হয়, ইংল্যান্ডে হচ্ছে খুবই ভালো একটা সিস্টেম আছে যেটা লোকাম করা। এটা হচ্ছে কিছুটা বাংলা ভাষায় আমরা যেটা খ্যাপ মারা বলি, যে আপনি হচ্ছে এক্সট্রা শিফট নিচ্ছেন আর ওই এক্সট্রা শিফটের জন্য আপনি এক্সট্রা টাকা পাচ্ছেন। এই সিস্টেমের জন্য দেখা যায় যে আমাদের হচ্ছে অনেকে হচ্ছে বেনিফিটেড হয়ে যাচ্ছেন। সো আলটিমেটলি ফাইন্যান্সিয়াল ম্যাটার্স ইজ নট আ প্রবলেম ইন দ্য ইউকে ফর জুনিয়র ডক্টরস। এখন as you grow older, obviously you're going to have more things to worry about. For example, you might have a spouse and children to worry about. You might have to be sending money back to Bangladesh to look after your parents, your family, etc. ওই কেসের মধ্যেও দেখা যায় যে এই মানে ইংল্যান্ডে আপনি ওয়ার্ক যত বছর করবেন আপনার স্যালারিটা আস্তে আস্তে করে বাড়তে থাকে, এটা হচ্ছে ওদের অ্যানুয়াল ইনক্রিমেন্ট যেটা বলেন। তো আলটিমেটলি আপনি যখন ওই স্টেজটা রিচ করবেন দেখা যাবে যে আপনার ম্যাক্সিমাম এখানটাতে ডক্টরদের হচ্ছে খুব যে ওরা একদম বিলিয়নিয়ার হচ্ছেন, ইটস কোয়াইট রেয়ার, বাট you will definitely not go through any financial constraints or restrictions. For example, আপনি নিজে বিল পে করতে পারছেন না বা খাবার দাবার এর প্রবলেম হচ্ছে, এই জিনিসটা হচ্ছে ইংল্যান্ডের ডক্টরদের কখনোই হয় না। আর আর্লি অন আপনি যখন প্রথম আসছেন, ইভেন যদি আপনি বাংলাদেশ থেকে কিছু লোন করে যান, বা ওইটাও ইজিলি আপনি শোধ করতে পারছেন। আপনি কয়েক বছর যদি হসপিটালে চাকরি করেন তখন আপনার দেখা যাবে যে এখানে ইভেন অনেক হসপিটালে হচ্ছে আপনার এডুকেশনের জন্য এক্সপেন্স থাকেন, যেটা হচ্ছে অনেকে করে যে ফর এক্সাম্পল আপনি MRCP দিবেন, এটার জন্য হচ্ছে কিছুটা রেজিস্ট্রেশন ফি বা টাকা পয়সা আপনার হসপিটাল আপনাকে একটু হেল্প করছেন। তো এইসব সব কিছু ওভারঅল দিয়ে দেখা যায় যে ফাইন্যান্স ইজ ইউজুয়ালি নট অ্যান ইস্যু। সো ফাইন্যান্সিয়াল ম্যাটার্স ইজ সামথিং দ্যাট ইজ making you think twice about Plab. I want to reassure you that you will be earning more than enough over here to help you get through your lifestyle.
ওকে, আমি হচ্ছে একটু কমেন্টস গুলো দেখছি যে আমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, যাতে হচ্ছে আমি এসব অ্যাড্রেস করা যাচ্ছে। If you do have questions, please do include them inside the comments. I'll definitely be going through them now. Just a second, please. Okay. All of you who've answered meningitis, well done. That is definitely the answer, the correct one. And this is the type of knowledge and skill that you will need for your Plab 2 exam. Okay. It's very nice that most of us got the answer correct. Okay. Thank you. Okay. What is the time duration for every station? Time duration is normally 8 minutes for every station in Plab 2. Tell me the total cost of Plab 2. Himel, the cost of Plab 2 exam is about £1,000. 997 আমার লাস্ট যতটুকুন দেখা আছে। তো এটা হচ্ছে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে নিয়ার অ্যাবাউট 1 লাখ টাকা। হ্যাঁ, আর আপনি যদি এটার সাথে আপনার অন্য এক্সপেন্সগুলো ধরে নিচ্ছেন, ফর এক্সাম্পল আপনার ইংল্যান্ডে আসা যাওয়ার প্লেনের খরচ, ভিসা, তারপরে থাকা খাওয়ার খরচটা টোটাল হচ্ছে আপনার ওই 4 থেকে 6 লাখ টাকার মধ্যে পড়ে যাচ্ছে। প্ল্যাব 2 প্লাস আপনার মানে প্ল্যাব 2 এর £1,000 আর হচ্ছে আপনার থাকা খাওয়ার এক্সপেন্স, যেটা আগেই বলছি 3 থেকে 5 লাখ। তো আপনি যদি ওইটার সাথে প্ল্যাবেরটা ইনক্লুড করে নিচ্ছেন, ধরেন হচ্ছে আপনার 4 থেকে 6 লাখের মতো এই প্ল্যাব 2 এর কস্টটা পড়ে যাচ্ছে। ওকে, any other questions? Any books available in Bangladesh for Plab 2? So in general, Plab 2 doesn't have too many books. It's mainly notes. MRCP paces এর জন্য যেসব বইগুলো ইউজ করেন, অনেকে হচ্ছে Plab 2 এর জন্য ওইটা ইউজ করে, বাট ইট ইজ সো মাচ হার্ডার দেন Plab 2. তো আপনি দেখা যাবেন ওই বইগুলো যদি পড়তে পারেন, কিছুটা এক্সামিনেশন আপনি দেখতে পারছেন, বাট হচ্ছে আপনি ওই আপনার কন্টেন্টটা হচ্ছে অনেক বেশি জানা লাগছে কম্পেয়ার টু যেটা আপনার খুবই মানে মিনিমাল যেটা দরকার। প্ল্যাব 2 এর জন্য যদি আপনি প্রিপারেশন নিতে আপনি চাচ্ছেন, একটা কাজ করা যায়, যেটা হচ্ছে আমাদের প্ল্যাব 2 এর জন্য ফেসবুকে কয়েকটা গ্রুপ আছে, ওই গ্রুপগুলোতে যদি জয়েন করো, অনেক সময় হচ্ছে ছোটোখাটো নোট পাওয়া যায়। ইংল্যান্ডে হচ্ছে এখন মেনলি 4টা বড় ইনস্টিটিউশন আছে যেসবগুলো আমরা ফলো করি। একটার নাম আগেই বলছে স্যামসনস একাডেমি, আরেকটা হচ্ছে সোয়ামি একাডেমি, যেটা ম্যানচেস্টার আমি যেটাতে কোচিং করেছি, আরেকটা আছে হচ্ছে আপনার কমন স্টেশন, যেটা একটা পাকিস্তানি ডক্টর নেম ডক্টর হামিদ, উনি হচ্ছে যেটা রান করে, আর আরেকটা হচ্ছে অ্যাসপায়ার ইজ ওয়ান অফ দ্য নিউয়ার ওয়ান্স, বাট ইটস কোয়াইট পপুলার নাওয়াডেজ। এই কয়েকটা কোচিংয়ের যদি আপনি ফেসবুকের গ্রুপের মধ্যে জয়েন করেন, কিছুটা আইডিয়া আপনি পেতে পারবেন। হ্যাঁ, তো এটা একটু দেখা যাবে। ওকে, মুভিং অন. Visa processing for BCS job holder, want to know about it. এখন if you're a BCS job holder, you are definitely allowed to give Plab, but the problem is that when you're applying for a visa, it might raise questions because you will have to leave your BCS job. এটা তো হচ্ছে দুইটা জিনিস করা যায়। একটা হচ্ছে আপনি যদি অ্যাপ্লিকেশনে এই জিনিসটাই লিখে দেন যে আমার হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে ইংল্যান্ডে আমার আমার ইংল্যান্ডে ট্রেনিং শেষ করে আমি আবার বাংলাদেশে ব্যাক করব, এই জিনিসটা ক্লিয়ারলি যদি স্টেট করেন। আর আরেকটা জিনিস হচ্ছে করা যায়, যেটা হচ্ছে আপনি ওই মানে অ্যাপ্লাই করার সময় ওদের কিন্তু কোনো মানে দে হ্যাভ no rights to stop you from getting the visa if you have a BCS blue passport, but আপনার এই জিনিস ব্যাপারগুলো খুবই ক্লিয়ার করে জানানো লাগবে। আর হচ্ছে আপনার সাধারণত আপনার সুপারভাইজার বা যারা হচ্ছে ফর এক্সাম্পল আপনার BCS জবের যে সুপারভাইজার, ওনাকে দিয়ে এটা একটা লেটার সাইন করানো লাগবেন যে সে হ্যাপি যে আপনি ইউকেতে যে আবার আসছেন, ওই প্ল্যাব 2 যাওয়ার জন্য যে আপনি যাচ্ছেন এটা নিয়ে যে তার কোনো প্রবলেম নাই, বা আপনার যে একটা লিভ আপনি নিয়েছেন এই জিনিসটা আপনার দেখাতে লাগছেন। হ্যাঁ, next is, does completing MRCP part 1 along with completion of Plab help in securing a job? Definitely. আপনি Plab যখন পাস করছেন তখন হচ্ছে আপনার this is for Samin who asked this question. আপনি যখন প্ল্যাব শেষ করছেন তখন হচ্ছে আপনি ইউকেতে প্র্যাকটিস করার রাইট আছে। হ্যাঁ, এখন আপনার a lot of people will have Plab. আপনার মতো Plab অনেকেই কিন্তু পাস করছেন, যেটা আগেও বলেছি যে প্রত্যেক মাসেই হচ্ছে এটা কয়েকবার পরীক্ষাটা হচ্ছে, তো Plab কমপ্লিশন অনেকেরই থাকবে।
আপনার জব অ্যাপ্লিকেশন কিসের উপরে, সাকসেস কিসের উপরে ডিপেন্ড করে? ইট ডিপেন্ডস অন হাউ সাকসেসফুল ইউ আর ইন স্ট্যান্ডিং আউট ফ্রম অল অফ দিস পিপল। তো ধরেন আপনি যদি এমআরসিপি থাকেন, তার মানে হচ্ছে আপনি প্ল্যাবও আছে, এমআরসিপিও আছে, আপনার কিন্তু কোয়ালিফিকেশন মানে আপনার পার্ট ওয়ানও যদি শুধু শেষ করে থাকে, ইট শোজ দ্যাট ইউ আর মোর knowledgeable than many of the other candidates. তো এসব জিনিসগুলো কিন্তু আপনাকে অনেক হেল্প করে। আমি নিজেও হচ্ছে যখন ইংল্যান্ডে আমার ফার্স্ট জব পেয়েছিলাম, তখন যেহেতু আমার এমআরসিএস পার্ট এ করা ছিল, আমাকে ওই ইন্টারভিউর সময় এটা বলেছিল দ্যাট উই আর গ্ল্যাডলি টেকিং ইউ ফর দিস পজিশন বিকজ ইউ পাসিং এমআরসিএস পার্ট এ শোজ দ্যাট ইউ হ্যাভ সাউন্ড সার্জিক্যাল নলেজ। And I completely agree with this because আপনি যদি এমআরসিপি পার্ট 1 পাস করে থাকেন, আপনার কিন্তু যে নলেজটা লাগবে এটা কিন্তু একটা জুনিয়র ডক্টর হিসেবে অনেক ইউজফুল। আর অনেক সময় দেখা যায় যে ইভেন যদি আপনি ওয়ার্ডেও কাজ করেন, যার এমআরসিপি করা আছে, আপনি দেখবেন যে তাদের ডায়াগনোসিস, হিস্ট্রি টেকিং, এসব স্কিলসগুলো কিন্তু একটু ডিফারেন্ট থাকে। সো ডেফিনেটলি ইফ ইউ ডু ওয়ান্ট টু এই যে একটু গ্যাপগুলোর কথা যেটা বললাম, যে ধরেন প্ল্যাব 1 আর প্ল্যাব 2 এর মাঝখান দিয়ে যে একটু কয়েক মাসের একটা গ্যাপ পাচ্ছেন ডেট পাওয়ার জন্য, প্ল্যাব 2 থেকে আপনি জব পাওয়ার যে টাইমগুলো থাকেন, ওই সময় কিন্তু পরীক্ষাগুলোর অ্যাটলিস্ট পার্ট 1 গুলো দিয়ে দেওয়ার খুবই একটা ভালো টাইম। তো আপনি অনারারি বা রেসিডেন্স মানে আরএমও হিসাবে জবের সাথে সাথে এই কাজগুলো কিন্তু করতে পারেন। আই স্ট্রংলি সাজেস্ট ইট। It's a pleasure. Give some views on UKMLA. Hello, Numa. UKMLA is a new exam that's going to be started from 2023. যেহেতু হচ্ছে এটা আরও কয়েকটা আমাদের হচ্ছে টাইম আছে, আমি সাজেস্ট করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা হচ্ছে যারা প্ল্যাব দেওয়ার আমাদের অপরচুনিটি আছে, ট্রাই টু গিভ প্ল্যাব বিকজ ইটস আ ওয়েল এস্টাবলিশ সিস্টেম অ্যান্ড ইটস আ ওয়েল কোচড সিস্টেম। UKMLA জিনিসটা কি হবে, এটা হচ্ছে আমাদের একটা লাইসেন্সিং সিস্টেম শুরু করবে যেটা ইউকে গ্র্যাজুয়েট, ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট সবারই যাতে দিতে লাগে। তো এই কোয়েশ্চেনের প্যাটার্নটা এখন পর্যন্ত ওরা খুব বেশি ইনফরমেশন রিলিজ করে নাই, বাট এতটুকু ওরা গ্যারান্টি করেছে দ্যাট ইট ইজ ভেরি সিমিলার টু প্ল্যাব। প্ল্যাব জানাতে আমি কি বুঝছি, যে এটা হচ্ছে আমাদের সিমিলার টু এমবিবিএস। তো এমবিবিএস এর সাথে লাইনে আপনাদের কি কি আছে, যেরকম হচ্ছে টিপিক্যালি আমাদের রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স, সার্জারি, এইসব স্কিলসগুলো হচ্ছে আপনার জানা লাগে। এটা নিয়ে কোয়েশ্চেন আসে, এইসব কোয়েশ্চেনগুলো আপনার ঠিকমতো অ্যান্সার করা লাগছে। তো ওই প্রিপারেশনটা আমাদের নেওয়া লাগবে। এখন UKMLA নিয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদের ওই রকম লাইসেন্স খুব বেশি রিসোর্সেস নাই, মানে বইগুলো এখন আমরা ঠিকমতো পাই নাই, আর কোচিং এখন এস্টাবলিশ হয় নাই। তো যারা হচ্ছে আপনাদের একটু মানে এখন পর্যন্ত টাইম আছে, চেষ্টা করেন যে যাতে প্ল্যাবটা দিয়েই আপনারা পার করে ফেলতে পারেন। হাউএভার যদি আর একটু দেরি হয়, তাহলে হচ্ছে UKML এর জন্য ওরা গাইডেন্সগুলো মোস্ট প্রবাবলি নেক্সট ইয়ার থেকে রিলিজ করা শুরু করবে। যেহেতু এখন একটু টাইম আছে, এখন হচ্ছে এটা নিয়ে আমরা এত বেশি ইনফরমেশন জানি না, হ্যাঁ। বাট ইফ ইউ আর আলটিমেটলি হ্যাভিং টু গিভ UKMLA, আই এম শিওর দ্যাট ইট উইল নট বি ডিফিকাল্ট বিকজ এখানের আমরা বাংলাদেশে যে এমবিবিএস পাস করি অনেকটুকুনি সিমিলার, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্নে যেটা থাকে, যেটা হচ্ছে আমরা বই আর গাইডেন্স দিয়ে অনেক সময় ওভারল্যাপ করে ফেলতে পারছি। ওকে, নেক্সট ইজ আপু, ইউকেতে স্যালারি কেমন দেয় ডক্টরদের? এই জিনিসটা হচ্ছে আমাদের পজিশনের উপরে ডিপেন্ড করে। আপনি জুনিয়র ডক্টর বা স্টার্টিং পজিশনে ম্যাক্সিমাম সব থেকে কমন হচ্ছে প্ল্যাব রুটে দেখা যায় যে আপনি ইন্টার্নশিপ শেষ করলেন, ইন্টার্নশিপটা হচ্ছে ইংল্যান্ডের ফাউন্ডেশন ইয়ার 1 এর ইকুইভ্যালেন্ট। এরপর আপনি জয়েন করবেন ফাউন্ডেশন ইয়ার 2 পজিশনে। ওই সময় আপনার স্যালারিটা থাকবে এক একটা এরিয়াতে হচ্ছে স্যালারি আলাদা থাকে। সাধারণত ইংল্যান্ডে হচ্ছে দেখা যায় 2000 to 3000 পাউন্ড থাকে হচ্ছে আপনার স্যালারি আফটার ট্যাক্সেস, হ্যাঁ। পুরো হচ্ছে অ্যানুয়াল স্যালারিটা সাধারণত 40,000 থেকে 50,000 এর মধ্যে থাকে পার ইয়ার। বাট ওইটা থেকে যেহেতু ট্যাক্স কেটে নিচ্ছে, ওই আলটিমেটলি ট্যাক্সের মানিটা তো আমাদের অ্যাকাউন্টে আসছে না, কারণ ওটা আপনি ইউজ করতে পারছেন না। তো আমার মনে হয় যে ওই যদি আপনি ইন জেনারেল চিন্তা করেন, আপনার হচ্ছে 2,500 শুড বি অ্যাবাউট দ্য অ্যাভারেজ দ্যাট ইউল গেট অ্যাজ এ জুনিয়র ডক্টর, যেটা আমাদের দেশি টাকায় হচ্ছে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার মতো পড়ছে। এরপরে হচ্ছে আপনি যত বছর থাকছেন আপনার হচ্ছে স্যালারি আস্তে আস্তে বাড়ছেন। আপনি যদি শুরুই করেন হচ্ছে রেজিস্ট্রার পোস্টে, ধরেন আপনার এমআরসিএস বা এমআরসিপি কমপ্লিট করা আছে, বা এমআরসিওজি বা এমআরসিপিএইচ কমপ্লিট করা আছে, তখন আপনার স্টার্টিং স্যালারিটা আরেকটু বেশি থাকে, তখন হচ্ছে 3,000 3,500 দিয়ে শুরু হয় আফটার ট্যাক্সেশন।
So again, it differs based on which year you're giving it or which position you're joining at. Okay, is it possible to study Plab 1 only by studying Plabable and Plab 1 keys? আচ্ছা, now Plabable is a very very good resource. যারা হচ্ছে আপনারা Plabable এ সাবস্ক্রাইব করেছেন বা অনলাইন এটা প্রিন্ট আউটটা যখন কিনেছেন, এটা খুবই একটা ভালো রিসোর্স, আর এটা ইউজ করে হচ্ছে পাস করাটা খুবই ইজি। মানে আপনি এটা ইউজ করলে আপনার পাস করাটার প্রসেসটা অনেক ইজি হবে। আপনি যদি দেখেন যে প্ল্যাবেবল, আপনি যেহেতু এটা একটা কোয়েশ্চেন ব্যাংক, আপনি সলভ করছেন, দেখছেন যে সবই আপনার অ্যান্সার কারেক্ট আসছে, আপনি পাস করার পসিবিলিটিটা খুবই বেশি। ডেফিনেটলি প্ল্যাবেবল ইজ ইনাফ, বাট প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্ট আর প্রত্যেকটা সেপারেট ইন্ডিভিজুয়ালে দেখা যায় যে বেসিক নলেজটা হচ্ছে অনেক ভ্যারি করে। হ্যাঁ, তো ধরেন হচ্ছে আপনি দেখলেন যে প্ল্যাবেবল আপনি সলভ করছেন, বাট সব অ্যান্সারগুলো আপনার ভুল আসছে, আপনি কোনো কিছু জানছেন না, তখন আপনার খুবই ইম্পর্টেন্ট যে আপনি একটা টেক্সট বুক, ফর এক্সাম্পল স্যামসনস নোট, আরেকটা হচ্ছে ওই যে অক্সফোর্ডের একটা বই আছে আমাদের, ছোট করে একটা বই মেডিসিনের জন্য, ওইটাও যদি আপনি স্টাডি করেন, ওইটাতেও দেখা যায় অনেক কিছু আপনি জানতে পারবেন। তো the best way to prepare for Plab 1 is to go through the question bank, such as Plabable, Khalid Saifullah sir's 1700 questions. যখন দেখবেন যে আমি কিছু বুঝি না, ওই না বুঝার জিনিসগুলো আপনি হচ্ছে, বা যেসবগুলো আপনার ভুল হচ্ছে বারবার, ওই জিনিসগুলো হচ্ছে আপনি আবার বইয়ের মধ্যে একটু দেখে নিন, তাহলে হচ্ছে আপনার প্রিপারেশনটা পুরোপুরি একটা ফুল প্যাকেজ হয়ে যাচ্ছেন। Plab 1 keys varies because again it doesn't give you as much information as the textbook or books do. মেইন জিনিসটা হচ্ছে আপনার একটা ডিজিজ নিয়ে কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে। আরেকটা জিনিস একটু শেয়ার করছি, যেটা Plab 1 দেওয়ার সময় আমার কাছে ম্যাক্সিমাম টপিকগুলি খুব ইজি লেগেছিল, বাট দেখা গেছে যে ক্রনস ডিজিজ আর আলসারেটিভ কোলাইটিস, এই দুইটা নিয়ে যাই কোয়েশ্চেন আসে আমি কোনোটাই পারতাম না। আই ইউজ টু গেট অল অফ দেম রং। তখন আমি কি করেছিলাম, এটা হচ্ছে অক্সফোর্ডের যে ছোট একটা বই আছে, অক্সফোর্ড মেডিকেল ট্রেনিং, ওইটা থেকে হচ্ছে আমি ক্রনস ডিজিজ আর আলসারেটিভ কোলাইটিস, ইটস ভেরি স্মল পোর্শন, দেখা যাচ্ছে যে এক একটা ডিজিজের মধ্যে মনে হয় 1 বা 2 পেজ ছিল, ওইটা হচ্ছে আমি খুব ভালো করে পড়েছি। পড়ার পরে দেখে গেছি যে ওয়ান্স আই আন্ডারস্টুড ক্রনস ডিজিজ অ্যান্ড আলসারেটিভ কোলাইটিস, এরপরে হচ্ছে সব অ্যান্সারগুলো আমি কারেক্ট করতে পেরেছি। তো আপনিও এরকম দেখবেন যে কয়েকটা কোয়েশ্চেন আমার থাকছে, বা কয়েকটা টপিক যেটা যতই চেষ্টা করছেন আপনার সব অ্যান্সার ভুল হচ্ছে, ওই প্ল্যাবেবল বলেন বা আপনার 1700 নোটস কোয়েশ্চেন্স বলেন, তখন হচ্ছে ওই সবগুলো আপনি ওই বই থেকে অবশ্যই সলভ করে পড়ে নিবেন, যাতে হচ্ছে পরে আপনি প্ল্যাবেবলে যেতে পারেন। ওকে, প্ল্যাব 1 এর জন্য কোনো কোচিং ভালো হবে? এখন প্ল্যাব 1 এর জন্য কোচিং অপশনাল। আপনার শারিয়ার মেডিকেল একাডেমিতে প্ল্যাব 1 এর কোচিং করায়। আপনার হচ্ছে অনলাইনের টুকরা কয়েকটা সোর্স দেখবেন, ইংল্যান্ডে হচ্ছে আপনার স্যামসনস একাডেমিতে করায়, স্বামী একাডেমিতেও প্ল্যাব 1 এর কোচিং করায়। বাট আমার পার্সোনাল অ্যাডভাইস হচ্ছে আপনি বাংলাদেশি এমবিবিএস এর প্রিপারেশন নিয়ে প্ল্যাব 1টা যদি একটু ঠিক মতো বই ঘাটেন, আপনি অবশ্যই পাস করতে পারেন। কোচিং জয়েন করার একটা অ্যাডভান্টেজ হচ্ছে, আপনি যদি কোনো এডুকেশনে গ্যাপ থাকেন, ধরেন হচ্ছে অনেক বছর আগে এমবিবিএস শেষ করেছেন, এখন একটু আপনার রিভিশন লাগবে, তখন হচ্ছে আপনার প্ল্যাব 1 এর জন্য কোচিং করাটা ভালো। সেকেন্ড জিনিসটা হচ্ছে আপনি যদি মনে করেন যে না, আমি হচ্ছে নিজের লাইফস্টাইলের সাথে পড়ার টাইম আলাদা করতে পারেন না, তাহলে হচ্ছে আপনি যে কোনো অনলাইনের কোর্স যদি আপনি করেন, এটা আপনার জন্য ভালো। চাপে পড়েও অ্যাটলিস্ট আপনার হচ্ছে ক্লাসের কথা মনে থাকবে, বা একটু যে পড়া লাগবে এই জিনিসটা মনে থাকবে। Okay. Anika, I am a BCS cadre, so what will be my obstacle in participating in Plab? For IELTS and Plab 1, absolutely nothing, because they have no restrictions amongst who can give the exam. For Plab 2, when you're applying for a visa, if you're doing a BCS job, you need to show that you are getting the leave to leave the country. ওকে, ফর এক্সাম্পল আপনার দেখাতে লাগবে যে আমি হচ্ছে একটা 14 দিনের বা 14 দিন আর একটু বেশি দিনই দেখাতে লাগবে যে 1 মাসের আমি একটা ছুটি পেয়েছি, যেটার জন্য হচ্ছে আমি ইউকে যে আবার আসছি আমার হচ্ছে এই পরীক্ষা দেওয়ার জন্য। ওইটার আপনার সিগনেচারটা নেওয়ার জন্য এটা আবার আপনার সুপারভাইজারের উপর ডিপেন্ড করে। ওনাকে একটু ভালো করে এই জিনিসটা বোঝাতে লাগবে, যেটা কালচারালি আমাদের হচ্ছে দেশে একটু আপনার স্ট্রাগল করবেন, কারণ হচ্ছে এই কথাটা আপনার অবশ্যই শোনা লাগবেন যে আপনি সরকারি চাকরি করছেন, কেন আপনি বিদেশে পরীক্ষা দিবেন, বা ইউ উইল হ্যাভ টু বি এবল টু এক্সপ্লেন ইট ক্লিয়ারলি দ্যাট দিস ইজ মাই ইন্টেনশন, দিস আর মাই গোলস ইন লাইফ, অ্যান্ড প্লিজ হেল্প মি। সাধারণত দেখা যায় যে কোনো ডক্টরই হচ্ছে বা কোনো আপনার সুপারভাইজার আপনাকে থামানোর কথা না, বাট এই কনভারসেশনগুলো একটু ডিফিকাল্ট হতে পারেন, যেহেতু আপনি এটা কনভিন্স করা লাগছে না। হ্যাঁ, বাট যদি আপনি দেখাতে পারেন যে আপনার জব প্লেসে হচ্ছে কোনো রিস্ট্রিকশন নাই আপনার
ইউকে যাওয়া আসার জন্য আপনি ইজিলি হচ্ছে ভিসাটা পেয়ে যাবেন। এমন কোনো রুল নাই যে আপনি বিসিএস ক্যাডার দেখে হচ্ছে আপনাকে হচ্ছে ভিসা দিবে না বা ইউকেতে আসতে দিবে না। আর ওয়ান্স ইউ আর ডান উইথ ইউর প্ল্যাব এক্সাম অ্যান্ড ইউ হ্যাভ ফুল জিএমসি রেজিস্ট্রেশন, ইট উইল নট ম্যাটার অ্যাট অল। আপনি যদি একটা জব পান, আপনার ভিসা স্পন্সর হবে হচ্ছে আপনার ইউকের হসপিটাল থেকে, তো ওইটাতে আপনার এখন কারেন্ট জবগুলো ম্যাটার করে না। অবশ্যই এটা আপনার জন্য ইম্পর্টেন্ট যে এই জিনিসগুলো একটু আপনার ট্যাক্টফুলি হ্যান্ডেল করা লাগবে নিজের ইনস্টিটিউশনের সাথে। কারণ হচ্ছে আপনার যখন আপনি জবের জন্য অ্যাপ্লাই করেন, ওরা হচ্ছে একটা রেফারেন্স চায়। এখন আপনার সাথে যদি আপনার সুপারভাইজারের খারাপ সম্পর্ক থাকে, তাহলে কিন্তু এটা আপনার জন্য ডিফিকাল্ট হবে। ইন জেনারেল আপনি কেনই চাইবেন বা আপনার সিনিয়র সাথে একটা, বা আপনি যার আন্ডারে কাজ করছেন তার সাথে একটা খারাপ সম্পর্ক হবেন, তো এটা একটু যদি মানে লজিক্যালি এক্সপ্লেন করেন যে এটা আমি চাই, এটা হচ্ছে আমার ফিউচার অ্যান্ড দিস ইজ হোয়াট আই থিঙ্ক ইজ বেস্ট ফর মি, আই ডোন্ট থিঙ্ক ইউ শুড হ্যাভ এনি ইস্যুস। Okay, is it possible to sorry, this has already been answered. Okay. How many times do we need to complete the whole total journey? Inshallah, just once. আপনি হচ্ছে ওই প্ল্যাব IELTS বা ওইটি একবার পাস করলেন, আপনি হচ্ছে প্ল্যাব 1 একবারে পাস করলেন, প্ল্যাব 2 একবারে পাস করলেন। আনফরচুনেটলি এক সময় হচ্ছে আমাদের একটু মিস যেতে পারে। IELTS অনেকেই দেখা যায় যে 2বার দিতে লাগে, ওইটি ম্যাক্সিমাম মানুষেরই একবারই ক্লিয়ার করা যায়, বাট ইউ মাইট হ্যাভ টু থিঙ্ক অফ ইট টুয়াইস। প্ল্যাব 1টা হচ্ছে আপনার টোটাল অ্যাটেম্প্ট হচ্ছে আপনি 6বার দিতে পারছেন, এর বেশি কিন্তু দেওয়া পসিবল না। প্ল্যাব 1-এ না পাস করাটা হচ্ছে মাইনরিটি। মেজরিটি মানুষই দেখা যাবেন যে প্ল্যাব 1টা একবারে পাস করে যান, যদি আপনি ঠিক মতো এনার্জি আর টাইম ইনভেস্ট করতে পারেন। আর প্ল্যাব 2টা দেখা যায় আপনার প্রিপারেশনের উপরে ডিপেন্ড করে, বাট প্ল্যাব 2টা অ্যাট ম্যাক্সিমাম আপনি 4 টাইমস দিতে পারবেন। হ্যাঁ, সবসময় চেষ্টা করবেন যে, যেহেতু আমাদের জন্য অ্যাজ বাংলাদেশি স্টুডেন্টস it's very difficult for us both in terms of effort and in terms of finance to go to the UK, come back and all of this. So always give it your 100%. প্ল্যাব যদি টাইম ইনভেস্ট করেন এটা খুবই ইজি একটা জিনিস, বা যদি না করেন এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার পাস হবে না। এটা কোনো হচ্ছে মানে it's easy if you prepare, but if you do not, it is not possible to pass, and it is 100% fair of an exam. আপনি যদি কোনোদিন দেখেন যে কেউ বলছেন যে না আমাকে ইচ্ছা করে ফেল করেছে, আমি এই জিনিসটা কখনোই বিশ্বাস করি না, কারণ এখানের গ্রেডিং সিস্টেম বা মার্কিং সিস্টেমটা অনেক ফেয়ার। And inshallah you'll just have to complete it once, and once you're done you'd be able to apply for your job application. Again, you might have to apply to many jobs the way I did. Most of my colleagues had to apply for many jobs, and once you get after all 100টা আপনি জব অ্যাপ্লাই করলেন, নিবেন কিন্তু একটা, তো 10টা রিজেকশন বা 10টা বা 50টা রিজেকশন পাওয়ার জন্য হচ্ছে আফসোস না করাটাই উচিত, কারণ হচ্ছে আলটিমেটলি আমার তো এতগুলো জব দরকার না, আমার তো লাগবে একটাই। ওকে, any age restriction for PLAB? I'm glad you asked this. No, absolutely no age restriction for PLAB. You can give it at any age that you want. But my personal suggestion as someone who has gone through the path is try to give PLAB as early and as young as possible. Why? Because after PLAB, the best job that you will get is as a junior doctor. তো দেখা যাচ্ছে যে আপনি যখন জুনিয়র ডক্টর হিসেবে কাজ করছেন, ধরেন ইন্টার্নশিপের পরপর আপনি এখানেও জুনিয়র, আপনার কাছে কিন্তু এটা গায়ে লাগবে না, আপনার কাছে এটা খুবই নর্মাল মনে হবে। ধরেন হচ্ছে আপনি বাংলাদেশে হচ্ছে 5 বছর কি 8 বছর আপনি ওয়ার্ক করলেন, ওই সময় কিন্তু আপনাকে অনেকটুকুন সিনিয়রিটি সবাই দেখাবেন, কারণ হচ্ছে আপনি অনেক এক্সপিরিয়েন্স থাকছেন। ওই সময় আপনি প্ল্যাব দিয়ে এখন ইউকেতে এসে এখন জুনিয়র ডক্টর হলেন, ওই সময় হচ্ছে সাইকোলজিক্যালি এই জিনিসটা একটু আমাদের ডিফিকাল্ট লাগে, স্পেশালি গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট your colleagues will be a bit different age group or generation than you would be. সেকেন্ড জিনিসটা হচ্ছে এই যে এইসব বড় মুভগুলো করাটা, যেটা হচ্ছে বাংলাদেশ পুরোপুরি ছেড়ে আপনি ইউকেতে আসছেন, এই জিনিসগুলো হচ্ছে আমরা যত এজ আমাদের বাড়ে তখন দেখা যায় রেসপন্সিবিলিটি বাড়ার কারণে আমাদের এসব করা জার্নিগুলো একটু কম স্মুথ হয়। ডেফিনেটলি করা যায়, বাট আপনি যদি চিন্তা করেন যে আমি হচ্ছে ইন্টার্নশিপের পরপর অ্যাজ আ সিঙ্গল পার্সন ওর জাস্ট উইথ মাই স্পাউস ওর উইথ মাই স্পাউস অ্যান্ড মাই চাইল্ড ছোট একটা ফ্যামিলি নিয়ে আপনি মুভ করছেন, এটা কিন্তু মোটামুটি ইজি। সিঙ্গল মুভ করা সব থেকে ইজি, আপনার স্পাউস নিয়ে মুভ করা মোটামুটি ইজি, আপনার স্পাউস আর একটা চাইল্ড নিয়ে মুভ করা সামওয়াট ইজি।
ওয়ান্স ইউ হ্যাভ আ বিগ এস্টাবলিশড ফ্যামিলি, সবাইকে এখানে নিয়ে আসা, এখানটাতে হচ্ছে আবার আপনার জিরো থেকে গ্রো আপ করাটা একটু ডিফিকাল্ট। এর জন্য আমি সবাইকে আমার স্পেশালি আমার মেডিকেলেও যারা জুনিয়ররা জিজ্ঞেস করতে যে প্ল্যাব দেওয়ার বেস্ট টাইমিংটা কি, আমি সবসময় বলবো যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আপনি এমবিবিএস এর সময় হচ্ছে বা ইন্টার্নশিপের মাঝে মাঝে যদি পারেন প্ল্যাব 1টা, আর ইন্টার্নশিপের পরপরই প্ল্যাব 2টা দেওয়ার চেষ্টা করেন, কারণ যত ইয়াং দিচ্ছেন অত হচ্ছে আপনার জন্য জার্নিটা স্মুথ হচ্ছে। আর তখন দেখা যায় যে ওই আমার একটা ফিজিওলজির প্রফেসর একবার এই একটা কথা বলেছিল, যেটা এখন পর্যন্ত আমার অনেক সময় মনে হয়, যে পাখিগুলো দেখবেন যখন হচ্ছে সবাই একসাথে ফ্লাই করেন তখন কিন্তু ওরা খুব ইজিলি একটা ডেস্টিনেশন রিচ করে। একজন যখন একটু বাইরে পড়ে যায় সে ঠিকই ডেস্টিনেশন রিচ করে, বাট তার একটু টাইম বেশি লাগে বা তার কষ্ট একটু বেশি হয়। এই জিনিসটা কিন্তু আমাদের মানে অ্যাব্রড মুভ করার জার্নিটার জন্য সেম। আপনি যখন দেখবেন যে একটু ক্রাউড থেকে বের হয়ে গেলেন তখন হচ্ছে আপনার এটা কন্টিনিউ করাটা একটু ডিফিকাল্ট। সো ডু ট্রাই টু গিভ ইট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, বাট দের ইজ নো রেস্ট্রিকশন অন এজ। আমি নিজে যখন প্ল্যাবের কোচিং করছিলাম, একজন খুবই আমার একটা ভালো একজন ফ্রেন্ড ছিল, যার হচ্ছে মেয়ের বয়স ছিল হচ্ছে আমার সমান। সো হোয়াট শি ডিড ওয়াজ শি হ্যাড হার কিডস অ্যান্ড দেন she was a Pakistani lady who had children, and then she started her plab journey after her kids went to medical school. So this is still possible. So don't worry about these things, about the age. After Prof, is it able to take OET from London? Yes, you can. But just for OET, it's not. It's too much pressure to come to London. It's best you give it from your home country. If you're living in London, definitely give OET, but in London. But in general, you can give it anywhere. You can give it in Bangladesh as well if you're from Bangladesh. Okay. Any age restriction? Again, no age restriction. দেশের কোনো ডিপ্লোমা or postgrad কাজে লাগবে? How about trying 10 years after MBBS? Okay. আপনার যদি ডিপ্লোমা থাকে অবশ্যই বা পোস্ট গ্রাজুয়েশন কোনো ডিগ্রি থাকে অবশ্যই এটা কাজে দিবে, বাট শুধুমাত্র হচ্ছে আমাদের রয়্যাল কলেজ ডিগ্রি ইন অ্যানাস্থেসিওলজি হচ্ছে আমাদের ইংল্যান্ডে হচ্ছে আপনি একটা পোস্ট গ্রাজুয়েশন কোয়ালিফিকেশন হিসাবে কাজ করেন। আনফর্চুনেটলি আপনি যদি এফসিপিএস পাস করে থাকেন এটা কিন্তু আপনার এখানটাতে একটা জবের জন্য হেল্প করবে না। ডিপ্লোমা যদি থাকে এটা আপনার সিভিটাকে একটু রিচ করবে, যার জন্য হচ্ছে আপনি যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন আপনার দেখা যাবে যে সিভির পেজের নাম্বার আরেকটু বেশি থাকবে, সিভিটা আপনার আরেকটু বেশি ইমপ্রেসিভ থাকবে, যার জন্য আপনার জব পাওয়াটা ইজি হবে। বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট আপনি হচ্ছে একটা বেটার জব পাবেন। এখানে হচ্ছে শুধু বেটার জব পাওয়ার জন্য হচ্ছে আমাদের প্ল্যাব আপনার জুনিয়র ডক্টর হিসাবে জয়েন করার জন্য জাস্ট প্ল্যাব ইজ ইনাফ। রেজিস্ট্রার হিসাবে জব পাওয়ার জন্য আপনার এমআরসিএস, এমআরসিপি, এমআরসিওজি, এমআরসিপিএইচ এসব কোনো একটা ডিগ্রি লাগবেন। হ্যাঁ, আনফর্চুনেটলি এফসিপিএস, এমএস এসব আপনার কমপ্লিট থাকলেও আপনার যদি ধরেন সার্জারি এর সাইডটা বলছি, আপনার এমআরসিএস যদি না থাকে আপনি কিন্তু এই ফাউন্ডেশন বা জুনিয়র ডক্টর হিসাবে কাজ করতে হবে, আপনি রেজিস্ট্রার পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না। হ্যাঁ, ওকে। আফটার 10 years আফটার এমবিবিএস, এখন অনেকেই এটাও কিন্তু খুবই একটা মানে কমন ক্রস রোড, যে আমরা 10 years ওয়ার্ক করেছি বাংলাদেশে, পছন্দ হচ্ছে না, আমি এখন অ্যাব্রড মুভ করতে চাচ্ছি। হোয়াট ইউ শুড ডু ইনস্টেড অফ প্ল্যাব, আই উড রেকমেন্ড গিভিং ওয়ান অফ দ্য রয়্যাল কলেজ এক্সামস। ফর এক্সাম্পল, আপনি যদি মেডিসিনের লাইন থাকে আপনি এমআরসিপি দিয়ে দেন। এমআরসিপি যখন আপনি পাস করবেন তখন হচ্ছে আপনি এমআরসিপির সব পার্টগুলো, পার্ট 1, পার্ট 2 আর পেসেস পাস করার পরে ওইটা দিয়েও কিন্তু আপনি ওইটি বা আইএলটিএস এর পর আপনি জিএমসি রেজিস্ট্রেশনটা পাচ্ছেন। অ্যাডভান্টেজটা কি, আপনি যখন এমআরসিপি পাস করবেন তখন হচ্ছে ইংল্যান্ডে এসে আপনি এমন একটা জব পাবেন যেটা রেজিস্ট্রার লেভেল, রেজিস্ট্রার হিসাবে জব কিন্তু আপনার জন্য বেশি সুটেবল কম্পেয়ার টু প্ল্যাব। যে জবের প্ল্যাব পাস করে আপনি কোন জব পাবেন, একদম জুনিয়র ডক্টর হিসাবে। আপনি যদি সাইকোলজিক্যালি এটা অ্যাকসেপ্ট করতে চান দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, বাট আমার দেখা মতো যে জিনিসটা দেখা যায় যে হচ্ছে আপনার একটা সার্টেন নাম্বার অফ ইয়ার্সের পরে আপনার কাছে কিন্তু আর জুনিয়র ডক্টর হয়ে থাকতে ইচ্ছা করবে না। তো আপনি যদি একটু লেটার ডিসিশনটা নেন, মানে ইন্টার্নশিপের ধরেন 5 থেকে 10 বছর পরে, সব থেকে ভালো হচ্ছে রয়্যাল কলেজের একটা এক্সাম দেন। রয়্যাল কলেজের এক্সাম দেওয়ার পরে ফর এক্সাম্পল সার্জারি হলে এমআরসিএস দেন, মেডিসিন হলে এমআরসিপি দেন। এই ডিগ্রিটা নিয়ে যদি আপনি জিএমসি রেজিস্ট্রেশন পান, এখানে আপনি আরেকটু বেটার একটা জবে ঢুকতে পারছেন। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার জন্য সাইকোলজিক্যালি আরেকটু স্যাটিসফাইং হবে, ওয়ার্ক করেও আপনি মজা পাবেন, কারণ আপনার মনে হবে যে না, আমি আমার রোলের মতোই আমি কাজ করছি। অন দি আদার হ্যান্ড, আপনার যদি 10 বছর স্টাডি গ্যাপ থাকে বা কোনো পড়াশোনাতে আপনি ছিলেন না, তখন আপনি প্ল্যাবের কথা চিন্তা করতে পারেন, বিকজ ইট উড বি দ্য সেম ইন বোথ কেসেস।
Okay. I have passed Mrcog Part 1. Congratulations. Now I'm planning for Plab exam. Is it possible to apply for training post after completion of Plab? Okay, training is a bit different. The application for training, আপনি যদি মানে এখানে যেটা বলে যে কোর ট্রেনিং ইনসাইড গাইনোকোলজি এন্ড অবস্টেট্রিক্স, এটার টাইমটা হচ্ছে আপনার শুরু হয় নভেম্বর অ্যাপ্লিকেশনগুলো। হ্যাঁ, প্রত্যেকটা ট্রেনিং পজিশনের জন্য হচ্ছে আপনার কয়েকটা ক্রাইটেরিয়া লাগে যেটা মিট করা লাগে। এখন আমার নিজের এক্সপিরিয়েন্সে এই ক্রাইটেরিয়াগুলো বাংলাদেশে আপনি ওয়ার্ক করে মিট করাটা খুবই খুবই ডিফিকাল্ট, অলমোস্ট ইম্পসিবল। এর জন্য সব থেকে ভালো হচ্ছে আপনি প্ল্যাব পাস করার পরে ইংল্যান্ডে আসেন। ইংল্যান্ডে আসার পর হচ্ছে ইভেন 5-6 মান্থস যদি এখানে কাজ করেন, ওই ক্রাইটেরিয়াগুলো আপনি খুব ইজিলি যদি টার্গেটে থাকেন যে আমি না এসবগুলোই আমি রিচ করে আমি ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করব, আপনি ইজিলি পেরে যাবেন। বাট বাংলাদেশে এই পোর্টফোলিওটা ডেভেলপ করাটা কিছুটা চ্যালেঞ্জিং। কেন চ্যালেঞ্জিং বলছি? ফার্স্ট অফ অল বাংলাদেশে অডিটিং সিস্টেমটা ডিফারেন্ট, টিচিংয়ের সিস্টেমটা ডিফারেন্ট, আর হচ্ছে আপনার ওই কোর্সগুলো যেসবগুলো ম্যাক্সিমাম কোর্সগুলো হচ্ছে বাংলাদেশের কোর্সগুলো এখানের সাথে সেম না। তো দেখা যাচ্ছে যে এখানে কোর্স করাটা বেশি ইজি। আমি একটু আপনার সাথে আমার নিজের এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি। আমি হচ্ছে ইংল্যান্ডে ওয়ার্ক করা শুরু করেছি হচ্ছে জুন 2019-এ, গত বছরে। এর জন্য অ্যাপ্লাই করেছিলাম হচ্ছে নভেম্বর 2019। তো এই কয়েক মাসের মধ্যে আমার ইংল্যান্ডে আসার প্রথমেই আমার ইচ্ছা ছিল যে আমি হচ্ছে সার্জিক্যাল ট্রেনিং প্রোগ্রামে ঢুকবো। তো আমি হচ্ছে আমার ফার্স্ট এই 5 মান্থসটা আমি জাস্ট ফোকাস করেছি যে কিভাবে আমি আমার সিভি ডেভেলপ করতে পারবো, যাতে হচ্ছে আমি আমার কোর সার্জিক্যাল ট্রেনিং পজিশন অ্যাটেন্ড করতে পারবো। I prepared this portfolio which contains all of my achievements in the 5 months. আমার অ্যাপ্লিকেশন ছিল নভেম্বরে, আর হচ্ছে আমি ইন্টারভিউ দিয়েছি হচ্ছে জানুয়ারিতে, অ্যান্ড আই ওয়াজ র্যাঙ্কড অ্যাজ ওয়ান অফ দ্য টপ 200 ডক্টর্স ইন দ্য ইউকে ইন অর্ডার টু গেট দ্য সার্জিক্যাল পজিশন। সো ইট ওয়াজ ডেফিনেটলি পসিবল। ডেফিনেটলি বাংলাদেশে কিছুটা আমার জিনিস অ্যাডভান্টেজে কাজে লেগেছিল, যেরকম বাংলাদেশে আমার অ্যাকাডেমিক রেজাল্টস, বাংলাদেশে কিছুটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কাজে দিয়েছিল। বাট বাকি যেসবগুলো যেরকম অডিট করা, প্রেজেন্টেশনস অ্যান্ড আদার কোর্সেস, সবগুলো আমি এখান থেকেই করেছি। তো আমি বলবো যে আপনি প্ল্যাব দেওয়ার পর ইংল্যান্ডে আসে কিছুদিন একটু ওয়ার্ক করে তারপর আপনি ডেফিনেটলি ট্রেনিংয়ে ঢুকতে পারবেন। হ্যাঁ, ওকে। If anyone passes MRCS or MRCP, did he have to give Plab for GMC registration? No. আপনি যদি যে কোনো রয়্যাল কলেজ এক্সাম পাস করেন, MRCP, MRCOG, আপনি ওইটা দিয়ে হচ্ছে আপনি ওইটার পরে হচ্ছে IELTS-টা দিবেন, IELTS বা ওইটি, ওইটার পরে হচ্ছে আপনি জিএমসি রেজিস্ট্রেশন পেতে পারবেন। ইউ ডোন্ট হ্যাভ টু গিভ প্ল্যাব। ইফ ইউ হ্যাভ দ্য GMC registration, that's it. You don't need to give Plab. Plab is for people who don't have the Royal College degree. আপু, FY2-তে অ্যাপ্লাই করার জন্য কি অনলি ইন্টার্নশিপ ইনাফ? ডেফিনেটলি। আপনি FY2 পজিশনটা হচ্ছে ইন্টার্নশিপের পরে আপনি নিতে পারবেন। আপনি যদি ইন্টার্নশিপের আগে আসতে চান তাহলে হচ্ছে আপনার ওই মানে FY1-এর জন্য আপনি কোয়ালিফাইড, নট FY2. Okay. And have any idea about job facility in the UK after completion of FCPS anesthesia from Bangladesh, and what is the process? Okay. In this case, আপনার হচ্ছে অ্যানাস্থেসিওলজির ব্যাপারটা আমি খুব বেশি এক্সপার্ট না, কারণ হচ্ছে আমি এই ডিপার্টমেন্টে হচ্ছে অ্যাক্টিভলি কখনোই ওয়ার্ক করিনি। বাট আপনার FCPS and anesthesia যদি থাকে, আপনার far as I know it is an accepted degree inside the UK. বাট আপনার এটা ঢুকার জন্য হচ্ছে আপনার আবার ওই আইদার প্ল্যাব বা আপনার অ্যানেস্থেসিওলজির উপরে রয়্যাল কলেজ এক্সামে পাস করা লাগছে। হ্যাঁ, ওকে। দ্য নেক্সট ওয়ান ইজ আপু, আপনি কি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড? ইয়েস। আপনি কিভাবে ইংলিশ স্কিল ইমপ্রুভ করেছেন? সো আই এম ফ্রম এন ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড how I improve but although I think for my IELTS, what helped me the most during the preparation for IELTS were the books. এটার নাম আমি প্রথমেই বলেছিলাম, যেটা হচ্ছে ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এক্সাম। এটার যে কয়েকটা বই ছিল, বুক নাম্বার 6, ওইটা আমি খুব ভালো করে প্র্যাকটিস করেছিলাম। আর হচ্ছে আরেকটা হচ্ছে প্র্যাকটিস প্লাসের কয়েকটা সিরিজ থেকে 3টা বই। ওই 3টা বইয়ের মধ্যে দেখা গেছে যে ওই রিডিং, রাইটিং, লিসনিং, ওই সবগুলো প্র্যাকটিস করেছিলাম। স্পিকিংয়ের জন্য আমি সব থেকে ভালো হেল্প পেয়েছিলাম হচ্ছে আমার ইউটিউবের ভিডিও, যে IELTS স্পিকিং ব্যান্ড 8 বা ব্যান্ড 9, ওইটা থেকে আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে কিভাবে কথা বলতে হচ্ছে আপনি ভালো মার্কস বা ভালো স্কোর পেতে পারবেন।
Another thing that you can do is try to practice as much as you can with your friends, watch movies, read English books. These will definitely help you. Read the newspaper. This can also help. Okay, what about breaks in medical practice? The good thing is that if you have an explanation for your breaks, it should not be too much of an issue. For example, আপনি যদি দেখান যে আমি হচ্ছে 6 months হচ্ছে স্টাডি ব্রেক নিয়েছিলাম অমুক এক্সামটার জন্য, আপনি পাস করেন কি না করেন ডাজন্ট ম্যাটার, আপনি যদি এটা এক্সপ্লেনেশন দেখাতে পারেন তাহলে হচ্ছে আপনার এটা জব পাওয়ার জন্য কোনো হার্ম হবে না। বাট আপনি যদি এমন দেখান যে হচ্ছে আপনার 5 years গ্যাপ বাট নো এক্সপ্লেনেশন ফর অ্যাট অল, তখন হচ্ছে জব পাওয়া যায় বাট একটু ডিফিকাল্ট। ওই যেটা বলেছিলাম যে আপনার খুব যদি ইমপ্রেসিভ একটা সিভি থাকেন উইচ শোজ দ্যাট ইউ আর অ্যাক্টিভলি ওয়ার্কিং মোস্ট অফ দ্য টাইম, you've given your exams, you have quite a lot of skills, তখন দেখা যায় যে আপনার হচ্ছে জবটা ধরেন সার্চ করা 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। আপনার যত বেশি ক্যারিয়ার গ্যাপ থাকছেন, যত কম ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকছেন, তখন দেখা যায় যে আমাদের হচ্ছে এই জবটা পেতে আরেকটু টাইম লাগে। ফর এক্সাম্পল 5 to 6 months। আরও অনেক জবে অ্যাপ্লাই করছেন, তারপর আপনি আলটিমেটলি পাবেন জিনিসটা। বাট এটা আপনাকে স্টপ করবেন না, কারণ হচ্ছে আলটিমেটলি ঠিকই জব পাবেন, ব্রেক থাকুক আর না থাকুক আপনি জব ঠিকই পাবেন। Okay. Other questions that we have. Apu, if someone wants to do MSc program in another country after joining an NHS job, can they take leave for 2 years from that job after completing an MSc? Can she or she go back to the same job? This is something that you need to talk to with the hospital itself. And otherwise, non-training job in England, it's quite easy to get. So, for example, let's say I'm just trying to put your situation inside a example. Let's say you are currently working in Nottingham and you are doing an MSc inside Germany. জার্মানিতে আপনি 2 বছর হচ্ছে ওয়ার্ক করার পরে আপনি MSc ডিগ্রি নিয়ে আবার নটিংহামে ব্যাক করতে চাচ্ছেন। If they have a vacancy, they will definitely give you the job. If they don't have a vacancy, you can easily get a job in any of the other places. কারণ MSc is something that you can add inside your CV. So CVতে যখন আপনার ডিগ্রি আরেকটু বেশি থাকছেন, তখন কিন্তু প্রথমেও তো আপনার জব পাওয়াটা খুব বেশি চ্যালেঞ্জিং না, বাট পরের বার যখন আপনি আবার জবের জন্য অ্যাপ্লাই করছেন, আপনি ইজিলি পেয়ে যাবেন জিনিসটা। হ্যাঁ, তো ওইটার কথা আপনি চিন্তা করেন না যে আসার পর আপনি জব পাবেন না, you'll definitely get a job. But same job depends on the particular hospital. অনেকে ওয়েট করবে, অনেকে বলবে যে না, we're not going to hold the position for you, so you'll have to apply for another place in that time. But yes, you can definitely work again after coming into the UK. There wouldn't be a problem with getting a job again. In fact, they'll be happy to take you with your new qualification. Apu, MRCP or Plab, which one is more preferable? MRCS or Plab, which one is more preferable? So personally, I believe that for surgical training, Plab is more preferable because you can start working in the UK earlier. If you work in the UK earlier, you'd be able to build up your CV quickly and be able to enter into the core surgical training in UK. MRCS এর একটা ঝামেলা হচ্ছে যে MRCS পাস করতে ম্যাক্সিমাম মানুষের হচ্ছে ইন্টার্নশিপের পরে ধরেন 2 বছরের মতো লেগে যায়। ওই 2 বছরটা আমরা যখন আমাদের দেশে থাকি তখন দেখা যায় যে আমাদের ওই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সটা এমন হয়ে যায় যে আপনি আবার ইংল্যান্ডে এসে হচ্ছে আপনার ওই 18 মাসের বেশি যদি এক্সপিরিয়েন্স থাকে, তখন হচ্ছে কোর সার্জিক্যাল ট্রেনিংয়ের জন্য আপনি আর কোয়ালিফাইড থাকছেন না। তো আমার সাজেশন হচ্ছে যে যদি আপনি ফ্রেশ গ্র্যাজুয়েট হয়ে থাকেন, প্ল্যাব দিয়ে ইংল্যান্ডে আসেন, সার্জিক্যাল একটা জব করেন, আসার সাথে সাথে থেকেই চেষ্টা করেন হচ্ছে ট্রেনিং প্রোগ্রামে ঢুকে অবস্থা আপনি MRCSটা দেওয়ার পরে আপনি স্মুথলি ইউকের জার্নিতে যেতে পারছেন। যদি আপনি দেখেন যে না, আমার হচ্ছে টাইম হয়ে গেছে, আমি 3 থেকে 4 বছর বাংলাদেশে আছি, তখন আপনি MRCSটা দিয়ে এখানটাতে রেজিস্টার জব বা এখানে শুরু করতে পারেন। But as a junior doctor, it's better you start with Plab. As a slightly more senior doctor, you should go for MRCS. প্ল্যাব না করে যদি শুধু MRCOG পার্ট 1 পাস করি তাহলে ইউকেতে জব করা অ্যাপ্লাই করা যায় কিনা? আনফর্চুনেটলি নো। আপনার আইদার প্ল্যাব পুরোটা কমপ্লিট করতে হবে উইথ IELTS অ্যান্ড OET, ওর আপনার হচ্ছে MRCP, MRCOG বা আপনি যেটা বলছেন MRCOG সব পার্ট শেষ করে IELTS বা OET পাস করে তারপরে আপনি GMC রেজিস্ট্রেশন পাবেন। GMC রেজিস্ট্রেশন ছাড়া আপনি কোনো জব করতে পারবেন না। Okay. Just after passing MBBS, what are the options and what is the procedure? Just after MBBS, you should be sitting for your IELTS or OET. In fact, you can give this even before you give your MBBS. MBBS শেষ করার পরে আপনি হচ্ছে ওই
প্ল্যাব 1 দিলেন, তারপরে প্ল্যাব 2 দিলেন, জাস্ট যেভাবে করে প্রথমে এক্সপ্লেন করেছি। আর এরপরে হচ্ছে আপনার জবে অ্যাপ্লাই করেন। আমার মনে হয় পুরো টাইম লাইনটা আপনার হচ্ছে নিয়ার অ্যাবাউট 1 থেকে 1.5 বছরে খুবই ইজিলি পসিবল। আর এরপরে এখানে জব করার পরে আপনার ফাউন্ডেশন ইন্টার্নশিপ শেষ করা মানে হচ্ছে আপনি ফাউন্ডেশন ইয়ার 1 শেষ, তো ফাউন্ডেশন ইয়ার 2 তে আপনি জয়েন করতে পারছেন। Okay, what about the distance learning in UK? Any chance to get more benefit? Definitely. আপনি distance learning এর অনেক কোর্সই আমাদের আছে। ফর এক্সাম্পল মাস্টার্স করা যায় ডিস্টেন্স লার্নিং এর, সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করা যায়। এই জিনিসগুলো সবগুলোই হচ্ছে আপনার সিভিতে ভ্যালু অ্যাড করবে। সিভি আপনার যত রিচ থাকবেন আপনার হচ্ছে জব পাওয়াটা অত ইজি হচ্ছে, হ্যাঁ। সো yes, distance learning is helpful, but some of the distance learning, for example masters, is quite expensive, so make sure that it is aligned with your own degree. যে টপিকে আপনি ইন্টারেস্টেড না ওইটার উপরে কোনোদিন আপনি ডিস্টেন্স লার্নিং করে আপনার বেনিফিট হবে না, কারণ হচ্ছে এটা না আপনার জবে হেল্প করবেন আর আপনি নিজেও হচ্ছে এটা পাস করতে আপনার ডিফিকাল্ট হবে। বাট ইফ ইউর ইন্টারেস্টেড ইন আ টপিক, definitely do distance learning. Enjoy the course and you will also have a degree alongside your medical clinical career. Is it possible to apply for FRCR in radiology after Plab? So the FRCR is a fellowship exam. So you normally, in order to be eligible for this exam, you'll have to be working for 5 years or more. আমি হচ্ছে রেডিওলজির ব্যাপারটা যেহেতু নিজেই ইনভলভ না, এত বেশি ইনফরমেশন দিতে পারছি না, বাট আমি সার্জারির কথাটা বলছি, যেটা হচ্ছে প্ল্যাব শেষ করার পরে আপনার হচ্ছে অ্যাটলিস্ট 5 ইয়ার্স ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স ছাড়া আপনি FRCS এর জন্য এলিজিবল না। তো এর জন্য হচ্ছে আপনার এই কয়েকটা ইয়ার্স হচ্ছে ইনভেস্ট করা লাগবে। সব ফেলোশিপ এক্সামেরই হচ্ছে নিয়মটা এরকম যে আপনি প্ল্যাবের পর এসব দিতে পারবেন না, কারণ হচ্ছে আপনার কিছু বছর হচ্ছে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স লাগে। এখন যদি আপনার এমন হয় যে না আপনার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অলরেডি বাংলাদেশ থেকে আছে, তারপর আপনি প্ল্যাব দিয়ে এখন হচ্ছে FRCS দিতে চাচ্ছেন, there may be a route for that, but it's very important for any fellowship exam that you have the adequate clinical experience alongside your PLAB. Okay, IELTS OET, which one will be better for PLAB? They're absolutely the same. এখন হচ্ছে এই দুইটার কোনো ডিফারেন্স নাই। আগে হচ্ছে এমন ছিল যে IELTSটা হচ্ছে অ্যাকসেপ্ট করতো, ওইটিটা খুব রিসেন্টলি অ্যাকসেপ্ট করা শুরু করেছে, বাট এখন দুইটা একদম সেম। আমি পার্সোনালি মনে করি আপনার যদি নিজের মনে হয় যে না আমার ইংলিশটা মোটামুটি ভালো, IELTSটা দেওয়ার আপনার একটা অ্যাডভান্টেজ আছে, যেটা হচ্ছে IELTS এর রেজাল্টে আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো যদি মনে করেন যে না আমি প্ল্যাবের পরে হচ্ছে আমি মাস্টার্স করব বা PhD করব, ক্লিনিক্যাল থেকে আমি কয়েকদিন একটু গ্যাপ নিব, তাহলে হচ্ছে IELTSটা আপনার বেশি কাজে লাগবে। Again, and also like I said before, IELTS is a bit cheaper. IELTS এর অপশন দিয়ে হচ্ছে আপনি কানাডা, অস্ট্রেলিয়া আরো অনেক দেশ আপনার জন্য অ্যাক্সেসিবল থাকছে, বাট প্ল্যাবের ব্যাপারে বোথ আর দ্য সেম, কোনো ডিফারেন্স নাই দুইটাতে, হ্যাঁ। Okay. Have we joined UK by lien case of government service in Bangladesh without lien? How do we join inside? So with these legal matters, again, it depends on the service that you're working under. Generally, UK does not have a problem as long as your sponsor in Bangladesh doesn't have a problem. তার মানে হচ্ছে আপনি যদি একটা রিটেন ডকুমেন্ট দেখাতে পারবেন থেকে লেখা আছে যে আপনি ইংল্যান্ডে আসছে, এটা নিয়ে হচ্ছে আপনার এমপ্লয়ারের কোনো প্রবলেম নাই, তাহলে ইউকে আপনাকে আটকাবে না। কখনোই এই জিনিসটা আপনি দেখবেন না, কারণ হচ্ছে আমাদের এখানটাতে অনেক সিনিয়রই আমার পরিচিত আছে, ইভেন আমার হসপিটালে অনেক মানুষ এরকম আছে যারা হচ্ছে BCS এর জব করেছেন, তারপর হচ্ছে রিয়েলাইজ করেছে যে আমি বাংলাদেশে থাকবো না, আমি ইংল্যান্ডে আসবো। ওনারা যেহেতু এই সিগনেচার নিয়েছিল যে লিখেছে যে ইয়েস আই এম লিভিং গভর্নমেন্ট সার্ভিস টু ওয়ার্ক ইন দ্য UK অ্যান্ড মাই এমপ্লয়ার হ্যাজ নো প্রবলেম উইথ দিস। ইউকে কখনো কোনো বাধা দিবেন না। আপনি যদি বাংলাদেশে এটার সিস্টেমটা আপনি যদি স্মুথ করতে পারেন, ঠিক মতো এক্সপ্লেন করতে পারেন, ইট শুড নট বি আ প্রবলেম ফর ইউ। Apu, how much time is needed to complete my MRCS? MRCS consists of 2 parts. Generally, for part 1, you'll need about 5 months to prepare. For part 2, you will need about 3. So for full MRCS to be completed, I'd probably say it would take about 1 to 2 years after your internship. But again, it depends from person to person. MRCS shop থেকে
আর্লিয়েস্ট টাইমে দেখা গেছে যে 1 বছর 1.5 বছরে মানুষ শেষ করতে পারে, আবার অনেকের দেখা যায় যে 8 বছর পর্যন্ত লেগে যেতে পারে। সো ইট ডিপেন্ডস অন ইউ অ্যান্ড ইট ডিপেন্ডস অন হাউ মাচ টাইম ইউ ক্যান ইনভেস্ট, বাট সাধারণত অ্যাভারেজ টাইম ফর MRCS completion is about 2 years, part A and part B. Okay. Um, what about MRCP Part 1 followed by MTI available for such posts? Availability for such posts. This one varies from time to time. MTI এর vacancy গুলো হচ্ছে আপনার আপডেট করে দেখা লাগবে। আমি হচ্ছে এটা প্রেডিকশন দিতে পারছি না। ইনফ্যাক্ট প্রেডিকশন যে কোনো মানুষেরই দেওয়াটা ডিফিকাল্ট, কারণ হচ্ছে এটা প্রত্যেক বছর চেঞ্জ করে। বাট it is probably suggested that you finish your MRCP or at least Plab before joining into MTI, because otherwise you won't get the license to practice. MRCS, sorry, did I miss anything? No. MRCS ENT or DOHNS complete করে ENT specialist কিভাবে করা যায়? Way to be an ENT surgeon in the UK. Okay. So আপনি হচ্ছে ENT ক্যারিয়ার পাথটা এরকম করা যায় যে আপনি প্রথমে হচ্ছে যখন ফাউন্ডেশন ইয়ার 1-2 শেষ করেন, এরপরে হচ্ছে আপনি কোর ট্রেনিং এর জন্য অ্যাপ্লাই করবেন। কোর ট্রেনিং ইজ দ্য ন্যাশনাল ট্রেনিং সার্ভিস ইনসাইড দ্য ইউকে। এখানটাতে হচ্ছে আপনার ইএনটি একটা রান থ্রু রুট আছে, যেটাতে 8 বছরে হচ্ছে আপনার ইএনটির ট্রেনিংটা শেষ হয়ে যাবে। এখানটা আর এটা, বাট ইটস ভেরি কম্পিটিটিভ। এটার জন্য আপনার সিভি ডেভেলপ করা লাগবে। এই যেটা আমি আগে দেখিয়েছিলাম, এরকম একটা সার্জিক্যাল পোর্টফোলিও আপনার প্রডিউস করা লাগছে, which contains all of the courses and degrees that you have done in ENT. তো 2 years হচ্ছে কোর ট্রেনিং এর মধ্যে আপনার MRCS পার্ট এ আর পার্ট বি দুইটাই পাস করা লাগবে। এরপরে হচ্ছে আপনার আবার হচ্ছে বাকি 6 বছর হচ্ছে ইএনটির ওপর আপনার ট্রেনিং করা লাগছে। ইটস ভেরি সিমিলার টু সার্জারি। সার্জিক্যাল মোটামুটি সব ব্যাকগ্রাউন্ডগুলোই একই, যে প্রথমে 2 বছর কোর ট্রেনিং, তারপর হচ্ছে আপনার 6 বছর ওই রেজিস্ট্রার হিসাবে জব করে, যেটাকে স্পেশালিটি ট্রেনিং বলে। ইএনটিতেও হচ্ছে রুটটা একই। আপনি হচ্ছে in order to work from Bangladesh, আপনি আগে প্ল্যাব দিয়ে যখন ইংল্যান্ডে আসলেন বা MRCS দিয়ে যখন ইংল্যান্ডে আসলেন, আপনার চেষ্টা করা লাগবে হচ্ছে এই ক্যারিয়ার প্রসপেক্টে আপনি কিভাবে আগাবেন। The next question is, please tell about distance learning of any chance of training from Bangladesh in UK according to desired subject. Okay, so first off, you need to think about your desired subject and think about the desired degree. For example, আপনার desired subject ধরে নেন হচ্ছে নিউরোলজি, আর আপনার desired ডিগ্রিটা হচ্ছে একটা মাস্টার্স। আপনার হচ্ছে তখন যদি ডিস্টেন্স লার্নিং করতে চান, এখন দেখা যায় স্পেশালি আফটার করোনা ভাইরাস ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো ডিস্টেন্স লার্নিংয়ের কোনো না কোনো ব্যবস্থা আছে। তো আপনি হচ্ছেন কয়েকটা ইউনিভার্সিটি যেসব খুব অনলাইনের জন্য ফেমাস। ফর এক্সাম্পল ইউনিভার্সিটি অফ ডান্ডি ইজ ভেরি ফেমাস ফর দিস, ইউনিভার্সিটি অফ কার্ডিফ, there are certain other ones as well, but there's 2 universities which are a bit challenging. যেরকম ইউনিভার্সিটি অফ এডিনব্রা, ওরা কিন্তু খুবই ভালো ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ সবাই নাম শুনেছেন। প্রবলেমটা হচ্ছে ওরা হচ্ছে বাংলাদেশি এমবিবিএস এর সাথে মাস্টার্স ছাড়া ওরা কিন্তু আপনাকে অ্যাডমিশনে নিবে না। তো ওইসব ক্ষেত্রে দেখা যায় যে আমরা কিন্তু একটু লিমিটেড ফিল করি। বাট ইউনিভার্সিটি লাইক ইউনিভার্সিটি অফ ডান্ডি, ইউনিভার্সিটি অফ নটিংহ্যাম, কার্ডিফ ইউনিভার্সিটি, আপনি হচ্ছে আপনার এমবিবিএস এর পরেই হচ্ছে এটাতে অ্যাপ্লাই করতে পারেন। ওদের ওয়েবসাইটে যদি আপনি যান, নিজের কোর্সটা খুঁজে নিলেন, যে ওদের কোর্সেসের আউটলাইন একটা থাকে যে কী কী কোর্স ওরা অফার করে, A to Z লিস্ট সাধারণত থাকে। ওই কোর্সের মধ্যে আপনি দেখলেন যে নিউরোলজি কোথায় পেলেন। নিউরোলজি যাওয়ার পরে দেখবেন যে ওইটার ডিস্টেন্স লার্নিংয়ের কী প্রসপেক্টিভ থাকে। সাধারণত মাস্টার্সের ডিস্টেন্স লার্নিং 2 years লং থাকে। তো ওইটার জন্য আপনি অ্যাপ্লাই করার সময় দেখা যায় যে IELTS এর স্কোর লাগে, আর হচ্ছে একটা ওদের কাছে একটা স্টেটমেন্ট অফ পারপাস লেখা লাগে যে কেন আপনি এই ডিগ্রিটা করতে চান। সাধারণত আমাদের মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, মানে যারা হচ্ছে ইউকে বা ইউর ন্যাশনাল না, আমাদের দেখা যায় যেটার কস্টটা পড়ে যায় হচ্ছে বছরে নিয়ার অ্যাবাউট 3,000 to 4,000 pounds, মানে হচ্ছে 3 থেকে 4 লাখ টাকা পড়ে যায় আর কি। হ্যাঁ, স্কলারশিপের কয়েকটা অপশন আছে, বাট স্কলারশিপ আগেন কেউ গ্যারান্টি করে দিতে পারছে না। তো ওইটার প্রসেস হিসেবে আপনি যদি অ্যাপ্লাই করেন, তখন হচ্ছে ওই ডিগ্রিটা আপনি 2 বছর ডিস্টেন্স লার্নিংয়ে করতে পারছেন। ক্লাসগুলো কীরকম হয়, যে অনলাইনে হচ্ছে আপনার কয়েকটা লিঙ্ক দিয়ে দেয়, যে অমুক ক্লাস ইমেল করে দিবেন আপনাকে যে আজকে হচ্ছে এই সময় এই ক্লাসটা আছে, আপনার সুবিধা মতো আপনি ক্লাসটা অ্যাটেন্ড করলেন। এরপর হচ্ছে কয়েকটা প্রজেক্ট দিয়ে দেয়, যে অমুক দিনে হচ্ছে এই সময়ের মধ্যে একটা পেপার সাবমিট করতে লাগবে, এই সময়ের মধ্যে হচ্ছে আপনার একটা কোনো হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট শেষ করা লাগবে। অনেক সময় গ্রুপ ওয়ার্কও দেয়, যে কয়েকজন মিলে হচ্ছে আপনি একটা গ্রুপ প্রজেক্ট বা একটা পেপার রিড করলেন বা একটা পেপারের সামারি লিখলেন। সো দিস আর দ্য থিংস দ্যাট ইউল বি হ্যাভিং টু ডু। ফাইনাল আপনি যখন শেষ করতে যাচ্ছেন ডিস্টেন্স লার্নিং,
তখন হচ্ছে সাধারণত আমাদের একটা ডিসার্টেশন লিখতে লাগছে। Dissertation is usually about 10,000 words. ওই ফাইনাল পেপার বা থিসিস যেটা আমরা বলি, ওইটা শেষ করার পরে আপনি ডিগ্রিটা পেয়ে যাচ্ছেন পুরোপুরি অনলাইন। অনেক সময় কনভোকেশনের জন্য আপনি আসতেও পারেন, নাও আসতে পারেন। তো এটা আপনি করতে পারেন, বাট and you can also do this from Bangladesh. You can do it as you are working in the UK. তো আপনি যদি ডিস্টেন্স লার্নিং এর উপর ইন্টারেস্টেড থাকেন, 2 বছরের সাধারণত কোর্সটা থাকে। আর হচ্ছে আপনার এটার কস্টটা তো বলেই দিয়েছি, আর সিস্টেমটা হচ্ছে এভাবে যাচ্ছে। Training from Bangladesh in UK. ট্রেনিং এর জন্য আনফর্চুনেটলি ইটস নট পসিবল, বিকজ ট্রেনিং হচ্ছে আপনার যেহেতু জাস্ট লাইক এনি হসপিটাল ট্রেনিং, আপনার অবভিয়াসলি দেশে থাকতে লাগছে, হ্যাঁ, ওইটা করার জন্য। ডিস্টেন্স লার্নিং পাচ্ছেন, মানে একটা মাস্টার্স বা পিএইচডি আপনি করতে পারছেন হচ্ছে ফ্রম আ ডিস্টেন্সে। পিএইচডি ইজ মোর ডিফিকাল্ট দেন মাস্টার্স। সাধারণত সার্টিফিকেট, ডিপ্লোমার, মাস্টার্সটা আপনি ডিস্টেন্স লার্নিং থেকে করতে পারছেন, বাট ট্রেনিংটা হচ্ছে আপনার পসিবল না, কারণ ওটার জন্য অ্যাক্টিভলি দেশে থাকতে লাগছে। I want to do my career in radiology. What are the opportunities after passing Plab? Radiology is quite a competitive field inside the UK, but as soon as you are done with Plab, you will have to start working in the UK and apply for jobs in radiology. ওই রেডিওলজি প্লেসমেন্ট থেকে আপনার জানা লাগবে যে কী কী রেডিওলজি ট্রেনিংয়ের জন্য আপনার কোয়ালিফিকেশনস লাগবে। সাধারণত দেখা যায় সব মানে জুনিয়র ডক্টর হিসাবে আপনার জয়েন করার জন্য, মানে ট্রেনিংয়ে ঢোকার জন্য কোয়ালিফিকেশনগুলো মোটামুটি সেম থাকে। ফর এক্সাম্পল, আপনার অডিট করা লাগে, কয়েকটা এক্সাম দিলে হচ্ছে আপনার পয়েন্টস বাড়ে, কোর্স কয়েকটা করা লাগে। ওই সবগুলো আপনি সিস্টেমে আসার পরে হচ্ছে জেনে তারপরে ওই সবগুলো যেতে পারবেন। ইটস ভেরি স্পেসিফিক ফর ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস, বাট আপনি যদি মনে করেন যে আমি প্ল্যাব দেওয়ার মাঝে মাঝে হচ্ছে আমি এসবগুলো সলভ করব, আমি সাজেস্ট করব হচ্ছে রেডিওলজি রিলেটেড কোর্সগুলো, যেসবগুলো আপনি বাংলাদেশে করতে পারেন। ফর এক্সাম্পল, ইউর CMU, সার্টিফিকেটেড মেডিকেল আলট্রাসাউন্ড, বা এনি কোর্স ইনসাইড রেডিওলজি ইন সিটি স্ক্যান রিডিং এটসেট্রা, এসবগুলো আপনি একটু করে রাখতে পারেন। দি উইল ডেফিনেটলি হেল্প ইউ, বাট আরও স্পেসিফিকগুলো হচ্ছে এখানে আসার পর আপনি বুঝতে পারবেন। Apo, in NHS jobs are permanent or contractual? Is there regard in government jobs as private? Is there any pension scheme in NHS after retirement? Okay, so the jobs are all contractual. আপনার সাধারণত হচ্ছে 1 থেকে 2 বছর একটা কন্ট্রাক্ট থাকে, বাট ম্যাক্সিমাম আপনি যদি ভালো মতো কাজ করেন, ওরাই চাইবে আপনি এটা এক্সটেন্ড করে দিতে। when I reached towards the end of my contract, আমাকে প্রায় 3 মাস আগে থেকে ওরা বলে রেখেছে যে দেখো, your contract is going to end in this time, can we extend it? তো ওনারাই চাইবে এক্সটেন্ড করতে। কেন চাইবে? কারণ হচ্ছে আপনাকে 1 বছর ওরা রেখেছে, 1 বছর হচ্ছে ওরা ট্রেন করেছে, অবশ্যই ওরা চাইবে যে আপনাকে যদি আরেকটু বেশি দিন রাখে, তাহলে হচ্ছে you already know the system, so they'll try to keep you in the system. Don't worry about this. They are contractual, but you can always extend your contract. Permanent jobs are not very common inside the UK. আপনি যদি ট্রেনিংয়ে ঢুকেন, ট্রেনিং জবগুলো দেখা যায় যে একটা ফিক্সড টার্ম থাকে, যেরকম 8 years, 9 years, 6 years or 8 years, এরকম একটা ট্রেনিং টাইম, বাট even that's not permanent. Is there regard as government job or private? Yes. NHS এ যাই জব থাকে, NHS is the National Health Service in the UK. এটা হচ্ছে পুরোটাই গভর্নমেন্ট রান। প্রাইভেট সেক্টর আছে which is called NEH. এটা হচ্ছে আমাদের, আমি নিজে হচ্ছে কখনো ইংল্যান্ডে প্রাইভেট সেক্টরে ওয়ার্ক করিনি, বাট it is a sector that exists. Much similar to other countries in the world, but it's much less common. Englander 90%-এর বেশি হসপিটাল বলতে পারবেন under the NHS, আর just 10-15% বলতে পারবেন হচ্ছে ওই প্রাইভেট সেক্টরে আছে। Is there any pension scheme in the UK jobs after retirement? Yes. আমাদের এখানে হচ্ছে একটা পেনশন স্কিম থাকে, যেটাতে হচ্ছে আপনার প্রত্যেক মাসের স্যালারি থেকে কিছু টাকা জমা দেওয়া হয়। ওই টাকা জমা দেওয়ার পরে আপনি যখন রিটায়ার করবেন, তখন ওই পেনশনের টাকাটা আপনি পাবেন। There is definitely a pension scheme. Okay. Apu, to enrich a CV or portfolio, which co-curricular activities should be followed in medical college during MBBS? Some of them, I'm very happy you asked this question, Utpal. The things that I would suggest is, number 1, teaching. আপনি যদি কোনোভাবে টিচিং পারেন, ধরেন হচ্ছে আপনি ওয়ার্ডে টিচ করতে পারেন, বা হচ্ছে আপনি যদি কোনো কোর্স নিতে পারেন, অবশ্যই এসবগুলো ট্রাই করেন। অনেকেই কিন্তু এই কাজটা করে, যেটা হচ্ছে ধরেন আপনি FCPS পার্ট 1 পাস করে গেছেন, FCPS এখন পড়াচ্ছেন, বা আপনি ইভেন যদি মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়ায়, টিচিংটা আপনি চেষ্টা করেন ইনভলভ হওয়ার জন্য, কারণ এটা হচ্ছে ইংল্যান্ডে অনেক আপনাকে পয়েন্টস দিচ্ছেন CV রিচ করার জন্য আর পোর্টফোলিওর জন্য। ইভেন আপনি যদি প্রাইভেট টিউটর হিসাবেও কাজ করেন, এটাও আপনার জন্য অনেক বেনিফিশিয়াল। নাম্বার 2,
আপনি হচ্ছে যেসব এক্সট্রা কোর্স করা যায় বা এক্সট্রা সার্টিফিকেট কোর্সগুলো করা যায় ওই সবগুলো আপনি যতটুকুন পারেন এসবগুলো অ্যাচিভ করেন। ফর এক্সাম্পল আমাদের ডায়াবেটিক্সের ওপর একটা সার্টিফিকেট কোর্স করা যায় বার্ডেম থেকে, সার্টিফিকেট ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড করা যায়, ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড করা যায় ইফ ইউর ইন্টারেস্টেড। এই কয়েকটা জিনিস আপনার সিভি রিচ করছেন। এরপরে হচ্ছে আপনি যদি কেস রিপোর্ট বা কোনো পাবলিকেশন করতে পারেন এটা আপনার জন্য খুবই খুবই হেল্পফুল, not only for your CV in the UK but as a progression as a doctor in general. ইংল্যান্ডে দেখা যায় যে ম্যাক্সিমাম যারা প্রফেসর হয় মানে যারা হচ্ছে একদম টপ অফ দ্য ক্লিনিক্যাল ক্যারিয়ার ফিল্ড ওর ইন দ্য এডুকেশনাল ক্যারিয়ার ফিল্ড, ওনাদের হচ্ছে প্রায় 200-300টা হচ্ছে পাবলিকেশন থাকে। তো আপনি যত আর্লি পাবলিকেশনের উপরে কাজ করতে পারবেন এটা আপনার ভালো। অবভিয়াসলি আপনার প্রথম পাবলিকেশনগুলো দেখা যায় যে খুব হাই স্ট্যান্ডার্ড জার্নালে পাবলিশ নাও হতে পারে, বাট অ্যাটলিস্ট আপনি যদি সিস্টেমটা বুঝতে পারেন এটা আপনি কোনো জায়গায় কোনো পোস্টার বা ওরাল প্রেজেন্টেশন দিতে পারেন, স্পেশাল ক্লিনিক্যাল প্রেজেন্টেশন এসবের কোনো ডকুমেন্ট যাতে আপনার থাকে। আপনি যদি সার্জিক্যাল বা গাইনোকোলজির ফিল্ডে যদি থাকেন তখন হচ্ছে আপনার ওই লগ বুকটা যাতে ঠিকমতো আপডেটেড আর সাইন্ড থাকে এটা একটু এনশিওর করে। আর যদি আপনি মেডিকেল ফিল্ডে থাকে তাহলে হচ্ছে যেসব আমাদের এক্সট্রা প্রসিজারগুলো আমরা করি, ফর এক্সাম্পল প্যারাসিনথেসিস, তারপরে হচ্ছে আপনার প্লুরাল ফ্লুইড যখন আপনি ড্র করছেন, লাম্বার পাংচার, এসবগুলো যাতে আপনার একটা সাইন্ড ফর্মে থাকে যে আমি এটা এই প্রসিজারটা আমি পারি, বা আপনার সিএ বা রেজিস্টার যাতে এটা একটা সাইন পেপারে লিখতে পারে যে I have witnessed this person being able to do a spinal tap and he is does this procedure satisfactorily. এই কয়েকটা জিনিস আপনি, so we had teaching, we had publications, courses, um, some procedures. এই কয়েকটা জিনিস হচ্ছে আমি সাজেস্ট করবো যে আপনি করতে পারেন। এটা ছাড়া যদি আপনি কোনো রয়্যাল কলেজ এক্সাম দিতে পারেন, ফর এক্সাম্পল মোস্ট অফ দ্য টাইম আমরা যখন প্ল্যাব দিচ্ছি তখন আমরা বুঝে যাই যে আমি কোন ফিল্ডে যাব, মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি, পিডিয়াট্রিক্স, রেডিওলজি, ওইটা রিলেটেড যদি আপনার রয়্যাল কলেজ ইভেন পার্ট 1 এক্সামটাও দিতে পারেন এটা আপনার জন্য অনেক কাজে দিবে। আমি ইংল্যান্ডে আসার আগে আমার এমআরসিএসটা বাংলাদেশ থেকেই দিয়ে এসেছিলাম, যেটা হচ্ছে আমার এখানটাতে নট অনলি কোর ট্রেনিং জব পাওয়ার জন্য হেল্প করেছে বাট অলসো হচ্ছে আমার হসপিটালের মানে এনকাউন্টারটাও ডিফারেন্ট ছিল। কারণ হচ্ছে যখন একটা আমার কনসালটেন্ট যখন জানতো যে আচ্ছা আমার এই ট্রেনিং এই জুনিয়র ডক্টর হচ্ছে এমআরসিএস পাস করা, তখন দেখা গেছে যে সার্জারিতে আমাকে ইনভলভ করাটা তার বেশি মানে একটা ইন্টারেস্ট ছিল অন ওভার আদার ক্যান্ডিডেটস হু নেভার পাস দি এক্সাম অর নেভার গেভ দি এক্সাম। সো এটা যদি পারেন এটা খুব একদম মানে ভাইটাল স্কিল এরকম না, বাট এটা ডেফিনেটলি আপনাকে হচ্ছে একটা অ্যাডভান্টেজ দিবে। Plab 1 will be replaced by UKMLA. Kiki change হবে UKMLA তে? Unfortunately, sort of, we don't really know this so much now. But আমরা এতটুকুন জানি যে কোয়েশ্চেন প্যাটার্নগুলো খুব বেশি ডিফারেন্ট হবে না, যেটা আমাদের জিএমসি পেজ থেকে এখন পর্যন্ত ইনফরমেশন দিয়েছে। বাট আমার পার্সোনাল অ্যাডভাইস হচ্ছে আপনি যদি আপনার সুযোগ থাকে যে আপনি 2023 আগে প্ল্যাব দিয়ে শেষ করতে পারবেন, ট্রাই টু গো ফর প্ল্যাব ইনস্টেড অফ ওয়েটিং ফর ইট টু টার্ন ইন টু UKMLA. CV enrich it. So Akib, there's same thing as I've mentioned before, what you can do to enrich your CV. Apu, I have told about government training, which is more easy in admin cadre. I want to know this information. Government training, which is more easy in admin cadre. Government training, Saifun, if explain your question, কারণ গভর্নমেন্ট ট্রেনিং ইংল্যান্ডে হচ্ছে NHS এ হচ্ছে সবগুলো, all of your jobs are under NHS England, তো ওইটাই হচ্ছে গভর্নমেন্ট ট্রেনিং। অ্যাডমিন ক্যাডারটা হচ্ছে এখানে আমি বুঝিনি, আপনি কি বাংলাদেশের কথা জিজ্ঞেস করছেন না ইংল্যান্ডের কথা জিজ্ঞেস করছেন? আপনি যদি একটু কোয়েশ্চেনটা এলাবোরেট করতেন কমেন্টসে। আচ্ছা আপু কাইন্ডলি একটা ভালো একটা বুক সাজেস্ট করেন, এক্সেপ্ট গ্রেজ অ্যানাটমি, more than 2 years ট্রেনিং এ জয়েন করার জন্য সেটা ভূমিকা হবে। ওকে, সো অ্যানাটমির জন্য হচ্ছে অনেকগুলোই বইয়ের আপনি একটা লাইব্রেরি পাবেন। some of them that really helped me a lot was একটা বই আছে আমাদের একজন ইজিপশিয়ান ডক্টর, যেটা হচ্ছে Anatomy by Dr. El Matari. It's a very good book. Otherwise আপনি হচ্ছে স্পেসিফিক এক্সামের জন্য হচ্ছে আপনি একটা বইগুলো যদি কেনেন, ফর এক্সাম্পল MRCS এর জন্য আমি দেখেছিলাম যে রিডার একটা গাইড
আম, আরেকটা আপনি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছেন যে আমি যদি সার্জারিতে কেউ যদি ক্যারিয়ার করতে চায় কিন্তু আহ, দেখা গেল প্ল্যাব নিয়ে যাতে মোর দেন 2 ইয়ার্স আফটার ইন্টার্নশিপ হয়ে যায়। আচ্ছা, আপনি ইন্টার্নশিপের যদি আপনার যদি প্ল্যাবের জন্য টাইম লাগে, ওরা হচ্ছে এটা বলে যে ইউ মাস্ট নট হ্যাভ মোর দেন 2 ইয়ার্স অফ সার্জিক্যাল এক্সপিরিয়েন্স। তো আপনি যদি ওই টাইমটাতে যদি ইমার্জেন্সি ডিপার্টমেন্ট ফর এক্সাম্পল ক্যাজুয়ালিটি বা মেডিসিন এসব যদি কাজ করেন তাহলে হচ্ছে আপনার এটা প্রবলেম হবে না। বাট যদি আপনার দেখা যায় যে এই ইন্টার্নশিপের সময় বা আফটার ইন্টার্নশিপ আপনি যদি সার্জারিতেই জব করেন তখন দেখা যাবে যে কোর ট্রেনিং অ্যাপ্লাই করতে পারবেন না। বাট এরপরে হচ্ছে আপনি রেজিস্টার ট্রেনিংয়ে অ্যাপ্লাই করা যাবে। আপনার যদি এটা ইন্টেনশন থাকে যে না আমি ইন্টার্নশিপের পরপরই হচ্ছে প্ল্যাব দিয়ে হচ্ছে ইংল্যান্ডে চলে আসবো, আপনি মাঝখান দিয়ে জবগুলো চেষ্টা করেন যে আইদার ইমার্জেন্সি ডিপার্টমেন্ট সাচ এস ক্যাজুয়ালিটি এসব জায়গায় ওয়ার্ক করতে, না হয় হচ্ছে মেডিসিনে ওয়ার্ক করতে। কারণ বেশি দিন যদি সার্জিক্যাল এক্সপিরিয়েন্স থাকে, ধরেন হচ্ছে আপনি বাংলাদেশে যদি 2 বছরের সার্জিক্যাল এক্সপিরিয়েন্স নিয়ে আসেন তখন কিন্তু আপনার এখানটাতে কোর্স সার্জিক্যাল ট্রেনিংয়ে অ্যাপ্লাই করতে পারবেন না। What about family medicine diploma? You can get a family medicine diploma, but it's not as common in the UK. Family medicine is a different branch inside the United States, but ইংল্যান্ডে হচ্ছে ফ্যামিলি মেডিসিন ওইরকম হচ্ছে আলাদা করে আপনারা মানে আমাদের একটা ডিপার্টমেন্ট ম্যাক্সিমাম হসপিটালেই থাকে না। আপনি হচ্ছে ফর এক্সাম্পল ইফ ইউ ওয়ান্ট টু স্টাডি ইন পেডিয়াট্রিক একটা ডিপ্লোমা কোর্স করলে এটা অবভিয়াসলি আপনার সিভিতে কাজে দিবে। Apu, would you tell me about the social status of doctors in UK regarding Bangladesh? Okay, so once you are a doctor in the UK, you will definitely get good respect in terms of how people treat you as the world. আমি এখন পর্যন্ত অন্য কোনো জায়গায় দেখিনি যে একজন ডক্টরকে হচ্ছে খুব মিসট্রিট করা হয়। আফটার অল ইটস এ নোবেল প্রফেশন। Social status in terms of financial aspects, maximum doctors in the UK generally live a better life where you get to have a pretty nice house, you get to have good electronics, good cars, etc. But ডক্টররা যে বিলিয়নার হয় এই জিনিসটা হচ্ছে মেইনলি কানাডা, আমেরিকাতে হচ্ছে জিনিসটা দেখা যায়, ইংল্যান্ডে হচ্ছে এরকম না। সো দেখা যায় যে আপনি জাস্ট অ্যাভারেজের একটু অ্যাবাভ হচ্ছে আপনার স্যালারিটা পাচ্ছেন। অবভিয়াসলি দেয়ার আর সাম ডক্টরস হু ডু প্রাইভেট প্র্যাকটিস, তখন দেখা যায় তাদের লাইফস্টাইলটা আরেকটু আপগ্রেড হচ্ছে। অনেকে দেখা যায় যারা হচ্ছে অ্যালংসাইড ইউর মেডিকেল ক্যারিয়ার অন্য কোনো বিজনেস বা অন্য কোনো ভেঞ্চারে হচ্ছে অ্যাক্টিভ থাকছেন, ফর এক্সাম্পল প্রপার্টি, রিয়েল এস্টেট এটসেট্রা, তখন দেখা যায় যে ইউ ক্যান গেট আ মোর ফাইন্যান্সিয়ালি lucrative lifestyle. But again, this depends on person to person. ইন টার্মস অফ বাংলাদেশ, আমি জাস্ট হচ্ছে আমার পজিশন আমি বলতে পারছি, যেটা হচ্ছে আমি যখন বাংলাদেশে জুনিয়র ডক্টর হিসাবে জব প্রসপেক্টগুলো দেখেছিলাম তখন দেখা গেছে যে স্টার্টিং স্যালারি ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় যে 40 to 48 আওয়ার্স এ উইক বাংলাদেশে আপনি ওয়ার্ক করলে মাসে আপনার স্যালারি থাকছেন 25,000 টাকা থেকে 30,000 টাকা। এখন একটু চেঞ্জ করতে পারে, বাট আই এম টকিং অ্যাবাউট হোয়াট আই স বিফোর আই কেম টু দ্য ইউকে। ইংল্যান্ডে আপনি এই একই আওয়ার্স এ উইকের জবের মধ্যে আপনি পাচ্ছেন, ইনফ্যাক্ট ইভেন লেস আওয়ার্স এ উইক, কারণ এখানের স্ট্যান্ডার্ড হচ্ছে 40 আওয়ার্স এ উইক, ওইটাতে আপনি পাচ্ছেন হচ্ছে 2 থেকে 2.5 লাখ টাকা। তো ডিফারেন্সটা কিন্তু আকাশ পাতাল। তো জুনিয়র ডক্টর হিসাবে ডেফিনেটলি ইউকেতে হচ্ছে আপনার ইনকামের সোর্স অনেক ইজিয়ার, অনেক ভালো। আর in terms of social status, again, the more you are earning, the better quality of life that you can afford. So this is definitely an issue. Okay, if anyone has a personal academy for teaching, how can they make a CV for that? Can you tell me details? If you have your personal academy, you must have it registered. If it's registered, you can make a letter about it, have its own letterhead, উপরে যেরকম আপনি নিজের ইনস্টিটিউশনের সিম্বল বা আইকন দিয়ে যদি আপনি কোনো লেটার দেখাতে পারবেন, ওইটা দিয়ে হচ্ছে আপনি সিভিতে ইনক্লুড করবেন যে দিস ইজ মাই ইনস্টিটিউশন। অ্যালংসাইড দিস, এখানে টিচিং এর প্রুফের জন্য আপনার স্টুডেন্টের ফিডব্যাক লাগবে। তো ধরেন আপনি স্টুডেন্টদের কাছ থেকে যদি একটা লেটার সবাইকে দিয়ে লেখালেন যে আপনি কিভাবে টিচিং করেন, বা ইফ দে সে দ্যাট ইউর টিচিং ইজ গুড অর ব্যাড, এটা নিয়ে একটা লেটার যদি থাকে, ইট শুড বি গুড এনাফ টু গো অন ইউর সিভি। There are certain things that you can include. For example, if you include that you have been a private tutor for some time, you can include this inside the teaching segment of your CV. I have definitely done it, and I encourage you to do it as well. Apu, is MRCS place of career in ophthalmology in the UK? Again, surgical যে কোনো career, I would say that it's best you give your plab, come to the UK, try to get into training. Training এর মধ্যে আপনি হচ্ছে MRCSটা দিতে পারবেন। MRCS বাংলাদেশ থেকে দিয়ে আপনি এখানে আসতে দেখা যায় যে আপনি
you're going to become senior in terms of time after your MBBS, but in terms of your career ladder আপনি কিন্তু শুরু করতে হবেন সেই জুনিয়র ডক্টর লেভেল থেকে, হ্যাঁ? তো এর জন্য my personal suggestion will be try to give Plab and then come to the UK in terms of all surgical career. Is there any age restriction for giving Plab exam? No, you can give it at any age. Plab versus MRCP for fresher, which one is better? I will think Plab is better because Plab you can pass much quicker than MRCP. MRCP is, personally, I've never given MRCP, but I know that it's a difficult exam. All of my colleagues who've given MRCP have to take months off in order to prepare for it, lots of study material. তো আপনি আপনার ইন্টার্নশিপ বা অন্য জবের সাইড বাই সাইড এমআরসিপির জন্য প্রিপেয়ার করাটা একটু ডিফিকাল্ট। প্ল্যাবটা হচ্ছে ইজি। আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন, প্ল্যাব দিয়ে আপনি ইংল্যান্ডে আসেন, ইংল্যান্ডে আসার পরে দেখা যাবেন যে কিছুদিন সিভি প্রিপেয়ার করে, মেডিসিনে কিন্তু সিভি প্রিপেয়ার করা সার্জারি থেকে অনেক ইজি, কারণ হচ্ছে আপনার মেডিসিনের প্রত্যেক বছর হচ্ছে ট্রেনিংয়ের মধ্যে হচ্ছে প্রায় টুয়াইস দ্য নাম্বার অফ সার্জিক্যাল ট্রেনিং নেয়। এক বছরে হচ্ছে ইংল্যান্ডে 1600 সার্জিক্যাল ট্রেনিং নেয়, সার্জিক্যাল ট্রেনিজ নেয়, আর 3000 হচ্ছে আপনার মেডিকেল ট্রেনিং নেয়। সো ইটস প্রবাবলি ইজিয়ার টু গেট আ জব ইনসাইড সার্জারি, ইন মেডিসিন দেন ইন সার্জারি। তো আপনি হচ্ছে প্ল্যাব দিয়ে যদি এখানে আসেন, কয়েক মাসে হচ্ছে আপনি ট্রেনিংয়ে যদি ঢুকে যান, ট্রেনিংয়ে ঢুকে আপনার এমআরসিপিটা দেওয়ার আপনার যথেষ্ট টাইম থাকবে, এখানে সাপোর্ট থাকবে, ইভেন ফাইন্যান্সিয়ালি হচ্ছে আপনি যখন ট্রেনিংয়ে ঢুকবেন, আপনার হসপিটালে যদি রিকোয়েস্ট করেন যে আমি অমুক পরীক্ষা দিব, আমার এটার ফিস লাগবে, ওরা কিন্তু কিছু হলেও আপনাকে সাপোর্ট দিয়ে দিচ্ছে। তো আপনার যদি ওই চয়েসটা থাকে যে কোনটা দিব, ইউ শুড গো ফর প্ল্যাব। কারণ এমআরসিপি আপনি বাংলাদেশে দিতে হলে আপনার দেখা যায় প্রথমত হচ্ছে এটা অনেক এক্সপেন্সিভ, বাংলাদেশে ইনকাম করে এমআরসিপি অ্যাফোর্ড করা ডিফিকাল্ট। কখনোই কোনো হচ্ছে ইনস্টিটিউশন আমি শুনিনি যে আমাদের মানে ধরেন রেসিডেন্সি জব বা এইচএমও বা আরএমওদেরকে হচ্ছে এক্সামের জন্য হেল্প করতে। নাম্বার 3 হচ্ছে আপনার বাংলাদেশের যেসব কেসগুলো দেখবেন ওইসবগুলো হচ্ছে আপনার এমআরসিপির জন্য কিন্তু হেল্প করবে না। বাট প্ল্যাব দিয়ে আপনি যখন ইংল্যান্ডে আসবেন, ইংল্যান্ডে আপনার সব প্রফেসরাই থাকবে এমআরসিপি পাস করা, তো দেখা যায় ওয়ার্ড রাউন্ডেও আপনার অনেকটুকু এমআরসিপির প্রিপারেশনগুলো হয়ে যাবে। আই উড সাজেস্ট গিভিং প্ল্যাব। ওকে, খুবই অ্যাপ্রিসিয়েটিং সেশন, থ্যাংক ইউ। In our country, admin cadre get more government training in foreign country. For MB, Dish incorporation in comparison to health cadre, it may be short duration up to 6 months. Okay, admin cadre and health cadre, these are not related to Plab. Okay, so I'm afraid I don't know too much about the and foreign cadre on what you will get in Bangladesh. এই জিনিসটা আমি আগেও বলেছি, আবারও এটা রিপিট করছি যে আপনি যদি বিসিএস কোনো জবে থেকে থাকেন, আপনার জবে যদি পারমিশন দেয় আপনি ইংল্যান্ডে আসার জন্য, আপনি জব ঠিকই পাবেন। আপনি বিসিএস পাস করার জন্য এখানে কোনো অ্যাডভান্টেজ পাবেন না যে আপনি বিসিএস গভর্নমেন্ট এক্সাম পাস করেছেন এর জন্য বেটার পজিশন পাবে, দিস ডাজন্ট এক্সিস্ট। আপনি অ্যাডমিন ক্যাডার হোক বা ফরেন ক্যাডার হোক, তো এই জিনিসটা হচ্ছে আপনার কোনো হেল্প করবে না, হার্মও করবে না। হ্যাঁ, I hope this answers the question. To become a consultant in the UK, is there any separate exam system, or after completion of MRCS, CTST, can one become a consultant? How much time does it take? Okay, to become a consultant in the UK, প্রথমে হচ্ছে আপনার 2 বছর ফাউন্ডেশন ট্রেনিং, মানে ইন্টার্নশিপের 1 বছর, আর এরপরে 1 বছর হচ্ছে আপনার মানে ফাউন্ডেশন ইয়ার 2 করা লাগছে। তারপর হচ্ছে 2 বছর কোর ট্রেনিং, সব ফিল্ডে কম্পালসারি। এক একটা স্পেশালিটিতে যেরকম হচ্ছে কোর ট্রেনিং 2 বছরের পরে, সার্জারিতে হচ্ছে আরও 6 বছর আপনার হচ্ছে ট্রেনিং করার পরে আপনার আলাদা একটা অ্যাপ্লিকেশন করা লাগবে যে না আমি ট্রেনিং শেষ করেছি, আই ওয়ান্ট টু বি আ কনসালটেন্ট। সাধারণত যারা ট্রেনিং প্রোগ্রামে ঢোকে এই ট্রানজিশনটা খুবই স্মুথ হয়। হ্যাঁ, আপনি STH যেটা ওটা শেষ করার পরে আপনি হচ্ছে কনসালটেন্ট হয়ে যেতে পারছেন। মেডিসিনে দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার 6 ইয়ার্সের জায়গায় 5 ইয়ার্স, মানে কোর ট্রেনিংয়ের 2 বছর, তারপর হচ্ছে 5 ইয়ার্স ট্রেনিং করার পরে আপনি হচ্ছে কনসালটেন্ট হতে পারছেন। হাউএভার কয়েকটা স্পেশালিটিতে হচ্ছে কনসালটেন্ট হওয়াটা হচ্ছে একটু ডিফিকাল্ট। ফর এক্সাম্পল আপনার অপারেটিভ ফিল্ডের মধ্যে আরও কয়েকটা অপারেশন লাগবে বা এরকম, তো একটু টাইম বেশি লাগতে পারে। বাট নর্মালি ইফ ইউর ইনসাইড দ্য ট্রেনিং প্রোগ্রাম, ইটস আ স্মুথ ট্রানজিশন। ফাউন্ডেশন ইয়ার, core training, specialty training, and then a consultant. Time varies from person to person, or sorry, from field to field. সার্জারিতে তো সাধারণত 8 বছর লাগে, মেডিসিনে হচ্ছে 7 বছর লাগে। আপনার
ইমার্জেন্সি মেডিসিনে হচ্ছে 6 বছর লাগে, আপনার জিপি ট্রেনিং হচ্ছে মাত্র 3 বছর, সাইকিয়াট্রি ট্রেনিং হচ্ছে 6 বছর। এরকম করে হচ্ছে এক একটা এক একভাবে ভ্যারি করে, বাট আপনি যে ফিল্ডে ঢুকছে ফাউন্ডেশন ইয়ারের পরে হচ্ছে এই কয়েকটা টাইম স্লটের মধ্যে আপনি ইনশাল্লাহ কনসালটেন্ট হতে পারছেন। এমআরসিএস ট্রাই করতে চাই, MRCS is definitely a good pathway to try, but MRCS এর হচ্ছে ওই জিএমসি মানে MRCS দিয়েও হচ্ছে জিএমসি রেজিস্ট্রেশনটা পাওয়া যাচ্ছে definitely. What is the salary structure for a consultant in the UK? Consultant salary varies from specialty to specialty. In general, when you're a consultant, your monthly salary would be something around 7,000 to 9,000 pounds. তার মানে হচ্ছে আমাদের দেশে টাকায় 7 থেকে 9 লাখ টাকার কাছাকাছি। বাট আগেন এটা কিন্তু ভ্যারি করে, কারণ হচ্ছে আপনার এরিয়ার উপরে ডিপেন্ড করেন, আপনার কনসালটেন্সি এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে। জুনিয়র কনসালটেন্টদের একটা স্যালারি, সিনিয়র কনসালটেন্টদের অন্য স্যালারি, তার সাথে হচ্ছে সার্জারিক্যাল মেডিসিন এসবগুলোর হচ্ছে ডিফারেন্ট। বাট সাধারণত ইংল্যান্ডে দেখা যায় যে আপনার প্রত্যেক বছরে হচ্ছে স্যালারি কিছু হতে হতে হচ্ছে বাড়ছে। আর কনসালটেন্ট হলে আপনার আরেকটা অ্যাডভান্টেজ আছে যে আপনি কনসালটেন্ট হিসেবে আপনি হচ্ছে প্রাইভেট প্র্যাকটিস যদি করেন আপনি আরও স্যালারি নিজেরটা ইনক্রিজ করতে পারছেন। সো দেয়ার আর অপরচুনিটিস ফর ইনক্রিজিং ইয়ার স্যালারি মোর ওয়েন ইউর আ কনসালটেন্ট. Apu, how much salary is offered during MRCS training period in the UK? Is there any income options like job besides NSH training to meet the experience? Acha. How much salary in offered during training period in UK? Acha. সাধারণত হচ্ছে আপনি ফাউন্ডেশন 2 এর পরে আপনি কোর ট্রেনিংয়ে ঢুকলেন। কোর ট্রেনিংয়ের স্যালারিটা শুরু হয় হচ্ছে মাসে অ্যারাউন্ড 2,500 থেকে 3,500 পাউন্ডস পর্যন্ত, আগেন ডিপেন্ডিং অন প্লেস। মানে 2.5 থেকে 3 লাখ টাকার মতো মাসে আপনি পাচ্ছেন স্যালারি হিসাবে। ওই স্যালারিটা দিয়ে আপনার হচ্ছে প্রত্যেক মাসে ওয়ার্ক করতে লাগছে। হ্যাঁ, এখন ওই স্যালারিটা আপনার পাওয়ার মধ্যে আপনার জব হচ্ছে ওই 2 বছর কোর ট্রেনিংয়ের মধ্যে আপনার হচ্ছে এমআরসিএস দিতে লাগছে। এখন ওইটার জন্য আলাদা আপনাকে কোনো গ্যাপ দিবে না, আপনার হচ্ছে ওই জবও করবেন, আপনি এমআরসিএস এর জন্য প্রিপারেশনও নিচ্ছেন। আমাদের হচ্ছে প্রত্যেক হসপিটাল এটা ভ্যারি করে, বাট আমি এখন যে হসপিটালে কাজ করি এখানে হচ্ছে বছর আপনাকে 10 দিন পেইড স্টাডি লিভ দিবেন। তো আপনি 10 দিন হচ্ছে ছুটি নিতে পারবেন যে আমি হচ্ছে এই 10 দিন জাস্ট পড়াশোনার জন্য আমি স্পেন্ড করব। তো ওইসব আপনি লিভের মধ্যেই পড়ছে, আপনার স্যালারি কোনো ড্রপ করছেন না। ঠিকই হচ্ছে আপনি 10 দিন ছুটি কাটাচ্ছেন, বাট আপনার যে সেই ওই মাসে 2.5 থেকে 3 লাখ টাকা মাসে পাচ্ছেন ওটা ঠিকই আপনি পাবেন। সো দ্যাট ইজ ইউর স্যালারি। আপনি যদি এখন মনে করেন যে না আমি 1 বছর গ্যাপ নিব এমআরসিএস এর জন্য, ইউ ওয়ন্ট গেট আ স্যালারি, তখন হচ্ছে আপনার জব ছেড়ে তারপরে হচ্ছে জিরো থেকে শুরু করা লাগবে। Is there any other income options like job besides NHS training to meet the experience? Now, as a Bangladeshi citizen, we cannot do most jobs. Okay, for example, আমি এখন হচ্ছে একটা জুনিয়র ডক্টর ইন সার্জিক্যাল স্পেশালিটিস এর কন্ট্রাক্টে আমি বাংলাদেশ থেকে ইংল্যান্ডে এসেছি। তো আমার ভিসাতে হচ্ছে এটা লেখা আছে যে আমার হসপিটাল আমার এই জবটা করার জন্য আমাকে এই দেশে নিয়ে এসেছে। তো এর মাঝখানে আমি যদি এখন ধরেন এই জবটা ছেড়ে অন্য একটা জব, ফর এক্সাম্পল আমি যদি এখন একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ওয়ার্ক করি, তখন কিন্তু আমার ভিসার স্ট্রাকচারটা মানে ভিসার কন্ট্রাক্টটা কিন্তু এখন ব্রিচ হয়ে যাচ্ছে, তাই না? কারণ হচ্ছে আমি তো এসেছি একটা রিজন দেখে যে আমি ডাক্তারি করার জন্য এই হসপিটাল আমি এখানে এই জবের জন্য এসেছি, আমি কিন্তু এর জন্য ছেড়ে আরেকটা জব করতে পারছি না, বিকজ ইউর ভিসা ইজ স্পন্সার্ড বাই দ্যাট হসপিটাল। তো এর জন্য আমাদের ফরেন গ্র্যাজুয়েটদের জন্য হচ্ছে মানে যারা নন ব্রিটিশ বা নন ইউ সিটিজেন, আমাদের জন্য হচ্ছে এসব অন্য জব করাটা হচ্ছে খুবই চ্যালেঞ্জিং। সাইড জব আপনি যদি কোনো অনলাইনে বিজনেস করেন বা there's many opportunities on social media nowadays, these should be fine, বাট আপনি যদি অন্য কোনো মানে সেপারেট জব বা অফিস করতে চান, these are quite challenging because you need the hospital to sponsor your visa. Any suggestion regarding surgical career in Canada? Options, exams, restrictions. Unfortunately, as this is a live session on UK, we're just going to focus on UK. আমি হচ্ছে এই মেসেজটা একটু আমাদের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিকে ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে ক্যানাডা নিয়ে হচ্ছে আলাদা একটা সেশন করার জন্য, বাট আই এম সরি বাট there isn't much that we can give you about Canada in here, but I'm more than happy to answer questions on surgical training in the UK. Thank you.
Which one is more preferable between Plab and USMLE? Please explain why. Now, Plab is the licensing exam for UK, USMLE is for US. আপনার যদি ইচ্ছা থাকে যে আমি হচ্ছে Plab দিয়ে ইংল্যান্ডে কাজ করব, definitely Plab is your way. USMLE is for US, so আপনার প্রথমে হচ্ছে নিজে একটু যাচাই করা লাগবে যে আপনি কি US এ চাকরি করতে চাচ্ছেন নাকি UK তে চাকরি করতে চাচ্ছেন। আমি নিজে UK চুজ করার কয়েকটা কারণগুলো আমি বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল, প্ল্যাব দেওয়ার টাইমটা আর এক্সপেন্সটা হচ্ছে USMLE থেকে অনেক কম। USMLEর প্রত্যেকটা সেশনে যতটুকুন খরচ হয়, প্ল্যাবের পুরো পার্টটাই আপনি হচ্ছে ওইটা দিয়ে কভার করে দিতে পারছেন। প্ল্যাব সাধারণত হচ্ছে আমার প্ল্যাব 1 থেকে আমার প্ল্যাব 2 শেষ করতে 1 ইয়ারেরও কম লেগেছে, মানে IELTS প্ল্যাব 1 প্ল্যাব 2। বাট USMLE দেখা যায় যে আমার যারা সিনিয়ররা হচ্ছে ওই পরীক্ষা দিয়েছে near about 2 to 3 years দেখে যাচ্ছে। So USMLE takes more time, Plab takes less time. USMLE is more expensive, Plab is less expensive. But once you work inside the US, the training period is much shorter. তো দেখা যায় যে ইউএসএ হচ্ছে আমাদের রেসিডেন্সির সময় হচ্ছে জাস্ট 4 to 5 years এর মধ্যে আপনি শেষ করতে পারছেন। ইংল্যান্ডে অন দি আদার হ্যান্ড আপনার হচ্ছে এটার টাইমটা হচ্ছে নিয়ার অ্যাবাউট ইউর গোয়িং টু নিড, যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম, নিয়ার অ্যাবাউট 6 to 8 years লাগছে। তো প্ল্যাব দেওয়ার পর আপনি ইউকেতে হচ্ছে আপনার ট্রেনিং টাইমটা আরেকটু বেশি কম্পেয়ার টু দ্য ইউএস। স্যালারি হচ্ছে ইউএসএ ইংল্যান্ডের থেকে অনেক বেশি। আপনি যত ক্যারিয়ার প্রগ্রেস করবেন, ইউএসএ আপনি ওয়ার্ক করলে হচ্ছে আপনার স্যালারি ইংল্যান্ড থেকে অনেক বেশি হচ্ছে, ইভেন অ্যাট দ্য কনসালটেন্ট লেভেল ইট উইল বি মাচ হায়ার। But কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ আছে। ফর এক্সাম্পল, in terms of country safety and security, UK is known to be much safer than than the US. US is a bit more, it's a bit more difficult in terms of immigration and etc. UK তে যেহেতু হচ্ছে অনেক ডাইভার্স একটা কালচার আছে, তো এর জন্য হচ্ছে আমাদের এই ইউকের একটা লাইফস্টাইলটা আমি বেশি প্রেফার করেছিলাম। বাট অ্যাগেন ইটস এ পার্সোনাল চয়েস। আপনার যদি মনে হয় যে না, আমি হচ্ছে I think US is a better place to practice. I think the social stigma, the salary, the training period, these are things that are more attractive. You should go for USMLE. Because it's a personal decision, I can just give you all the information that I know. Okay. Job rotation criteria key. Do you like get a job for medicine faculty and have to rotate in medicine specialty, like a specific department appoints you for a specific job? Okay. Jannat, the way that my hospital works, again, it's different in different hospitals, but maximum hospital আমার এই সিস্টেমটাই কাজ করে, যেটা হচ্ছে আপনার প্রথমে হচ্ছে আপনাকে একটা যে জবের জন্য আপনি অ্যাপ্লাই করবেন একটা রোটেশন ওরা ফিক্স দিয়ে দেয়। আমার হসপিটালে যেরকম অর্থোপেডিক্স ওদের একটা গ্যাপ ছিল, তো আমাকে বলেছে আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট লেটার, বাট ফার্স্টে হচ্ছে আমার 4 মাস অর্থোপেডিক্সে কাজ করতেই হবে, কারণ হচ্ছে ওদের ওইখানে একটা ভ্যাকেন্সি ছিল। তো ওই ভ্যাকেন্সিটা আমি ফিল আপ করার পরে 4 মাসের পরে আমি অন্য নিজের ইচ্ছা মতো হচ্ছে অন্য ডিপার্টমেন্টে সুইচ করার জন্য অ্যাপ্লাই করতে পেরেছি। ফর এক্সাম্পল, অর্থোপেডিক্স আমার ভালো লাগেনি, আমি হচ্ছে এখন মেডিসিনে অ্যাপ্লাই করতে পারি, বা আমি এখন হচ্ছে গাইনিতে অ্যাপ্লাই করতে পারছি। বাট সাধারণত হচ্ছে ওদের 1 বছরের বা ফার্স্টের জন্য হচ্ছে কোনো না কোনো একটা ফিক্সড কিছু থাকে যে ইয়েস ইউ হ্যাভ টু ডু দিস রোটেশন ফর দ্য ফার্স্ট ফিউ ডেজ। and it depends upon what you ask. মানে your opinion does matter. এটা মনে করেন না যে ওদের আপনার ফর এক্সাম্পল মেডিসিন পছন্দ না, আপনাকে জোর করে মেডিসিনে দিয়ে দিবে। যদি আপনি মনে করেন যে না, আমি মেডিসিনে ওয়ার্ক করছি, বাট আমি এখন চাচ্ছি হচ্ছে আমি আমার প্যাশন হচ্ছে সার্জারিতে যাওয়া, আমি যদি আপনি হিউম্যান রিসোর্সেসের কাছে ইমেল লিখলেন যে না, আমার মেডিসিন ভালো লাগছে না, আমি অন্য এক জায়গায় ওয়ার্ক করবো, 95% অফ দ্য টাইম দে উইল listen to whatever you are requesting. তো আপনি যেটাই চাচ্ছেন আপনাকে হচ্ছে এটা অ্যালাউ করে দিব ওরা। Okay, can you tell me something about GP practice in the UK? Alright, so আপনি ফাউন্ডেশন ইয়ার 1-2 শেষ করার পরে ওই ট্রেনিং এর জন্য অ্যাপ্লাই করবেন, সে আবার হচ্ছে নভেম্বর আপনি ট্রেনিং অ্যাপ্লাই করবেন জিপির জন্য। জিপি ট্রেনিং এর জন্য মানে একটা অ্যাডভান্টেজ আমাদের জন্য, যেটা হচ্ছে অনেক অনেক জিপি কিন্তু ইংল্যান্ডে দরকার হচ্ছে। তো জিপির জবগুলো পাওয়াটা হচ্ছে অন্য মানে মেডিসিন বা সার্জারি থেকে তুলনামূলক ইজি। ইটস নট এন ইজি এক্সাম, বাট কম্পারেটিভলি ইজিয়ার দ্যান দি আদার টু। এরপরে হচ্ছে আপনার 3 বছর জিপি ট্রেনিং করা লাগে, যেটা ST1, ST2, ST3। এই 3টা আপনার ট্রেনিং যখন শেষ করে ফেলবেন, তখন হচ্ছে আপনি একটা রেজিস্টার্ড জিপি হিসাবে আপনি একটা জিপি চেম্বার খুলতে পারছেন। তো হচ্ছে এখানে হচ্ছে হসপিটালের জিপি এখানটাতে ইটস আ ভেরি স্ট্রেঞ্জ থিং, বাট এটার নামগুলো মানে জিপির অফিসগুলোকে আমরা হচ্ছে জিপি সার্জারি ডাকি। জিপি সার্জারিতে আপনি ওয়ার্ক করবেন, ওয়ার্ক করার সময়
পেশেন্টগুলোকে আপনারা ডায়াগনোজ করবেন। সাধারণত এখানটাতে হচ্ছে জিপির রুল হচ্ছে ইউ হ্যাভ টু সি দ্য পেশেন্ট ফর 10 মিনিটস অনলি। ওই 10 মিনিটে হচ্ছে আপনার এক্সামিনেশন, ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট দিয়ে হচ্ছে আপনার একটা প্র্যাকটিস করা লাগে। অবভিয়াসলি 3 বছর আপনি এটা অনেক ভালো প্র্যাকটিস পেয়ে যাবেন। জিপিস আর্ন আ ভেরি ভেরি গুড স্যালারি ইন দ্য ইউকে। It's probably one of the best salaries amongst all of the specialties. আর যেহেতু 3 বছর শুধু ট্রেনিং, দেখা যায় যে হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি হচ্ছে ক্যারিয়ারের পিকে চলে যেতে পারছেন। জিপি আপনি যতদিন প্র্যাকটিস করবেন আপনার দেখবেন যে জিপি চেম্বার, ওই আমাদের বাংলাদেশে যেরকম হয় যে আপনার নাম একবার পরিচিত হয়ে গেলে দেখা যায় যে অনেক পেশেন্টস আসা শুরু করে। ইভেন অনেকে হচ্ছে নিজের প্রাইভেট চেম্বারও খুলতে পারে অ্যাজ দ্য জিপি। সো জিপি ক্যারিয়ার ইজ কোয়াইট গুড. The good things about GP is that definitely it's a short training period, very good salary. It's relatively more relaxed life. GP training এ কিন্তু আপনার অন কল থাকবেন না, নাইট শিফট থাকবে না, উইকেন্ডে কাজ করা লাগবে না, তো এইসব কয়েকটা অ্যাডভান্টেজ। The disadvantage of GP is that a lot of the time it's a bit stressful because you do have to do GP home visits, কয়েকটা পেশেন্টকে বাসায় যে দেখে আসতে হচ্ছে। সেকেন্ড জিনিসটা হচ্ছে অনেক সময় হচ্ছে যেটা অনেক ডক্টর কমপ্লেন করে, যেটা হচ্ছে এটা একটু মনোটোনাস হয়ে যায়, কারণ মনে হয় যে একই পেশেন্টের টাইপটা একটু বেশি দেখা হয়। But again, it's a personal choice, but GP is definitely a good career in the UK, and GPs are very well respected and well paid in the UK. What about MRC GP? MRC GP you can only give once you're in the GP training in the UK. MRCP বা MRCS যেরকম আপনি বাংলাদেশ থেকে দিতে পারছেন, ইংল্যান্ড ছাড়া কিন্তু MRC জিপিটা আপনি দিতে পারবেন না। তো যেটা বললাম যে আপনি ধরেন সার্জিক্যাল ট্রেনিং, জিপি ট্রেনিং আপনি ঢুকলেন, ঢোকার পরে হচ্ছে ওই 3 বছরে আপনার MRC জিপির সব পার্টগুলো পাস করা লাগছে। What to do for citizenship of UK? Is it possible to have dual citizenship? As far as my knowledge goes, you are able to have so in the UK আপনি যদি টিয়ার 2 ভিসা, যেটা ওয়ার্ক ভিসাতে যদি আপনি 5 বছর ওয়ার্ক করেন, এরপরে হচ্ছে আপনি ইনডেফিনিট লিভ টু রিমেইন মানে পার্মানেন্ট রেসিডেন্সিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন 5 বছর পরে। আর ইনডেফিনিট লিভ টু রিমেইনের 1 বছর পরে হচ্ছে আপনি আবার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তার মানে হচ্ছে 6 থেকে 7 বছরের মধ্যে আপনি পাসপোর্ট পেতে পারছেন। হ্যাঁ, dual citizenshipের ব্যাপারটা it depends on which country it is, but generally what most people tend to do is keep the UK passport instead of the Bangladesh passport, because in terms of visa restrictions, the UK passport is stronger than the Bangladeshi passport. I'm not sure if you're able to do a dual citizenship, and even if it is possible, very few people do it. Maximum আমাদের এখানে যারা সিনিয়ররা আছে, যারা বাংলাদেশি, দেখা গেছেন যে যারা 5 বছর বা 6 বছর থাকার পর ওরা UK পাসপোর্টটা নিয়ে নেয়। নেক্সট ইজ আপু, NHS জব পাওয়ার পর কি সব সাবজেক্টে ফাউন্ডেশন ট্রেনিং করতে হয়? আপনি NHS জব যখন পাবেন, ফাউন্ডেশন ট্রেনিংয়ে হচ্ছে আপনার জাস্ট 3টা রোটেশন থাকে, যেহেতু 1 বছর ফাউন্ডেশন ইয়ারটা, তো 4 মাসের 3টা রোটেশন থাকে। ফর এক্সাম্পল 4 মাস হচ্ছে আপনি কার্ডিওলজি, 4 মাস রেসপিরেটরি, 4 মাস হচ্ছে সাইকিয়াট্রি করলেন। সো সব সাবজেক্ট না, জাস্ট 3টা ডিফারেন্ট প্লেসমেন্ট। আপনি যদি নন ট্রেনিং জবে থাকেন, যেটা আমাদের ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েটদের জন্য সব থেকে কমন, তখন দেখা যায় যে আপনি ইভেন অনেক সময় একই রোটেশন অনেক দিন করতে পারেন। আমি যেরকম হচ্ছে আমার প্রথম 10 মাস হচ্ছে অর্থোপিডিক্সে ছিলাম, কারণ হচ্ছে আমি সার্জিক্যাল স্পেশালিটিসে চেয়েছিলাম, আর আমাকে বলছে অ্যালটারনেটিভলি আমার মেডিসিনে জয়েন করা যাবে, বাট আমি বলছি না, আই উড রাদার ওয়ার্ক ইন সার্জারি। তো আমি হচ্ছে অর্থোপিডিক্স 10 মান্থস করেছিলাম। দিস ইজ ফাইন। আপনার অনেক সাবজেক্টগুলো মুভ করাটা ইটস নট কম্পালসারি। Is there any scope for a junior doctor in the UK for private practice? If yes, then how much extra can she or he earn? In the UK, you can work as a private locum, but it's quite rare to get, very, very rare to get, because maximum private practice এখানে run করা হচ্ছে consultantরা, আর consultantদের মানে private practice is so expensive that only a consultant is good enough to be providing that service. So it's very difficult to be working in private. But if you want to earn extra, one of the best ways as a junior doctor is to do locum shifts. Locum shift মানে হচ্ছে ধরেন একটা রোটেশনে ওদের হচ্ছে ধরেন একদিন স্যাটারডে বা সানডে আপনার হচ্ছে কোনো ওয়ার্ক নাই, যেটা খুবই নর্মাল। ইন দ্য ইউকে আপনার দেখা যায় যে নর্মাল রোটেশনে মাসে হচ্ছে ধরেন 1 বার বা 2 বার আপনার উইকেন্ডে ওয়ার্ক করা লাগে, এর বেশি খুবই রেয়ারলি উইকেন্ডে ওয়ার্ক করা লাগছে। ম্যাক্সিমাম স্যাটারডে সানডে আপনি রেস্টের দিন। তো ওই রেস্টের দিন ধরেন হচ্ছে আপনি দেখলেন যে মেডিসিনে হচ্ছে একজন ডক্টর দরকার, আপনার মেডিসিনের টুকটাক এক্সপিরিয়েন্স আছে, আপনি হচ্ছে ওই লোকাম শিফটটা যদি পিক আপ করেন, এখানে হচ্ছে অনেক ব্যাংকের সিস্টেম আছে, মানে লোকামের
জন্য ওরা একটা অ্যাপই বানিয়ে রাখে যে ফর ডক্টরস হু ওয়ান্ট লোকাম শিফট। তো ধরেন হচ্ছে আমি স্যাটারডেতে ফ্রি আছি, আমি 10 ঘন্টার একটা শিফট করলাম। লোকামের রেটগুলো কিন্তু খুবই ভালো থাকে এখানটাতে, স্পেশালি কম্পেয়ার টু বাংলাদেশ। জুনিয়র ডক্টরে দেখা যায় 30 to 35 pounds per hour। তো ধরেন আপনি 10 ঘন্টার যদি শিফট করেন, আপনি হচ্ছে ওই 10 ঘন্টার শিফটে খুব কমেও হচ্ছে 300 পাউন্ড আপনি পেয়ে যাচ্ছেন। তো ওই 300 পাউন্ড হচ্ছে আপনার এক্সট্রা ইনকাম, তো স্যালারির সাথে ওইটা আবার অ্যাড হচ্ছে। This is the best way that you can earn as a locum. কয়েকটা ডিপার্টমেন্ট, ফর এক্সাম্পল অ্যাক্সিডেন্টস অ্যান্ড এমার্জেন্সি, যেটাতে আমি কারেন্টলি ওয়ার্ক করছি, এটাতে হচ্ছে লোকাম রেটগুলো, যেহেতু ইডিটা হচ্ছে আরেকটু বেশি স্পেশালাইজ, এটাতে হচ্ছে লোকাম রেট আরোই ভালো। ইউ ক্যান গেট আপ টু 65-70 pounds per hour। তো এইসবগুলো এক একটা ভ্যারি করে। তারপরে হচ্ছে কয়েকটা হলিডেজ, ফর এক্সাম্পল ক্রিসমাস, নিউ ইয়ার্স, ওই সময় ডক্টরের খুবই শর্টেজ পড়ে হসপিটাল, তখন দেখা যায় লোকামের রেটগুলো আপনার আরও ভালো পড়ছে। তো আপনি যদি এমনি ছুটি থাকে বা কোনো মানে আপনি ভেকেন্ট থাকে, ওই সময় এটা আপনার একটা এক্সট্রা ইনকাম করতে পারেন। How much can a consultant earn through private practice? This varies from person to person. Orthopedics consultants can earn a lot, enough to buy yachts and houses in France is how much they earn in private practice. But again, it varies from person to person. I don't know if it's the same for medicine or psychiatry or GP, but I know for a fact that it's quite good practice inside the UK. As a surgeon, is it possible to do surgery in private practice or in private sector? Yeah, if it's safe to do so. Yes, it is, okay, but private sector, এখানে হচ্ছে মানে private in Bangladesh and private in UK are a little different. কারণটা হচ্ছে এটা যে বাংলাদেশে প্রাইভেট চেম্বার করা মানে হচ্ছে আপনি নিজের ঘরের মধ্যে ধরেন বা নিজের একটা প্রপার্টিতে আপনি নিজে একটা আপনি নিজের হচ্ছে একটা হসপিটাল বা চেম্বার খুলে আপনি ওয়ার্ক করছেন। এখানে কিন্তু এরকম না। এখানে হচ্ছে ধরেন একটা প্রাইভেট লাইসেন্সড একটা হসপিটাল থাকবে, ওইখানে আপনার জবের জন্য অ্যাপ্লাই করে কিছুটা পার্সেন্টেজ আপনার স্যালারি ওই হসপিটালকে দিতে হচ্ছে। তো ওই সিচুয়েশনে হচ্ছে আপনার ওই মানে ইউ নিড টু বি কোয়ালিফাইড ফর দ্য জব। You won't be able to do private practice which is that private. For example, আমি বাসায় রুগী দেখছি, প্রত্যেক রুগীকে হচ্ছে 500 পাউন্ড চার্জ করছি, আর এসব চেম্বার এমনিও এখানে চলবে না। কারণ হচ্ছে NHS হচ্ছে ইউকে সিটিজেনদের জন্য, বা আপনিও যখন এখানে আসবে আপনার জন্য এটা ফ্রি। তো ওরা একটা রুগী কেন হচ্ছে একটা জুনিয়র ডক্টরের কাছে সার্জিক্যাল প্র্যাকটিসের জন্য যাবে, যেখানে এত বড় সুন্দর একটা হসপিটাল ওদেরকে পুরো ফ্যাসিলিটিসটা দিয়ে দিচ্ছে ফর ফ্রি। প্রাইভেট সেক্টর সার্ভিসগুলো কারা অ্যাভেল করে? ফর এক্সাম্পল, যারা হচ্ছে দোজ ব্যাংকার্স ওর বিজনেসম্যান হু আর ইনশিওর্ড বাই দেয়ার কোম্পানি, ওরা দেখা যায় যে ধরেন হচ্ছে আমার একটা হিপ রিপ্লেসমেন্ট বা নি জয়েন্ট রিপ্লেসমেন্টের জন্য হচ্ছে 3 মাস ওয়েট করতে লাগছে, প্রাইভেটলি আমি যদি 1000-2000 পাউন্ডস দিয়ে পে করি, তাহলে হচ্ছে আমি এটা 1 মাসে করাতে পারছি। অবভিয়াসলি হিপ রিপ্লেসমেন্ট সে কিন্তু একটা জুনিয়র ডক্টরকে দিয়ে করাবে না, সেটা একটা ওয়েল রেপিউটেড একজন কনসালটেন্টকে দিয়ে করাবে। So this is the only way that it works. If you are worried about having extra income in the UK, the best way for you to do this is by locum shifts, and they're very easily available, and they provide a very, very good source of backup funds. Personally, I was able to pay for lots of exams, lots of extra expenses through the locum funds, through the locum shifts that I have done, and I'm sure it's the same for all graduates around the UK. Thank you for a wonderful session. It's been a pleasure. In MRCS, can I get any desired specialty like neurosurgery, orthopedics, ENT, or do I need to pass an exam like MS in Bangladesh? Okay. So, UK তে আপনি আসার পরে even whether you pass MRCS or not, the application for neurosurgery and cardiothoracic surgery are different. So all surgical specialties are the same. Neurosurgery and cardiothoracic surgery and ophthalmology, which is a completely different branch, are separate. Neurosurgery তে আপনার একটা কোয়ালিফিকেশন ওদের এক্সট্রা দরকার। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো পেপার পাবলিশ থাকে, MS যদি থাকে, এসবগুলো আপনাকে পয়েন্টস দিবে। অর্থোপিডিক্স অন দি আদার হ্যান্ড, আপনি হচ্ছে বাংলাদেশ থেকে ইন্টার্নশিপ শেষ করে এখানে যেটা একটু কিছুক্ষণ সেশনের মাঝখান দিয়ে যেটা বলেছিলাম যে আপনি ইংল্যান্ডে আসার পরে হচ্ছে আপনি টিচিং করলেন, অডিট করলেন, কেস রিপোর্ট পাবলিশ করলেন, কোনোভাবে হচ্ছে আপনার এই পোর্টফোলিও আপনি ডেভেলপ করলেন। ওয়ান্স ইউ হ্যাভ ইউর পোর্টফোলিও, আপনি অর্থোপিডিক্সে ইজিলি হচ্ছে অ্যাপ্লাই করতে পারছেন। হ্যাঁ, তো ওইটার জন্য আপনার MS এক্সট্রা কিছু লাগছে না। বাট নিউরোসার্জারি আর কার্ডিওথোরাসিক সার্জারি, এই দুইটা হচ্ছে ইংল্যান্ডের সার্জিক্যাল ফিল্ডের মধ্যে সব থেকে কম্পিটিটিভ পোস্ট। তো ওইসবের জন্য দেখা যায় আপনার যদি কোনো পেপার পাবলিশ থাকে বা আপনার যদি মাস্টার্স থাকে এসব ডিগ্রিতে, তাহলে হচ্ছে আপনার চান্স পাওয়াটা ইজি। ওইটা ছাড়া কোয়ালিফাই করাটা খুবই ডিফিকাল্ট। ইটস ভেরি ভেরি চ্যালেঞ্জিং ইন দ্য UK.
So if you get an MS, that's great. Otherwise, you can come here, work on your CV for a few more years, and then apply for neurosurgery. Orthopedics is easy on the other hand. Orthopedics আপনার ঢোকার জন্য হচ্ছে জাস্ট আপনার MBBS এর পরে এখানে একটু এক্সপিরিয়েন্স থাকলেই enough. Will I be able to switch to medicine training again after starting my career as a GP? What kind of job is easiest by passing Plab? Whether practice is under NHS or a private practice. Okay. Hi, Molloy. So once you are, if you started your career as a GP training and you're done with 3 years and now you want to go for medicine, it's very easy to switch. All you're going to have to do is just sit for the medical training interview, and then you can start medical practice. The only concern over here is that once you start earning as a GP and working as a GP, very few people want to go to medicine. কারণ GP training হচ্ছে মাত্র 3 বছর আর মেডিকেল ট্রেনিং হচ্ছে আপনার মিনিমাম হচ্ছে 6 থেকে 7 বছর। তখন আবার এটাতে যাওয়াটা খুবই রেয়ার। But if you do want to do it, it's definitely possible. কোনো হচ্ছে এটাতে বাধা নাই যে জিপি ট্রেনিং শেষ করলে আরেকটা ট্রেনিংয়ে ইজিলি ঢোকা যাচ্ছে, এটা কোনো ইস্যু নয়। But my concern is whether you would want to or not. What kind of job is the easiest to get by passing a Plab? By passing Plab, you can get most types of job. Certain jobs are easier to get than the other. For example, medical jobs are a lot easier than getting surgical jobs. Psychiatryতে job পাওয়াটা খুবই easy. Internal medicine, dermatology, rheumatology, psychiatry এসবগুলোতে ঢোকাটা হচ্ছে অন্য ফিল্ডগুলো, ফর এক্সাম্পল কার্ডিওথোরাসিক বা নিউরোসার্জারি, ওইটার তুলনায় হচ্ছে একটু ইজি। কারণ হচ্ছে দুইটা, যে ফার্স্ট অফ অল ডক্টরের নিডগুলো হচ্ছে অনেক বেশি, তার জন্য ডক্টর পোস্টও হচ্ছে অনেক বেশি। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে যে এটার টার্নওভার রেশিওটাও দেখা যায় যে ওদের হচ্ছে কনস্ট্যান্টলি হচ্ছে নতুন ডক্টরের দরকার হয়, যেহেতু নিডটাও আস্তে আস্তে করে বাড়ছে। Are generally it's easy to get most jobs as a non-training job in the UK. Training হিসাবে হচ্ছে GP training is the easiest to get into. Whether GP practice is under NHS or private practice. So this is the good thing about GP training. It's both. You can do, initially you start GP the NHS. Once you are a qualified GP, মানে 3 years হচ্ছে আপনি GP training শেষ করলেন, তারপর হচ্ছে আপনি MRC GP 3 বছরের মধ্যে MRC GP আপনি কমপ্লিট করার পরে তখন হচ্ছে আপনি NHS থেকে হচ্ছে আপনি কমপ্লিট করে ফেলেছেন জিপি প্র্যাকটিসগুলো। এখন আপনি চাইলে কিন্তু প্রাইভেট প্র্যাকটিস নতুন করে শুরু করতে পারেন, or you can get a partnership in a private practice. Income for GP is, I don't know whether this is true or not till date, but often they say that a GP can earn almost as much as the Prime Minister can, because GPs can earn a lot. If you're working a lot, GPs can earn a lot. So in GP training, you can do both private and you normally do your training under NHS, but after you finish your training, you can work as under the NHS, or if you want to as private practice, or you can do a bit of both. So it's a good prospect. GP is amazing in the UK. বিডিতে থাকলে MRCP কমপ্লিট করে ইউকেতে যে স্পেশালিস্ট হতে চায় কোন লেভেলে থাকলে ট্রেনিং শুরু করতে হয়, একটু ডিটেলস বলবেন কাইন্ডলি। ওকে, সো আপনি যদি MRCP বাংলাদেশ থেকে শেষ করে ফেলেন, তাহলে হচ্ছে দেখা যাবে যে এখানটাতে আপনি রেজিস্টার ট্রেনিং এর জন্য অ্যাপ্লাই করতে পারেন, যেটাকে হচ্ছে এখানে বলে ST3। ST3তে আপনি অ্যাপ্লাই করার পরে হচ্ছে নর্মালি দেখা যায় যে প্রথমে আপনি বাংলাদেশ থেকে এসে ST3তে ঢোকাটা একটু চ্যালেঞ্জিং। তো নর্মালি দেখা যায় যে আপনি ধরেন এখানে আসলেন, এখানে এসে হচ্ছেন ধরেন CT1 বা CT2 মানে জুনিয়র ডক্টর পজিশন আপনি জয়েন করলেন MRCPর পরে। জয়েন করার পরে ওই 6 মাস হচ্ছে আপনি ওই যে সিভি পোর্টফোলিও হচ্ছে আপনি ডেভেলপ করলেন। ডেভেলপ করার পরে আপনি ST3 পজিশনটা পেলেন। ওই ST3 পজিশন থেকে হচ্ছে আপনার আরও হচ্ছে নিয়ার অ্যাবাউট 6 years লাগবে, হচ্ছে 5 to 6 years লাগবে যতক্ষণ না আপনি হচ্ছে কনসালটেন্ট হতে পারছেন। কনসালটেন্ট হওয়ার পরে হচ্ছে you are basically the head of that department and you'd be able to work in your own freedom. Okay, Apu, please say something about pediatric field in UK. Okay, pediatrics is a very good field inside the UK, both in terms of medicine and surgery. If you want to do pediatric medicine, আপনি হচ্ছে প্রথমে প্ল্যাব দেওয়ার পরে হচ্ছে বা আপনি MRC PH দেওয়ার পরে মানে the membership of Royal College of Child and Pediatric Health, এটা দেওয়ার পরে হচ্ছে আপনি ওই
সেম রুট দিয়ে যাবেন। প্রথমে হচ্ছে কোর ট্রেনিংয়ের 2 বছর আপনার করা লাগবে, তারপর হচ্ছে স্পেশালিটি ট্রেনিং হিসাবে হচ্ছে আপনার 5 থেকে 6 বছর শেষ করার পর আপনি কনসালটেন্ট হতে পারেন। Pediatrics is a bit more competitive, but if you have the correct interest and working in the UK, competitive should not be stopping you because there are tons of jobs in the UK. Definitely you'd be able to reach your goal as a consultant. Thank you for a nice discussion. My pleasure. Tell me something about surgical career inside the UK. Okay, so surgical career over here. Plab শেষ করার পর আবার ওই 2 বছর ফাউন্ডেশন ইয়ার ট্রেনিং করলেন, তারপর আপনি কোর সার্জিক্যাল ট্রেনিংয়ে ঢোকার চেষ্টা করাটা সব থেকে বেশি অ্যাডভাইস। কারণ সার্জিক্যাল জবগুলো আমার নিজের এক্সপিরিয়েন্সে যদি আপনি একজন ট্রেনার বা মেন্টর না থাকে, সার্জিক্যাল ফিল্ডে প্রগ্রেস করাটা খুবই কঠিন। কারণ আপনি মেডিসিনে অনেক সময় দেখা যায় যে অনেক কিছু আপনি নিজের রুগী দেখে বা নিজে বই পড়ে ওভারকাম করতে পারেন, বাট সার্জিক্যাল কয়েকটা স্কিল থাকে যেসবগুলো হচ্ছে একটা ট্রেনার বা টিচার ছাড়া আপনার শেখা অনেক ডিফিকাল্ট। তো এর জন্য হচ্ছে আপনি কোর ট্রেনিংয়ে যদি একবার ঢুকতে পারেন, তখন হচ্ছে আপনি 2 বছর কোর ট্রেনিংয়ের পরে 6 বছর স্পেশালিটি ট্রেনিংয়ের পরে তারপর আপনি কনসালটেন্ট হতে পারেন। সার্জিক্যাল ট্রেনিং ইজ কম্পিটিটিভ, বাট ইট ইজ ডেফিনেটলি পসিবল। তো আপনি যদি একটু এফোর্ট দেন, ডেফিনেটলি আপনি হচ্ছে এখানে একটা খুব ভালো ক্যারিয়ার করতে পারবেন। I love the surgical career in the UK. The reason I love it so much is because number one, it's very, very advanced in terms of medicine. ওরা হচ্ছে খুব ভালো ভালো টেকনোলজি ইউজ করে, খুব সেফ টেকনিক্সগুলো ইউজ করে, আর নতুন নতুন রিসার্চ বেসড এভিডেন্স যেসব করে ওইসবগুলো ইমপ্লিমেন্ট করে। এই জিনিসটাতে আমি কাজ করে খুবই মজা পেয়েছিলাম। যে ফর এক্সাম্পল ওরা বুঝতে পেরেছে যে হেমি আর্থ্রোপ্লাস্টির জন্য এই ম্যাটেরিয়ালের থেকে এই ম্যাটেরিয়ালের হচ্ছে ইনফেকশন রেট কম। ওকে, লেটস ট্রাই দিস ওয়ান অ্যান্ড স্টার্ট রিসার্চিং অন ওয়েদার দিস ওয়ান অ্যাকচুয়ালি improves patients' quality of life. তো এইসব জিনিসগুলো হচ্ছে আমার কাছে পার্টিকুলার ক্যারেক্টারিস্টিকগুলো খুবই ভালো লেগেছে। Secondly, surgeons inside the UK are very, very intelligent, so they're usually very good at teaching you not only what is the best way to progress as a surgeon, but also as a physician in order to on how you should take care of patients, how you should talk to them inside your clinic and everything. So personally, I love the surgical career inside the UK, and I hope you will as well. কন্ট্রাক্ট যদি এক্সটেন্ড না করে দেন কি নতুন করে জব অ্যাপ্লাই করতে হবে? মানে কন্ট্রাক্ট যদি 2 বছর করে এভাবে কি এক এক সময় এক এক হসপিটালে জব করতে হয়? ওকে, আমি হচ্ছে পরের কোয়েশ্চেনটা অ্যান্সার করার আগে এটা আগে বলে দিচ্ছি নিঝুম, উইচ ইজ হ্যাঁ, যদি কন্ট্রাক্ট না এক্সটেন্ড করে তাহলে হচ্ছে আবার নতুন জব অ্যাপ্লাই করা লাগবে। বাট আপনার যেহেতু অলরেডি ইউকেতে যদি ওয়ার্ক ভিসা থাকে, আরেকটা জব অ্যাপ্লাই করে আরেকটা জব পাওয়া খুবই ইজি। ম্যাক্সিমাম আমার চেনাশোনা যারা হচ্ছে জব সুইচ করেছে, দেখা গেছে যে 2 থেকে 3 মাসের মধ্যে ইজিলি আরেকটা জব পাওয়া গেছে। হ্যাঁ, তো ইটস কোয়াইট ইজি। বাংলাদেশ থেকে আপনার প্রথম জব পাওয়া যতটুকুন টাইম লাগবে, ইংল্যান্ডে এক জব থেকে আরেক জব যাওয়াটা অনেক ইজি হয়, কারণ হচ্ছে আপনার অলরেডি ভিসাটা থাকে, তো ওদের হচ্ছে এটার প্রসেসিংটা হচ্ছে একটু সিম্পল থাকছে। তো আপনি এখন ধরেন হচ্ছে 2 বছর জব একটাতে ছিলেন, এক্সটেন্ড করলো না, আপনি আরেকটা জবে গেলেন, তখন ঠিকই আপনার হসপিটাল শিফট করা লাগবে, দিস ইজ ট্রু। তারপর ওইখানেও যদি আপনার এক্সটেন্ড না করে আরেকটা হসপিটালে যাওয়া লাগবে। বাট ইন জেনারেল আপনি এই যে হচ্ছে যদি আপনি একটা হসপিটালে কাজ করেন, ওরা সাধারণত চেষ্টা করে যে আপনাকে ওই হসপিটালে রাখতে, কারণ হচ্ছে আপনি চলে গেলেন, আপনাকে যেভাবে করে ওরা শিখেছে আরেকজনকে হচ্ছে আপনার মতো করে আবার শিখাতে লাগছে, উইচ ইজ টায়ারিং ফর দেম। তো ওরা চেষ্টা করবে যে পুরান মানুষজনকেই রেখে দেওয়ার জন্য। নন ট্রেনিং জবের মধ্যে আমার এমনও একজন কনসালটেন্ট, মানে এখন কনসালটেন্ট হয়েছে, যে হচ্ছে 8 ইয়ার্স হচ্ছে সেম নন ট্রেনিং জবে আছে। ওকে, বিকজ দ্য হসপিটাল ডোন্ট ওয়ান্ট টু লেট দেম গো। ওকে, প্ল্যাব করে কি একটা মেনলি এমও জব একটা স্পেসিফিক ডিপার্টমেন্টে? ইয়েস, আপনি হচ্ছে মেডিকেল অফিসার, মানে এখানে হচ্ছে ফাউন্ডেশন ইয়ার 2 ইকুইভ্যালেন্ট বা ট্রাস্ট গ্রেড যেটাকে বলে, ওই জবটাতে আপনি পাবেন। জব একটা স্পেসিফিক ডিপার্টমেন্টে, হ্যাঁ। আর আপনি ডিপার্টমেন্টে হচ্ছে প্রথম জব যেটা বলেছিলাম, যে প্রথম আপনি যে স্পেশালিটিটা চুজ করবেন, এটা আপনার উপর, এটা জবের উপরে ডিপেন্ড করে। এরপরে হচ্ছে আপনি চুজ করতে পারবেন যে না, আমার হচ্ছে অনেকদিন অর্থোপেডিক্সে ছিলাম, আমি হচ্ছে এখন রুমাটোলজিতে ওয়ার্ক করতে পারেন। যদি আপনি এটা একটা ইমেল হিসাবে লিখে দেন যে আই ওয়ান্ট টু ওয়ার্ক ইন রুমাটোলজি, দে শুড বি এবল টু অ্যাকোমোডেট ইউ অ্যাকর্ডিং টু ইউর ডিজায়ার, যদি ওইখানে একটা ভ্যাকেন্সি থাকে। প্ল্যাবের পর ট্রেনিং করে স্পেশালিস্ট হওয়ার জন্য কি এন্ট্রি এক্সাম দেওয়া লাগে বাংলাদেশের রেসিডেন্সি বা FCPS পার্ট 1-এর মতো? না, প্ল্যাবের পরে ট্রেনিংয়ে অ্যাপ্লাই করার জন্য আপনাকে ইন্টারভিউ দেওয়া লাগছে। ইন্টারভিউতে হচ্ছে আপনার ওই সিভি আর পোর্টফোলিও প্রিপেয়ার করা লাগে, যেখানটাতে হচ্ছে সাধারণত আমি
মেডিসিন বা সার্জারি বা জিপি এসবগুলোর মধ্যে ট্রেনিং ইন্টারভিউটা কীরকম থাকছে, আপনি যাবেন ওইখানে হচ্ছে 3টা স্টেশন থাকে। প্রথম স্টেশন আপনি ক্লিনিক্যাল সিনারিওগুলো জিজ্ঞেস করে, ফর এক্সাম্পল there is a patient who is has warm peripheries, low blood pressure, a high pulse rate, what is the possible diagnosis? আপনি বললেন সেপটিক শক থেকে কি কি ট্রিটমেন্ট দিতে পারবেন এটসেট্রা, এরকম একটা ক্লিনিক্যাল সিনারিও দেয়। এরপরে হচ্ছে একটা ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ স্টেশন থাকে। আপনাকে বলবেন যে ধরেন হচ্ছে আপনার একটা কলিগ হচ্ছে, আপনি দেখেছেন যে ওয়ার্ড রাউন্ডের পরে হচ্ছে একটা স্টাফ রুমে যে হচ্ছে শি ইজ ক্রাইং, শি সেজ দ্যাট টু মাচ প্রেশার, আই ক্যান্ট হ্যান্ডেল ইট এনিমোর, হাউ উইল ইউ কনসোল ইউর কলিগ। তখন হচ্ছে আপনার ওইসব স্কিলসগুলো দেখবেন যে আপনি কিভাবে আপনার আপনার কলিগকে কিভাবে আপনি কমফোর্ট করতে পারবেন, হাউ ইউ ক্যান হেল্প দেম, আর ইউ আ গুড কলিগ ইন টার্মস অফ ইউর ওন হসপিটালস ডিপার্টমেন্ট। তো এই ম্যানেজমেন্টের একটা স্টেশন থাকে। অনেক সময় এথিক্যাল একটা স্টেশন থাকে, ফর এক্সাম্পল আপনি হচ্ছে ভুল একটা মেডিসিন প্রেসক্রাইব করেছেন, কিভাবে আপনি এটাকে রেকটিফাই করবেন। তার সাথে হচ্ছে 3 নম্বর স্টেশনটা থাকে হচ্ছে আপনার পোর্টফোলিও হচ্ছে আপনার এরকম একটা ফাইল থাকবে যেখানে হচ্ছে আপনি যা যা এখন পর্যন্ত অ্যাচিভ করেছেন সবগুলো হচ্ছে এর মধ্যে ইনক্লুড করবে। দিস উইল ইনক্লুড ফর এক্সাম্পল ইয়োর সিভি, ইয়োর ডিগ্রিজ, ইয়োর অডিটস, ইয়োর প্রেজেন্টেশন, যা যা আপনি পেয়েছেন ওই সবগুলো হচ্ছে আপনি ইন্টারভিউয়ারকে দেখাবেন যে দেখেন আমি হচ্ছে মেডিসিন অ্যাপ্লাই করতে চাচ্ছি, অ্যান্ড দ্য রিজন আই এম best for this job is because I spent some of my time working on medicine. I did this and this course on medicine. I have taught medicine, and this is my passion. So this is the entry exam in terms of the entry system in training program. শুধুমাত্র জিপি ট্রেনিং এ হচ্ছে আরেকটা এক্সাম আছে যেটাকে বলে MSRA exam. It's a short exam. As far as I remember, it's about maybe 2 or 3 hours in duration. ওইটাতে হচ্ছে আপনি ওই এক্সামটা দিবেন, বাট ইটস নট আ ডিফিকাল্ট এক্সাম। বাংলাদেশে যেরকম রেসিডেন্সির জন্য আমাদের অনেক বছর হচ্ছে বা অনেক মাস ইনভেস্ট করে পড়তে হয়, এখানে হচ্ছে ইন্টারভিউ বলেন বা MSRA এক্সামটা বলেন জিপি ট্রেনিংয়ের জন্য, ইট ডাজন্ট টেক ইউ টু মাচ টাইম টু প্রিপেয়ার ফর ইট। মেইনলি হচ্ছে আপনি ডে টু ডে জবে যা যা শিখবেন ওই সবগুলোই হচ্ছে আপনি ওই আপনার পোর্টফোলিওতে অ্যারেঞ্জ করবেন আর হচ্ছে ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করবেন। What about obs and gynae in the UK? Well, hello, Farzana. Obs and gynae inside the UK is a run-through program. তার মানে হচ্ছে আপনি যখন প্ল্যাব পাস করবেন এরপরে হচ্ছে আপনি ফাউন্ডেশন ইয়ার 1 যেটা আমাদের ইন্টার্নশিপ, ফাউন্ডেশন ইয়ার 2তে থাকা অবস্থা আপনার হচ্ছে ওই এরকম একটা পোর্টফোলিও ডেভেলপ করা লাগবে যেটা হচ্ছে আপনার গাইনি ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করার জন্য সুটেবল। তো গাইনি ট্রেনিংয়ের ভিতরে সাধারণত ঢোকাটা হচ্ছে কিছুটা কম্পিটিটিভ, সার্জারি আর গাইনি দুইটাই হচ্ছে একটু কম্পিটিটিভ, এই কারণে যে ফার্স্ট অফ অল সিটগুলো একটু লিমিটেড থাকে কম্পেয়ার টু মেডিসিন আর জিপি। বাট আপনি যদি ঠিক মতো হচ্ছে 1 বছর এখানটাতে ওয়ার্ক করে সিভিটা ডেভেলপ করতে পারেন, অবশ্যই আপনি জব পাবেন। মানে ট্রেনিং পজিশনটা পাওয়াটা কম্পিটিটিভ বাট নট ইম্পসিবল। যখন মানুষজন 1 বছরে যদি জব না পায় তখন দেখা যায় আরেকবার অ্যাপ্লাই করা যায়, সো দিস ইজ ডেফিনেটলি পসিবল। গাইনি ট্রেনিং অ্যাজ ফার এজ মাই নলেজ গোজ ইজ 6 years ইন ডিউরেশন। আপনি ঢুকার পরে 6 বছরে হচ্ছে আপনার ST1 থেকে ST6 পর্যন্ত, এরপর আপনার গাইনি ট্রেনিং শেষ হয়ে যাবে, তারপর হচ্ছে আপনি কনসালটেন্ট হিসাবে ওয়ার্ক করতে পারেন। আমার হচ্ছে কয়েকজন কলিগ আছে যারা গাইনিতে ওয়ার্ক করছেন, ইটস আ ভেরি নাইস ফিল্ড। The best things about the UK in terms of obstetrics and gynecology is that it's a very well equipped field. অনেকগুলো ইকুইপমেন্ট ডিভাইস যেসবগুলো আমরা বাংলাদেশে হচ্ছে বইয়ে পড়েছি বাট প্র্যাকটিসে ঠিক মতো দেখি না, এখানটাতে ওইসবগুলো ওয়ার্ক করে। আর খুবই অ্যাডভান্স, মানে এখানে যেটা the Royal College of Obstetrics and Gynecology, they are very very progressive. ওনাদের কয়েকদিন পর পরই হচ্ছে নতুন হচ্ছে থিওরি, তারপরে মানে the newest discoveries inside gynecology are practiced inside the hospital. So গাইনিতে ওয়ার্ক করে এখানটাতে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ডক্টরের স্যাটিসফ্যাকশন অনেক বেশি, they really like it. Okay. Do tell me about details about portfolio. What is your portfolio? Portfolio is basically something like a booklet which contains all of your achievements. এই পোর্টফোলিওর ভিতরে আপনার প্রথমে রাখতে হবে হচ্ছে আপনার কি কি বেসিক অ্যাচিভমেন্ট। আমি যখন আমার কোর্স সার্জিক্যাল ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমার অ্যাচিভমেন্ট এই একটাই জিনিস ছিল, যেটা হচ্ছে আমি MBBS গ্র্যাজুয়েট। এটা ছাড়া হচ্ছে আমার অ্যাডিশনাল ডিগ্রি একটা ছিল যে আমি হচ্ছে বাংলাদেশের সিমুড থেকে হচ্ছে সার্টিফিকেট অফ মেডিকেল আল্ট্রাসাউন্ড কমপ্লিট করেছি, বাট আদার দেন দিস টু আই ডিডন্ট হ্যাভ এনি আদার মেডিকেল ডিগ্রিজ। আপনার যদি ধরেন মাস্টার্স থাকে
এমএস কমপ্লিট থাকে, এসবগুলো হচ্ছে আপনি এখানে ইনক্লুড করতে পারেন, বা পিএইচডি থাকে ওটা রাখা যায়, বাট আমার আনফর্চুনেটলি ওই সময় এসব কিছু ছিল না। সেকেন্ড হচ্ছে আপনার যেসব ক্যারিয়ার ওয়াইজ বা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকবেন ওইসব সবগুলো ইনক্লুড করবেন, যে আমি হচ্ছে অমুক মাস থেকে অমুক মাস, ধরেন আমার যেরকম 1 বছরের ইন্টার্নশিপ সার্টিফিকেট ছিল, কয়েক মাস ডিএমসিতে যে আমি অনারারি করেছি ওইটার সার্টিফিকেট ছিল, আর এখানটাতে আমি কয়েক মাস ওয়ার্ক করেছি ওইটার সার্টিফিকেট ছিল। এরপর আসেন হচ্ছে আপনার এক্সট্রা অ্যাচিভমেন্ট, ফর এক্সাম্পল টিচিং এক্সপিরিয়েন্স আপনার যা যা থাকবে ওই সবগুলো ইনক্লুড করবেন, যে আমি অমুক টাইম থেকে অমুক টাইম মেডিকেল কলেজে এটা আমি পড়িয়েছি, আমি হচ্ছে আমার এই অমুক ইনস্টিটিউশনে প্রাইভেট পড়িয়েছিলাম, এসব জিনিসগুলো আপনি ইনক্লুড করলেন। নেক্সট হচ্ছে আপনি যদি কোনো প্রেজেন্টেশন, কোনো পোস্টার প্রেজেন্ট করেন ওই সবগুলো হচ্ছে আপনি এখানটাতে পিডিএফ বা প্রিন্ট আউট করে দেখালেন। যদি আপনার কোনো কেস প্রেজেন্টেশন থাকে বা পাবলিকেশন থাকে ওই সবগুলো রাখতে পারছেন। দ্য মেইন আর যা কোর্সগুলো আপনি করবেন, ফর এক্সাম্পল সার্জিক্যাল ক্যারিয়ারের জন্য বেসিক সার্জিক্যাল স্কিলস, অ্যাডভান্স ট্রমা অ্যান্ড লাইফ সাপোর্ট, ওইটা যে আপনি কমপ্লিট করেছেন, ওইটা কমপ্লিট করার পরে সার্টিফিকেট দিচ্ছেন, ওই সার্টিফিকেটগুলো এখানটাতে যাচ্ছে। দ্য মেইন পয়েন্ট অফ ইউর পোর্টফোলিও ইজ টু শো দ্য employer that you are a good asset towards the training program so that they would be able to hire you. পোর্টফোলিও অর্গানাইজ করতে, সেট আপ করতে কিছুটা টাইম লাগে, স্পেশালি আপনি যদি for example, I try to make sure that all the details are very well organized inside my portfolio. ওই সিচুয়েশন হচ্ছে আপনার কিছুটা মানে it might take a few months in order to make sure your portfolio is ready, but generally it is something that is worth doing, কারণ হচ্ছে এই পোর্টফোলিও দিয়ে আপনি নিজের, it's basically a photo album showing them how great you are or how qualified you are for the job. What is the career in skin in VD? So in here, it's a branch of medicine called dermatology. So what you're going to have to do is complete the medical training in dermatology in order to enter into this particular field. It's quite a good one. There's a few different branches over here. You can go into the venereal disease, you can go into the superficial skin lesions, etc. তো এখানটাতে সাধারণত হচ্ছে আউটপেশেন্ট বেসিসে ওয়ার্ক করে, আর হচ্ছে কয়েকটা সার্জিক্যাল প্রসিজারও এক্সট্রা ডিপ্লোমা থাকলে হচ্ছে ওয়ার্ক করা যায়। ওকে, please provide information about workload of a junior doctor as a Plab 2 completed or GMC registration and that of a registrar. Okay, so workload inside the UK is generally quite tolerable. It depends on hospital to hospital. আপনি যদি এমন একটা হসপিটালে কাজ করেন যেখানটাতে হচ্ছে খুব ওয়েল স্টাফড একটা ডিপার্টমেন্ট, আপনাদের অনেক হচ্ছে একই পজিশনে অনেকজন মানুষ থাকে, আপনার কাজগুলো থাকবে হচ্ছে সকালে হচ্ছে সাধারণত ওয়ার্ড রাউন্ডটা নিজের দেওয়া লাগছে, ওয়ার্ড রাউন্ডের সময় অনেক সময় কনসালটেন্ট বা রেজিস্ট্রার আপনার সাথে থাকছে, তখন হচ্ছে ওদের ফলো আপ নোটগুলো করা, তার সাথে হচ্ছে এক্সট্রা যেসব কাজগুলো থাকে, ফর এক্সাম্পল অমুক পেশেন্টের জন্য হচ্ছে এক্সট্রা ব্লাড টেস্ট রিকোয়েস্ট করার জন্য, সার্জিক্যাল ফিল্ডের কাজগুলো অনেক সময় থাকে যে এই ড্রেসিংটা কমপ্লিট করার জন্য, এটসেট্রা। এসবগুলো হচ্ছে জাস্ট ইন্টার্নশিপের মতোই হচ্ছে একটা ওয়ার্কলোড থাকছে। সাধারণত হচ্ছে ইংল্যান্ডে আপনার দিনে হচ্ছে উইকে হচ্ছে 40 to 48 আওয়ার্স এ উইক ওয়ার্ক করা লাগছে, তো 9 to 5 5 days a week হচ্ছে সাধারণ রোটা থাকছে, যেটা of course it varies in different parts. For example, emergency department 10-hour shifts for 4 days a week এরকম থাকে। Workload is not generally too stressful, but there are days which are stressful. For example, হঠাৎ করে একদিন হচ্ছে পেশেন্ট লোড অনেক বেশি, অনেক অ্যাডমিশন থাকছে। ওই বাংলাদেশে আপনি যেভাবে প্র্যাকটিস করার সময় দেখছেন যে এক এক দিন হচ্ছে ওয়ার্ড অনেক কুল অ্যান্ড কোয়াইট থাকে, ওই সব দিনগুলো হচ্ছে খুব খারাপ থাকে না, বাট স্পেশালি বিজি হসপিটাল সাম অফ দ্য ডেজ অ্যাকচুয়ালি গেট ভেরি বিজি, বাট আপনি নিজে হচ্ছে সাধারণত অনেক প্রোটেক্টেড থাকবেন, কারণ হচ্ছে দেখা যায় যে আমাদের ওই একটা টাইম থাকে যে হচ্ছে আপনি খাওয়ার জন্য একটা এক্সট্রা 1 আওয়ার আপনি গ্যাপ পাচ্ছেন, তারপর হচ্ছে 9 to 5 5 PM এর পরে ডেফিনেটলি আপনি বাসায় যেতে পারছেন, এক্সট্রা হচ্ছে আপনার থাকা লাগছে না। যদি রেজিস্ট্রার হন, obviously your responsibilities are more, your work hours are a bit more and your salary is more as well. রেজিস্ট্রার মেইন ডিফারেন্সটা হচ্ছে যে তার হচ্ছে অনেক ক্লিনিক্যাল ডিসিশন নিজের বানাতে লাগছে। আপনি জুনিয়র ডক্টর প্ল্যাব কমপ্লিটেড আপনি যেটা আগে বলেছেন, তখন দেখা গেছে যে জাস্ট আইডিয়াগুলো নেওয়া লাগে, বাট যদি আপনার মানে রেজিস্ট্রারদের দেখা যায় যে যদি কোনো প্রবলেম হয় তারই হচ্ছে ওইটাকে সলভ করা লাগছে, সো জুনিয়র ডক্টর ক্যান কল দ্য রেজিস্ট্রার অ্যান্ড সেড হেল্প মি, বাট a registrar is going to have to actually provide the help. So registrar obviously worker pressure টা একটু বেশি, but it's nothing impossible. Maximum registrar দেখা যায় যে খুব well balanced একটা work life balance lead করতে পারে। How to enrich your portfolio? Some of the ways that you can enrich this is by doing teaching, attending courses,
publications and presentations, writing case reports, and if you can, try to get more of your medical graduate degrees, for example, getting a master's, PhD, MS, MD, these will be helpful. What is the approach to build up a career in UK after having completed Mrcog? If you had completed your Mrcog, what you should be doing is once you are MRCOG এর পরে আপনি যদি IELTS বা OET দেন তাহলে হচ্ছে এখানে GMC registration পাবেন. What you should try to do is enter into the training program. ট্রেনিং প্রোগ্রামে ঢুকলে আপনি হচ্ছেন ST3 পজিশন থেকে প্রোগ্রেস করতে পারবেন ST6 পর্যন্ত. সো ST3, 4, 5 and 6 এর পর আপনি কনসালটেন্ট হলেন. যদি ট্রেনিং প্রোগ্রামে ওই সময় ঢুকতে না পারেন, কারণ হচ্ছে ট্রেনিং পজিশনে সাধারণত ST3-তে ঢুকার থেকে ST1-এ ঢুকা বেশি ইজি. ST3 ইজ ভেরি কম্পিটিটিভ. যদি বাই এনি চান্স আপনি না পারেন তাহলে হচ্ছে আপনি নিজের মানে ইট মাইট টেক আ বিট লঙ্গার দেন 4-5 ইয়ার্স, বাট নন ট্রেনিং জব হিসেবে আপনি ঠিকই হচ্ছে ট্রেনিং যদি মানে ট্রেনিংয়ের সব ক্রাইটেরিয়া যদি ফুলফিল করতে পারেন আপনি ঠিকই কনসালটেন্সির সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন. পাবলিক হেলথের জন্য কোনো কিছু ফিল্ডের জন্য কিছু বলেন. সাধারণত হচ্ছে পাবলিক হেলথের মধ্যে আপনার ইটস মোর অফ অ্যান একাডেমিক ফিল্ড দ্যান আ ক্লিনিক্যাল ফিল্ড. সো আপনি পাবলিক হেলথের মধ্যে যদি মাস্টার্স বা পিএইচডি করেন সাধারণত হচ্ছে আপনার ইনফেকশাস ডিজিজ বা আপনার হচ্ছে কোনো ল্যাব রিসার্চ ওয়ার্কের ভিতরে আপনি ওয়ার্ক করতে পারেন. পাবলিক হেলথগুলো মেনলি হসপিটালের থেকে হচ্ছে আপনার ইউনিভার্সিটির সাথে বেশি ইনভলভ থাকে ইন টার্মস অফ ওয়ার্ক. সো ইটস আ বিট ডিফারেন্ট ফ্রম দ্য মেইন plot of today. I want to know about a career in emergency medicine inside the UK. So in emergency medicine, what you'll have to do is similarly 2 years foundation training, internship and then foundation year training here. এরপরে হচ্ছে আপনি এখানে আসার পরে একটা ট্রেনিং পজিশন ইন ইমার্জেন্সি মেডিসিন ওইটা হচ্ছে 6 ইয়ার্সের একটা ডিউরেশন. সো আপনি CT1, CT2, CT3 তারপর হচ্ছে ST4, 5, 6 হচ্ছে আপনি শেষ করতে পারবেন. তো 6 বছর সাধারণত লাগে ইমার্জেন্সি মেডিসিন. ইটস অ্যান অ্যামেজিং ফিল্ড. আমি হচ্ছে এই করোনা ভাইরাসের জন্য হচ্ছে লাস্ট কয়েক মাস হচ্ছে সার্জারি রোটেশন ছেড়ে হচ্ছে আমি ইমার্জেন্সি মেডিসিনে কাজ করছি. ইটস আ ভেরি নাইস ফিল্ড, ভেরি a lot to learn about it, but it's more of like working in আপনি যদি বাংলাদেশে ইমার্জেন্সি মেডিসিনের কিছুটা আইডিয়া নিতে চান তাহলে হচ্ছে ওই ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টে এটার কিছুটা একটা আইডিয়া পাওয়া যায়. জাস্ট কাজটা হচ্ছে আপনারা থাকবেন যে পেশেন্ট রিসিভ করে ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা দিয়ে দেওয়া আর হচ্ছে ট্রিয়াজ করা. ফর এক্সাম্পল একটা পেশেন্টকে আপনি দেখলেন তার হচ্ছে হ্যাজ আ ব্রোকেন লেগ, আপনি ওর হচ্ছে ব্রোকেন লেগের জন্য তার অ্যানিমিয়া আছে, ফ্লুইড লাগবে, ব্লাড দিলেন, আইভি ফ্লুইড দিবেন, তারপরে ব্রোকেন লেগ আপনি ঠিক করতে লাগবেন, আপনি হচ্ছে অর্থোপেডিক্সের কাছে ট্রিয়াজ করে দিলেন. একটা পেশেন্টের ব্রেন ব্লিড আছে, আপনি ফার্স্ট হচ্ছে তার নর্মাল সেলাইন বা তার ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা করে দিচ্ছেন, তারপর হচ্ছে তাকে নিউরোসার্জারি বা নিউরোলজিতে পাঠাচ্ছেন. সামথিং লাইক দিস. ইটস ফাস্ট পেস, দের ইজ আ লট টু লার্ন. Emergency medicine training is a bit shorter than medicine and surgery, but it's very satisfying. Our emergency medicine is probably one of the best paid specialties in the UK. So salary হচ্ছে মানে সাধারণত 6 years এর মধ্যে your salary is probably better than that for surgery or medicine. So it's quite a good one. আপু ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড আইসিইউতে ক্যারিয়ার অপশন কিরকম? ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট আর আইসিইউ হচ্ছে আপনার অ্যানাস্থেশিয়া বা ইমার্জেন্সি ট্রেনিংয়ের মাঝখানে. সো এখানের হচ্ছে ক্যারিয়ার জেনারেলি আপনার যেটা করা লাগে এটাকে ACCS ট্রেনিং বলে, যেটাতে হচ্ছে আপনার ওই রেসপিরেটরি বা ক্রিটিক্যাল কেয়ারের মধ্যে আপনার ট্রেনিং 1 থেকে 2 ইয়ার্স হচ্ছে একটা রোটেশন থাকবে. তারপর হচ্ছে আপনি ওটাতে ট্রেন্ড হলে ইউ আর এবল টু ওয়ার্ক ইনসাইড দ্য আইসিইউ. জব ফ্যাসিলিটিসের কী কী রিকোয়ারমেন্ট মিট করা লাগে? জাস্ট সিমিলার টু ইমার্জেন্সি মেডিসিন. আপনার হচ্ছে ওই ফাউন্ডেশন ইয়ারের পরে আপনার হচ্ছে ওই পোর্টফোলিওতে আপনার শো করা লাগবেন যে আপনার হচ্ছে ওই অডিট তারপরে হচ্ছে টিচিং এসব এক্সপিরিয়েন্স দিয়ে আপনি ওই ট্রেনিং জবটা পাওয়া লাগবে. ট্রেনিং জবটা আপনি যখন পাবেন বাকি প্রিপারেশনগুলো ওরাই আপনার জন্য করে দিবে. সো দিস ইজন্ট সামথিং ইউ নিড টু ওয়ারি অ্যাবাউট. সাধারণত হচ্ছে আমার অ্যাডভাইস যেটা হচ্ছে যারা এখন পর্যন্ত ইংল্যান্ডে আসেন নাই, আই থিঙ্ক হোয়াটস বেস্ট দ্যাট ইউ উড বি এবল টু ডু ইজ প্রথমে হচ্ছে আপনি প্ল্যাব দেওয়ার প্রিপারেশন নিয়ে ইংল্যান্ডে আসেন. আসার পরে ওই সময় আপনি প্রিপেয়ার করেন. ফর এক্সাম্পল আপনি বললেন যে আমার ইমার্জেন্সি মেডিসিনটা সিলেক্টেড ক্যারিয়ার লাইন বা আমার ক্রিটিক্যাল কেয়ারটা সিলেক্টেড লাইন. তখন হচ্ছে ওই ফিল্ডগুলোতে আপনি যদি এখানটাতে জব খোঁজার সময় ফার্স্ট ওই জবগুলোই খুঁজেন. ফর এক্সাম্পল আপনি ক্রিটিক্যাল কেয়ারের মধ্যে ফাউন্ডেশন ইয়ার 2 এর রোটেশন করলেন,
ওই ডিপার্টমেন্টে থাকলে ওরাই আপনাকে শিখাবে যে কিভাবে হচ্ছে ক্রিটিক্যাল কেয়ারের মধ্যে আপনি হচ্ছে পোর্টফোলিও ডেভেলপ করতে পারবেন, কি কি টিক বক্স আপনার ডেভেলপ করা লাগবে। তখন ওইখান থেকে আপনি যখন মানে এখানে এসে যখন করতে পারছেন যে আচ্ছা অমুক টপিকের উপর আমার অডিট করা লাগবে, তখন হচ্ছে আপনি এখানটাতে সিস্টেমটা করাটা অনেক ইজি। বাংলাদেশে অনেক কিছু আপনি করা যায়, বাট ইটস অনলি লিমিটেড টু a certain extent. So the best thing is to give Plab, come here as a junior doctor and start to build your portfolio as early as possible. Is it necessary to give Plab if I passed MRCP HN from Bangladesh? No. আপনি যদি MRCP HT already যদি GMC registration পেয়ে যান, Plab আর আপনার দেওয়া লাগছে না। ট্রেনিং জয়নিং এর ইন্টারভিউটা কি ভাইভা? ট্রেনিং এ 6-8 ইয়ার্স কমপ্লিট করলে ডাইরেক্ট কনসালটেন্ট নাকি ফাইনাল রিটেন এক্সাম? আচ্ছা, সো ইন্টারভিউটা হচ্ছে ভাইভার মতোই, জি। মানে হচ্ছে আপনার কয়েকটা স্টেশন থাকবে, ওই স্টেশনের মধ্যে হচ্ছে আপনি ওই যেটা বললাম যে ক্লিনিক্যাল সিনারিও একটা স্টেশন থাকবে, ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ একটা থাকবে, এথিক্যাল ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে পোর্টফোলিওটা থাকবে। তো পুরোটাই হচ্ছে ওরালি আপনার কাজ করবেন, জাস্ট হচ্ছে পোর্টফোলিওটা আপনার হচ্ছে নিয়ে দেখাতে লাগছে। ট্রেনিংয়ের 8 বছর পরে হচ্ছে আপনার ওই সাধারণত এক একটা ডিপার্টমেন্টে এক একটা রোল থাকে। ফর এক্সাম্পল সার্জারিতে হচ্ছে এফআরসিএস শেষ না, মানে ওই 8 বছরে আপনার এফআরসিএস পাস করা লাগছে। তো এফআরসিএস আপনি কমপ্লিট করলে এরপরে হচ্ছে জাস্ট আপনার জিএমসির কাছে যে প্রুভ করা লাগবে যে আই এম কমপ্লিটেড অল অফ দিস থিংস, আই এম এলিজিবল টু বি আ কনসালটেন্ট, ওরা হচ্ছে আপনাকে তখন কনসালটেন্ট টাইটেলটা দিয়ে দিতে পারছে। বা ধরেন হচ্ছে আপনি 8 বছর হচ্ছে এফআরসিএস কমপ্লিট না করলেন, ওই 8 বছর পরে কিন্তু আপনি কনসালটেন্ট হতে পারলেন না। হ্যাঁ, প্রত্যেকটা ডিপার্টমেন্টে হচ্ছে এরকম কয়েকটা রুল আছে যে অমুক এক্সাম শেষ না করলে আপনি হচ্ছে কনসালটেন্ট পোস্ট নিতে পারছেন না। What are the degrees that are restricted to get visa for UK visa or NHS registration? I don't think there are anything that is restricted to get UK visa or NHS registration. আমি ঠিক শিওর না HM ইকবাল আপনি কি এটা টাইপো লিখেছেন নাকি ডিসেস, আমি জিনিসটা ঠিক মতো বুঝি নাই, বাট আমার জানা মতো হচ্ছে কোনো কিছু নয় ওরকম যে আপনাকে ব্যান করে দিবেন এই registration বা ভিসা পাওয়ার জন্য। but those things which are very strongly scrutinized, for example আপনার যদি ক্রিমিনাল রেকর্ড থাকে, ফর এক্সাম্পল আপনার বাংলাদেশে হচ্ছে কোনো না কোনো একটা প্রবলেম ছিল বা with the law or some other problem, in these cases তখন দেখা যায় ভিসা পাওয়ার সময় অনেক সময় একটু ঝামেলা করতে পারে, বাট আগেন আপনার হচ্ছে এটা নিজের জাস্টিফাই করা লাগবে। সাধারণত এই টপিকটা হচ্ছে খুব বেশি পপুলার না, কারণ মেডিকেল প্রফেশনস আর জেনারেলি ভেরি গুড উইথ their legal histories. So in general, I haven't seen too many people who've suffered through visa. Maximum ডক্টরাই দেখা যায় যে খুব ইজিলি পাওয়া যায়। বাট ধরেন হচ্ছে আপনার কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি রেকর্ড থাকে, আপনার যদি কোনো মার্ডার, থেফট এসবের কোনো কিছু থাকে, তখন হচ্ছে এটা আসলে একটু কিন্তু ডিফিকাল্ট হয় ভিসা পাওয়ার জন্য। শুধু ইউকে না, যে কোনো দেশেই ভিসা পাওয়া ডিফিকাল্ট হয়। জিএমসি রেজিস্ট্রেশনটা আপনি টেকনিক্যালি প্লাব পাস করলেই পেয়ে যাচ্ছেন। ধরেন আপনি এখানে থাকা সাথে মিসকন্ডাক্ট হয় বা কোনো অ্যাটেন্ডেন্ট বা কোনো কিছুর সাথে প্রবলেম হয়, তখন হচ্ছে জিএমসিতে যদি কোনো প্রবলেম পড়ে, ইট ইজ পসিবল দ্যাট ইউ মাইট গেট your license revoked. It is possible. Okay. Thank you, Anika. 2022 এর পরে কি প্ল্যাব কন্টিনিউ থাকবে না? 2023 থেকে আমাদের হচ্ছে UKMLA শুরু করবেন। হ্যাঁ, Assalamu alaikum. I'm interested to talk in histopathology. Please say something about it. Thank you for a wonderful session. Thank you so much, Faisal. Histopathology in the UK generally works in, again, foundation year 1, foundation 2, and then you work for core training inside histopathology. এই ট্রেনিংটা হচ্ছে আপনার প্রথম 3 বছর হচ্ছে আপনি কোর ট্রেনিং করার পরে আপনি হচ্ছে এরপরে একটা either you can go into clinical histopathology or research histopathology. Histopathology is generally not too competitive, বাট আপনার হচ্ছে যদি হিস্টোপ্যাথোলজির মধ্যে ইন্টারেস্ট থাকে, আমি সব থেকে ভালো অ্যাডভাইস করবো হচ্ছে ইউকেতে এসে, যেহেতু হিস্টোপ্যাথোলজি বাংলাদেশে কিন্তু আমাদের দেখা যায় যে
ইন্টার্নশিপের সময় বা পোস্ট গ্রাজুয়েশনে খুব পপুলার এটা কিন্তু সাবজেক্ট নয়। আমার মেডিকেলে যেরকম আমাদের হচ্ছে ইন্টার্নশিপের সময় শুধু মেডিসিন, গাইনি আর সার্জারি এই তিনটার পরে কিন্তু আর হিস্টোপ্যাথোলজি এটার উপরে ফোকাস করে না। তো আমি সাজেস্ট করবো আপনার যদি ইচ্ছা থাকে যে হিস্টোপ্যাথোলজি ইউকেতে প্র্যাকটিস করা, আপনি হচ্ছে এখানে আসার পরে হচ্ছে একটা হিস্টোপ্যাথোলজিতে যদি রোটেশন পান তখন বুঝবেন যে ট্রেনিংয়ের জন্য কী কী টিক বক্স ক্রাইটেরিয়া আপনার লাগবেন। সাধারণত এখন পর্যন্ত আমি যতগুলো, সো আই হ্যাভ বিন অ্যাক্টিভলি ইনভলভ উইথ দ্য ট্রেনিং অ্যাপ্লিকেশন ফর সার্জারি, মেডিসিন, সাইকিয়াট্রি অ্যান্ড জিপি। চারটার মধ্যে হচ্ছে মোটামুটি একই ক্রাইটেরিয়া আপনার লাগে, যেটা হচ্ছে আপনার টিচিং এক্সপিরিয়েন্সটা ইম্পর্টেন্ট, অডিট করা লাগে কয়েকটা, কোর্স করা লাগে রিলেটেড টু দ্য পার্টিকুলার টপিক, আর হচ্ছে এটার সাথে আপনার টুকটাক হচ্ছে যদি প্রেজেন্টেশন বা কেস রিপোর্ট থাকে ওই সবগুলো আপনাকে হেল্প করে। তো এখানে যদি আপনি জবে জয়েন করেন প্রথম কয়েকদিন হচ্ছে স্পেশালি আপনার নিজের কলিগদের কাছেই বুঝতে পারবেন যে কি কি লাগবে, কিভাবে আপনি সব ডেভেলপ করতে পারবেন। যখন আপনি ডেভেলপ করবেন আলটিমেটলি হচ্ছে ওইটা দিয়ে আপনি একটা ওই পোর্টফোলিও বিল্ড আপ করতে পারবেন। ওয়ান্স ইউ বিল্ড আপ দ্য পোর্টফোলিও ওইটা নিয়ে আপনি ইন্টারভিউ হচ্ছে প্রিপেয়ার করা লাগে। One more thing that I will have to mention is that in the UK you can get tons of books to prepare for the interview. আমি যেরকম কোর ট্রেনিং এর জন্য হচ্ছে কয়েকটা বই ইউজ করেছি, খুবই কাজে দিয়েছিল এসব, they're very helpful. Okay. FCPS medicine, MD critical care management, diploma, anesthesia, এই setup UK গেলে কি opportunity পেয়ে যেতে পারবে, ক্যারিয়ার কেমন হবে কম্পেয়ার দেন বিডি। ওকে, সো আনফর্চুনেটলি এফসিপিএস এর ভ্যালু কিন্তু ইংল্যান্ডে আমরা কিন্তু পাচ্ছি না। জাস্ট এফসিপিএস ইন অ্যানেস্থেসিওলজিটাই হচ্ছে এখানটাতে অ্যাকসেপ্ট করে, বাট এফসিপিএস মেডিসিন আপনি কি একটা সিভিতে একটা লেখার জিনিস পাচ্ছেন, বাট এটার জন্য আপনি একটা বেটার জব পাবেন বা একটা প্রমোশন পাবে এটা কিন্তু আনফর্চুনেটলি আমরা দিতে মানে ইংল্যান্ডে দেওয়া যায় না। হ্যাঁ, MD in critical care management, MD যেহেতু হচ্ছে একটা separate degree, you will be able to get some points in your CV for MD. ডিপ্লোমা যদি আপনার থাকে তাহলে হচ্ছে obviously আপনি হচ্ছে এটা আপনার সিভিতে দিতে পারছেন। এখানে যে আপনি ক্যারিয়ার অপরচুনিটি পেতে পারেন, হ্যাঁ, বাট আপনার এখানের ক্যারিয়ার ল্যাডার বিল্ড আপ করার জন্য হচ্ছে আপনার এখানের কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্সগুলো বেশি ইম্পর্ট্যান্ট। আমার কাছে মনে হয় ইন জেনারেল ক্যারিয়ারের প্রসপেক্টগুলো হচ্ছে কয়েকটা অ্যাসপেক্টে বাংলাদেশ বেটার আর কয়েকটা অ্যাসপেক্টে ইউকে বেটার। ইউকেতে কোন দিকে বেটার? অ্যাজ আ জুনিয়র ডক্টর আপনি অবশ্যই হচ্ছে এখানটাতে আপনার ইনকাম হচ্ছে বাংলাদেশের থেকে অনেক ভালো। আমার মনে হয় মোটামুটি একটা জুনিয়র ডক্টর বাংলাদেশে যতটুকু আর্ন করা তার কয়েক টাইমস বেশি বেটার একটা আর্নিং আপনি এখানে পাচ্ছেন, লাইফস্টাইল পাচ্ছেন। নাম্বার 2, ইংল্যান্ড হচ্ছে বাংলাদেশের তুলনায় ফর ডক্টরস ইটস আ লট সেফার। আগেন সব জায়গার সিচুয়েশন বাংলাদেশেও আমি বলতে পারবো না, ইংল্যান্ডেও বলতে পারবো না, বাট ওভারঅল দেখা যায় যে সেফটি সিকিউরিটি হচ্ছে ইংল্যান্ডে, স্পেশালি বিকজ অফ ল এনফোর্সমেন্ট অ্যান্ড দ্য ওয়ে দ্য কান্ট্রি ইজ সেট আপ, ইটস মোর সেফ ইন ইংল্যান্ড কম্পেয়ার টু বাংলাদেশ। নেক্সট ইজ ইন টার্ম অফ ক্যারিয়ার প্রোগ্রেশন। এটা বাংলাদেশে হচ্ছে একটা রুমার, অলদো আগেন প্রুভ করা ছাড়া কিন্তু বলা যায় না, যেটা হচ্ছে অনেক সময় হচ্ছে প্রমোশন বা এসব জিনিসগুলো একাডেমিক ডিগ্রির বাইরেও হচ্ছে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। ইট ক্যান ডিপেন্ড আপন পলিটিক্স, ইট ক্যান ডিপেন্ড আপন পার্সোনাল রিলেশনশিপস এটসেট্রা। আরও হচ্ছে ওয়ার্স পার্ট যেটা অনেক সময় হতে পারে যে এক্সামগুলো ডিলেড, ক্যান্সেল এসবও হতে পারে। ইংল্যান্ডের তুলনামূলক এটা হচ্ছে অনেক কম। এখানে হচ্ছে আপনি একটা ডিগ্রি যদি পাস করেন বা আপনার সিভিতে ঠিক বক্স করে ক্রাইটেরিয়া যদি মিট করেন, আপনার এখানে আপনার হার্ডওয়ার্কের জন্য রিওয়ার্ড পাওয়ার চান্সটা হচ্ছে এখানটাতে হায়ার দেন ইট ইজ ইন বাংলাদেশ। সো ওইসব অ্যাসপেক্টে আই থিঙ্ক ইট ইজ গুড ইনসাইড দ্য ইউকে। আপনি যদি ক্রিটিক্যাল কেয়ারের কথা যদি চিন্তা করতে থাকেন, এখানে হচ্ছে এটা খুবই ভালো একটা অর্গানাইজ ক্যারিয়ার প্যাথ আছে যেটা আপনি অ্যাক্টিভলি ইনভলভ করতে পারছেন। আচ্ছা, who manages the outpatient cases in UK hospital? Is it only done by consultant? So outpatient department has certain different procedures. The simple ones, for example, একটা পেশেন্ট আসলে একটা ছোট কাট নিয়ে, এটা সুচারিং হচ্ছে একটা জুনিয়র ডক্টরও করতে পারে, ইভেন নার্সিং স্টাফও করতে পারছে, ওদের থিয়েটার প্র্যাকটিশনার নার্স থাকে যারা এটাতে খুবই এক্সপিরিয়েন্স। যদি একটু বড় কেস থাকে, ফর এক্সাম্পল আপনার একটা লাইপোমা বা একটা সেবাসিস, সাধারণত হচ্ছে এসবগুলো আইদার জুনিয়র ট্রেনিং ডক্টর করতে পারে, না হয় রেজিস্ট্রাররা করে। এখন ধরেন হচ্ছে মেজর কেসগুলো ওইসবগুলো তা ওপিডিতে করছে না, ওইসবগুলো হচ্ছে আপনার অ্যাডমিশন নিয়ে নেয়, অ্যাডমিশন নেওয়ার পরে মানে ডিফিকাল্ট কেসগুলো কনসালটেন্ট করে, লেস ডিফিকাল্টগুলো রেজিস্টার করে, আর ইজিগুলো হচ্ছে জুনিয়র ডক্টরদেরকে আন্ডার সুপারভিশন করা পসিবল। হ্যাঁ, ওকে।
Suppose I completed MRCS, then I joined as a registrar. How many years training to be a consultant? Generally, in surgery, it takes about 6 to 8 years to become a consultant, but নন ট্রেনিং পোস্টের মধ্যে যেটা আগেও বলেছিলাম যে আপনার হচ্ছে সার্জারি এমন একটা জিনিস যে আপনাকে যদি কেউ শিখিয়ে বা ট্রেনিং যদি অ্যাক্টিভলি না দেয় তখন দেখা যায় যে আমাদের হচ্ছে এটা শেখাটা একটু ডিফিকাল্ট। তো নন ট্রেনিং জবে এমনও দেখা গেছে যে 10-12 বছর লাগতে পারে। যদি আপনি ট্রেনিংয়ে ঢুকে যান সার্জারিতে তাহলে হচ্ছে দেখা যায় ইংল্যান্ডে অ্যাবাউট 6 to 8 years লাগে হচ্ছে সার্জিক্যাল ট্রেনিং শেষ করার জন্য। Is there a training post available for registrar? Yes, there is. Okay, আপনি ST3 তেও হচ্ছে অ্যাপ্লাই করতে পারেন, বাট প্রবলেমটা হচ্ছে যে এই পজিশনগুলো হচ্ছে কোর ট্রেনিং থেকে অনেক বেশি কম্পিটিটিভ। তো রেজিস্ট্রার হিসাবে হচ্ছে চান্স পাওয়াটা একটু ডিফিকাল্ট, বাট ইটস ডেফিনেটলি পসিবল। আর এখন হচ্ছে 2019 অক্টোবরের পর থেকে ইউকে গ্র্যাজুয়েট আর বাংলাদেশ গ্র্যাজুয়েট বা এনি আদার কান্ট্রি গ্র্যাজুয়েট সবাইকে হচ্ছে একই লেভেলে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসগুলো দেখে। তো আপনার যদি ঠিকমতো এক্সপিরিয়েন্স থাকে, আপনি যদি ইন্টারভিউতে খুব স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করতে পারেন যে আপনার হচ্ছে অ্যাডিকুয়েট নলেজ আছে, আমার কাছে ডিগ্রি আছে, আমার এক্সপিরিয়েন্স আছে, আপনি হচ্ছে রেজিস্ট্রার হিসাবেও ট্রেনিং জবে জয়েন করতে পারেন। ইন দ্যাট কেস আপনি ST3 জয়েন করলে আপনার ST8 শেষ করতে আপনার নিয়ার অ্যাবাউট 6 years লাগছে। Thank you for the information. My pleasure. Is MFC going to help make you a better consultant? Okay. So MSc is something that adds points to your portfolio. So আপনার যদি MSc বা PhD যদি থাকে, মানে মাস্টার্স বা PhD যদি থাকে, অবশ্যই হচ্ছে আপনার কনসালটেন্ট হিসাবে জব পাওয়াটা বেশি ইজি হবে। ইংল্যান্ডে সাধারণত এভাবে কাজ করে যে আপনার মেইন হসপিটালগুলো, যেটা ওই টিচিং হসপিটাল, ফর এক্সাম্পল লন্ডন রয়্যাল হসপিটাল, কুইন্স মেডিকেল সেন্টার, এইসবগুলো মানে বড় হসপিটালগুলো বা সেন্ট্রাল সিটির হসপিটালগুলোতে দেখা যায় যে আপনার হচ্ছে জব পাওয়ার জন্য হচ্ছে বা একটা কনসালটেন্ট হিসাবে ওয়ার্ক করার জন্য সাধারণত মাস্টার্স বা PhD খুবই স্ট্রংলি রেকমেন্ডেড। এই ডিগ্রিগুলো ছাড়া আপনি পেরিফেরাল জায়গাগুলোতে ঠিকই কনসালটেন্ট জব হিসাবে নিতে পারবেন, বাট সেন্ট্রাল জায়গাগুলোর জন্য হচ্ছে ওরা মাস্টার্স বা PhDটা একটু বেশি এনকারেজ করে। ইউকে এমএলই ব্যাপারে জানালে ভালো হতো। আচ্ছা, ইউকে এমএলইটা হচ্ছে আমাদের 2023 থেকে আসবে। ইটস আ লাইসেন্সিং এক্সাম দ্যাট ইউকে গ্র্যাজুয়েটস অ্যান্ড বাংলাদেশি গ্র্যাজুয়েটস এভরিওয়ান উইল হ্যাভ টু গিভ। এই এক্সামের প্যাটার্নটা এখন পর্যন্ত আমরা শুনেছি যে প্ল্যাবের কাছাকাছি হবে, সিমিলার টু প্ল্যাব, ডেফিনেটলি নট গোয়িং টু বি দ্য সেম অ্যাজ প্ল্যাব। সো it will be something that you would definitely have to wait until 2021-22, বাট আপনার যদি পসিবল হয় আপনি চেষ্টা করেন প্ল্যাবটাই দিয়ে যাতে জিএমসি লাইসেন্স পেতে পারেন, কারণ ইউকেএমএল এর ব্যাপারটা কতটুকু ভালো বা ডিফিকাল্ট হবে এটা কিন্তু আমরা এখনো জানি না। Okay, salute to your efforts and patience. Oh, thank you very much. Happy to answer questions. Acha, in between Plab and interview to get into training, how much time and money is needed to prepare? Acha, the overall cost for Plab, again, it varies from person to person. অনেক সময় হচ্ছে প্ল্যাবের জন্য প্রিপেয়ার করতে হচ্ছে আপনার সব কিছু মিলে হচ্ছে ধরে রাখেন 5 to 8 লাখ টাকার মতো আপনার খরচ হচ্ছে। But again, it depends on person to person. It also depends on luck. For example, আপনি যদি IELTS এর জন্য আপনার হচ্ছে ধরে রাখেন হচ্ছে 25,000 মতো লাগছে, প্ল্যাবের জন্য আরেক 25,000 লাগছে, সো ওইখানে 50,000। এরপরে হচ্ছে আপনার প্ল্যাব 2 এর জন্য লাগছে হচ্ছে 1 লাখ, সো দ্যাট উড বি অ্যাবাউট 1,50,000। প্ল্যাব 2 এর এন্টায়ার জার্নির জন্য ধরে নেন মিনিমাম যদি আপনার 4 লাখ লাগছে, তাহলে হচ্ছে ওইখানটাতে ধরেন আপনার নিয়ার অ্যাবাউট 4.5 লাখ খরচ হচ্ছে। 4.5 লাখ খরচ হওয়ার পরে আপনার হচ্ছে ইন্টারভিউ পেয়ে আবার আপনার ইউকেতে ফ্লাই করতে তখন হচ্ছে আরেকটু এক্সট্রা ধরে নেন 1.5 থেকে 2 লাখ টাকা যদি আপনার লাগে, স্পেশালি এখানে এসে ঘর খোঁজা, 1 মাসের স্যালারি পাওয়ার আগে আপনার যেটা থাকা খরচটা। সো নিয়ার অ্যাবাউট থিঙ্ক অ্যাবাউট 7 to 8 লাখ অ্যাজ আ মিনিমাম। এটা একটু প্রিপারেশন নিয়ে রাখেন যাতে হচ্ছে আপনি এটা নিয়ে হচ্ছে এখানে প্রিপেয়ার করতে পারেন। অবভিয়াসলি আপনার সব টাকা একবারে লাগছে না। এই যে কাজটা আমি নিজেও করেছিলাম যে আমি ইন্টার্নশিপের সময় কিছু টাকা জমিয়ে জমিয়ে হচ্ছে IELTS আর প্ল্যাব 1টা দিয়েছিলাম, ইন্টার্নশিপের শেষে হচ্ছে প্ল্যাব 2 এর জন্য টাকা সেভ করতে পেরেছি। প্ল্যাব 2 এর পরে কিছুটা হচ্ছে আমি যেহেতু ওই
প্ল্যাব 2 থেকে আমার জব পেতে যে টাইমটা লেগেছিল ওই সময়টাতে হচ্ছে আমি কিছুটা আর্ন করে যে ইংল্যান্ডে এসে ইনিশিয়ালি ওই প্লেনের খরচ, প্রথম মাসের এখানটাতে ঘর ভাড়া, তারপরে হচ্ছে স্যালারি পাওয়ার আগের লিভিং এক্সপেন্স এসব ম্যানেজ করা যায়। সো শুনে প্রথমে খুব অনেক বেশি মনে হয় যে আমাদের 7 লাখ 8 লাখ টাকা, বাট ওইটা হচ্ছে আপনার যেহেতু ভেঙে ভেঙে দিতে লাগছে, ইটস নট টু ডিফিকাল্ট। Please say something about FRCS during training. So আপনি ধরেন ট্রেনিংয়ে যখন ঢুকলেন, আপনি নিয়ার অ্যাবাউট when you're in your 5th year of training, মানে হচ্ছে ফাউন্ডেশন ইয়ারের পরে আপনি 2 বছর শেষ করার পরে ট্রেনিংয়ে ঢুকলেন, 5th ইয়ার আপনি যখন ST5 হবে তখন হচ্ছে FRCS পার্ট এইটা দিতে পারেন। FRCS পার্ট এই হচ্ছে মাল্টিপল চয়েস একটা কোয়েশ্চেন, ওইটা পাস করার পরে আপনি হচ্ছে FRCS পার্ট বিটা দিতে পারেন FRCS পার্ট A পাস করলে। The requirement for FRCS is you need 5 years of surgical experience first. FRCS পার্ট বিটা হচ্ছে ওই অস্কির মতোই আর কি, সেই প্ল্যাব 2 বা MRCS পার্ট বি এর মতোই, যে হচ্ছে আপনি মানে পেশেন্ট দেখে হচ্ছে ওইখানে অ্যাসেস করবে। FRCS যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, FRCS কমপ্লিশনের পর আপনি হচ্ছে কনসালটেন্সি জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন যদি অন্য সব ক্রাইটেরিয়া ফুলফিল থাকে। My pleasure to answer, Abid. Please say something about, okay. MRCS দিয়ে কি ST1 পোস্ট পেতে আবার এক্সাম দিতে হয়? হ্যাঁ, ST1 পজিশন পাওয়ার জন্য আপনার MRCS দরকার নেই। আপনার হচ্ছে ST1 এর জন্য হচ্ছে আপনার ওই ইংল্যান্ডে আসার পরে হচ্ছে জাস্ট আপনি প্ল্যাব দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। ওই পোর্টফোলিওর বেসিসে হচ্ছে আপনি ST1 এর পোস্টে অ্যাপ্লাই করতে পারছেন। আপনি ধরেন ST1 পেয়ে গেলেন, তারপর আপনি MRCS দিতে হবে, মানে দেওয়াটা আপনার জন্য রিকোয়ার্ড। হ্যাঁ, সো MRCS ST1 এর জন্য আপনার জাস্ট রিকোয়ার্ড হচ্ছে GMC লাইসেন্স, দ্যাটস ইট, আর কিছু লাগছে না। MRCS ইজ নট ম্যান্ডেটরি, বাট ST1 পাওয়ার পরে আপনার ST3 এর আগে হচ্ছে MRCSটা দরকার। Plab 1 আর Plab 2 এর মধ্যে কত সময় গ্যাপ দেওয়া যায়? As far as I'm concerned, they recommend that you finish them within the next 2 years was probably the limit. But এটার ব্যাপারে হচ্ছে আমি 100% শিওর না। আমার যতটুকু জানা আছে যে Plab 1 শেষ করার 2 years এর মধ্যে হচ্ছে আপনার Plab 2 বসা লাগবে। যদি 2 বছরের মধ্যে আপনি বসতে না পারেন, তাহলে হচ্ছে আপনার জিএমসির কাছে একটা লেটার লিখতে বা ইমেল করে লিখতে লাগবে যে আমার অমুক কারণের জন্য আমি দিতে পারছি না। বাট my advice is that Plab 1 এর as soon as possible Plab 2টা আপনি বুক করার চেষ্টা করেন, কারণ হচ্ছে থিওরি পোর্শনটা Plab 1 এর জন্য হচ্ছে আর Plab 2 এরটা মোটামুটি সেম। তো হচ্ছে Plab 2টা যদি আপনি বেশি দেরি করে ফেলেন, 3 বছর 4 বছর পরে দিলেন, তখন কিন্তু আবার সেই পুরান জিনিস পড়াটা আপনার জন্য একটু ডিফিকাল্ট হলো। ওকে, FRCS এর আগে কি MRCS দেওয়া লাগে? ইয়েস, FRCS এর জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার MRCSটা আগে পাস করা লাগে। ইয়েস, দ্যাটস ট্রু। Plab 1 এর রেজিস্ট্রেশনের ফি কত? Plab 1 registration fee, as far as I'm concerned, it's about 250 pounds, 235 pounds, যেটা আমাদের দেশি টাকায় প্রায় 25,000 টাকার মতো পড়ছে। আর প্ল্যাবের জন্য IELTS বেস্ট নাকি OET বেস্ট? এখন হচ্ছে দুইটা একই, IELTS আর OET আমাদের কোনো ডিফারেন্স নাই এখন। বাংলাদেশে ওইটির জন্য বেস্ট কোচিং কোনটা সাজেস্ট করবা? আমি পার্সোনালি ওইটি যেহেতু নিজে পরীক্ষা দিইনি, আমি হচ্ছে খুব বেশি এটার ব্যাপারে নলেজ দিতে পারবো না, বাট আমার জানা আছে হচ্ছে ওইটির কোচিং বাংলাদেশে খুবই লিমিটেড। ফিউচার এডুকেশন নামে একটা কোচিং আছে হচ্ছে বনানীতে, যেটা হচ্ছে ওইটির জন্য কোচিং করায়। I do know quite a lot of people যারা ওইখানে কোচিং করে হচ্ছে পাস করে গেছে, বাট যেহেতু নিজে ক্লাস করিনি, আনফর্চুনেটলি আমি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স দিতে পারছি না। প্ল্যাবের জন্য বেস্ট কিছু বই সাজেস্ট করবেন? প্ল্যাব 1 এর জন্য ওই যেটা প্রথমে মেনশন করেছিলাম, স্যামসাংস নোটটা ইউজ করা যায়। ইউ ক্যান ইউজ খালিদ সাইফুল্লাহ স্যার's 1700 কোয়েশ্চেন, প্ল্যাবেবল, এই তিনটা রিসোর্সটা সব থেকে ভালো। ইউটিউবে যদি আপনারা সার্চ করেন যে Plab by Emiko, I have a video which explains all of the things that you need for Plab 1, so ওইটা একটু আপনারা দেখে নিলে হচ্ছে এটা কাজে দিতে পারছেন। Is it compulsory to complete FRCS to be consultant, or just complete training as you mentioned earlier? Achha, in order to be a consultant in surgery, you must finish FRCS. I did mention that you need to finish the 8 years of training, but training এর মধ্যে কিন্তু FRCS একটা পার্ট। হ্যাঁ, আপনি সাধারণত ST8 যেটা ওইটা কমপ্লিট করার জন্য হচ্ছে আপনার FRCS কমপ্লিট করতে লাগে। দ্য সেম ওয়ে অ্যাজ জেনারেলি ST1 ST2 বা CT1 CT2 এর মধ্যে MRCS কমপ্লিট করা লাগে। আর হচ্ছে আপনার
কনসালটেন্ট হওয়ার আগে ST8 এর আগে you need to complete FRCS. This is mandatory in terms of surgical training. But on the other hand অন্য কয়েকটা ডিপার্টমেন্ট আছে যেখানটাতে ফর এক্সাম্পল জিপি ট্রেনিং এর মধ্যে জাস্ট হচ্ছে আপনার MRC GP দিলে হয় there is no such thing as the FRC GP you just need to complete the MRC one but for surgery FRCS is mandatory I'm sorry if I missed it earlier তার মানে কনসালটেন্ট হতে হলে প্ল্যাব MRCP FRC সবই দেওয়া লাগবে আনফরচুনেটলি ইয়েস কনসালটেন্টের জন্য আপনার স্টার্ট টু বটম সব করা লাগে বাট কনসালটেন্ট হওয়া পর্যন্ত আপনার অনেক লম্বা রুট আর এসব পরীক্ষার ম্যাক্সিমামগুলো হচ্ছে 2 থেকে 3 পার্ট থাকে তো আপনার দিতে খুব বেশি হচ্ছে ডিফিকাল্ট হবে না ইট শুড বি সামথিং দ্যাট ইউড বি এবল টু গেট প্রিটি ইজিলি প্ল্যাবটা দিয়ে তো আপনি ইংল্যান্ডে আসলেন তারপরে হচ্ছে প্রথম 2 বছরের মধ্যে ধরেন MRCP শেষ করার পরে আপনি আরো 6 বছর পাচ্ছেন FRCP দেওয়ার জন্য তো বেশ কয়েকটা টাইম পাচ্ছেন এক্সাম নিয়ে হচ্ছে আমার এখন পর্যন্ত দেখিনি যে কেউ খুব বেশি স্ট্রেস করে আর বেস্ট জিনিসটা হচ্ছে এখানে আপনি পরীক্ষার প্রিপারেশনটা এভরিডে হসপিটালে যেয়ে আপনার অনেকটুকুন ট্রেনিং হয়ে যাচ্ছে কারণ হচ্ছে এখানে আপনার সব কনসালটেন্টরা থাকছেন FRCS MRCS এসবগুলো পাস করা তো ওরাও হচ্ছে আপনাকে ওয়ার্ড রাউন্ডের সময় অনেক কিছু এসবের ব্যাপারে শিখাবে সিমিলার টু বাংলাদেশে যেরকম দেখবেন যে আমাদের অনেক প্রফেসররা দেখা যায় বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসররা ওয়ার্ড রাউন্ডের সময় হচ্ছে আমাদের সিএ রেজিস্ট্রার বা জুনিয়র ডক্টরদেরকে শেখা যায় অমুক জিনিস FCPS এ জিজ্ঞেস করে আপনার এটার অ্যান্সার জানা লাগবে তো এর জন্য হচ্ছে MRCPটা এখানটাতে কিছুটা ইজি হয়ে যায় প্রিপারেশনের স্টাইলটা আর আপনার MRCPর যেসব কেসগুলো আসে ওইসবের কেসগুলো NHS অনেক বেশি পাওয়া যায় ফর এক্সাম্পল ইন্টারস্টিশিয়াল লাংস ডিজিজ এই জিনিসটা হচ্ছে ইংল্যান্ডে হচ্ছে মোর কমন বিকজ এখানটাতে স্ক্যানিং সিস্টেম এসবগুলো খুব বেশি অ্যাডভান্স তো ওই কেসটা আপনি যখন ওয়ার্ডে 10 বার দেখবেন আপনার MRCPতে এটা দেওয়া ইজি হচ্ছে বাংলাদেশে অন দি আদার হ্যান্ড দেখা যায় আমি নিজে হচ্ছে ইন্টার্নশিপ একটা গভর্নমেন্ট হসপিটালে করেছি আমাদের ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের ডায়াগনোসিস পর্যন্ত যাওয়াটা খুবই টাফ কারণ এই হাই রেজলিউশন সিটি স্ক্যান ম্যাক্সিমাম পেশেন্টই অ্যাফোর্ড করতে পারতো না তো ওই রকম একটা সেটিংয়ে মানে বাংলাদেশে আপনি MRCPর জন্য পড়াটা কিন্তু আপনার জন্য ডিফিকাল্ট কারণ অনেক কেসগুলো আপনি নাও ফ্যামিলিয়ার হতে পারেন বছরে ধরেন 2টা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজের কেস দেখলেন তো এর জন্য বাংলাদেশ থেকে MRCP পাস করা থেকে ইংল্যান্ডে আপনি এখানে ওয়ার্ক করছে প্র্যাকটিস করছেন ট্রেনিং করছেন কেসগুলো বারবার দেখছেন আপনার জন্য এক্সামটা অনেক ইজি হয়ে যায় সো ইনশাআল্লাহ ইট শুড নট বি আ প্রবলেম ইফ ইউ আর ওয়ার্কিং হিয়ার এজের কোনো লিমিটেশন আছে নো there is no limitation in age but it's suggested that you start as early as possible Plab 2 এর প্রসিজার টোটাল প্রসিজারটা বলে একটু ভালো হতো Plab 2 এর হচ্ছে আপনি অনলাইন Plab 1 শেষ করার পর অনলাইনে রেজিস্ট্রেশন আপনি করলেন অনলাইনে রেজিস্ট্রেশন করার পরে হচ্ছে আপনি ডেটটা পাবেন ওই ডেট অনুযায়ী হচ্ছে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করলেন যে আমি অমুক তারিখ থেকে অমুক তারিখ ইংল্যান্ডে যাব এই পরীক্ষা দেওয়ার জন্য সাধারণত সবাই কোচিং করে Plab 2 এর জন্য ওই Plab 2 এর কোচিং করার পরে হচ্ছে আপনি নর্মালি কোচিং 2 উইকসের জন্য থাকে এরপরে হচ্ছে আপনি আপনার ওই Plab 2 এর ইনস্টিটিউশনের মানুষদের সাথেই প্র্যাকটিস করতে পারবেন কোচিং এর পরে হচ্ছে ওই স্টেশনগুলো যখন চর্চা করবেন এরপর হচ্ছে পরীক্ষা দিয়ে ইফ ইউ পাস ইউর Plab 2 you can get your results online with 1 month okay all right it seems that this is the end of all of the questions that we had for today. Oh, one more question, sorry. After passing Plab, what should be my step for entering into MRCS? For MRCS, you need to look into the books of MRCS. MRCS are jeto duita part ache Plab, MRCS part A and part B. So for part A, what you're going to have to prepare through is for the multiple choice questions. MRCS niye hocche amader samne aro koyekta session thakbe. We'll talk about it into details. But generally, after Plab, if you do spend that time, it's very wise. Nishat, I've spent my time doing this as well. As in Plab 2 এর পর আমি MRCS দিয়েছিলাম কারণ হচ্ছে ওই টাইমটা আপনি জব পাওয়ার আগে একটু গ্যাপ পাবেন ওইটা পারফেক্ট টাইম আপনার এই MRCS বা MRCP পার্ট এগুলো দেওয়ার MRCPতে করতে কত টাইম লাগে তারপর FRCP করতে প্রসিজার টাইম কত লাগে MRCP পুরোটা শেষ করতে अगेन পারসন টু পারসন ভ্যারি করে বাট আপনার টোটাল হচ্ছে MRCP দেখা যায় যে নিয়ার অ্যাবাউট 2 ইয়ার্স লাগে পুরোটা কমপ্লিট করতে অনেকের হচ্ছে যেহেতু এটার 3টা পার্ট আছে আপনার পার্ট 1 পার্ট 2 তারপরে হচ্ছে পেসেস আর একটু বেশি টাইমও লাগতে পারে ইটস কোয়াইট আ ডিফিকাল্ট এক্সাম অ্যাজ ওয়েল বাট अगेन পারসন টু পারসন ভ্যারি করে আমাদের মেডিকেলে একজন সিনিয়র ছিলেন যে হচ্ছে এটা 1 year and a half এর মধ্যে শেষ করেছে সো ইটস পসিবল ইফ ইউ গিভ আ লট অফ টাইম বাট আনফরচুনেটলি ফর দ্য অ্যাভারেজ ইট টেকস অ্যাবাউট 2 to 3 years এরপরে হচ্ছে আপনার FCPS করতে
টাইম অ্যান্ড প্রসিজার এফআরসিপি করতে টাইম অ্যান্ড প্রসিজার কী লাগে, আপনার হচ্ছে এখানটাতে এক্সপিরিয়েন্স থাকার পরে এফআরসিপিতে আবার হচ্ছে আপনার ওই মাল্টিপল চয়েস এক্সাম থাকে আর অস্কি এক্সাম থাকে। তো সাধারণত হচ্ছে দে আস্ক ইউ টু কমপ্লিট ইউর এফআরসিপি উইদিন ইউর ট্রেনিং। সো মোটামুটি হচ্ছে আপনি 5 থেকে 6 বছর পাচ্ছেন এটা কমপ্লিট করার জন্য। সো ইটস কোয়াইট ম্যানেজেবল। পুরোটা টাইম আপনার লাগবে না, সাধারণত দেখা যায় যে 2 বছরের মধ্যে আপনি এফআরসিপিটা শেষ করতে পারছেন। Plab 2 এর টোটাল প্রসিজার আই হ্যাভ মেনশন দিস, বাট জেনারেলি আপনি অনলাইনে হচ্ছে রেজিস্ট্রেশন করলেন, অনলাইনে রেজিস্টার করার পরে হচ্ছে আপনি ওই ইংল্যান্ডে ভিসার জন্য অ্যাপ্লাই করলেন, ইংল্যান্ডে ভিসা অ্যাপ্লাই করার জন্য কোচিং করলেন, কোচিংয়ের পরে হচ্ছে এক্সাম দিয়ে ইউ ক্যান অ্যাপ্লাই ফর ইউর জিএমসি লাইসেন্স ইফ ইউ পাস। এই লাইভটা যেহেতু রেকর্ডেড আছে, আপনারা জাস্ট লিঙ্কটার ফার্স্টের দিকে একটু দেখবেন যে Plab 2 এর এক্স্যাক্টলি স্টার্টিং ফ্রম need of coaching, what you're going to do on coaching, এটা একটু এক্সপ্লেন করা আছে। Apu, in Bangladesh, which coaching would you suggest for IELTS? What type of IELTS will I have to appear? Coaching in terms of IELTS, there are many of them which are good. Mentors and Saiful's have been there for years now. They're quite good. There's another one which is Wings, which is known to be good. But again, IELTS এর 80% preparation আপনি নিজের উপরে ডিপেন্ড করে, কারণ হচ্ছে আপনি নিজে যতটুকুন ইংলিশ চর্চা করতে পারছেন ওইটার উপরে ডিপেন্ড করবে আপনি কতটুকুন সাকসেসফুল হবেন আপনার আইএলটিএস এর জার্নির মধ্যে। সো কোচিং, there are many of them, but make sure you're doing one where you can note and you also have someone to study with, which will help you pass your exam. Study partner থাকলে এটা অনেক আমাদের হেল্পফুল থাকে। What type of IELTS do I have to appear? The best one to do is the IELTS academic. Academicটা দিয়ে হচ্ছে আপনি ইংল্যান্ডের রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো আর যদি আপনার কনফিডেন্সটা একটু ভালো থাকে তাহলে আপনি IELTS academic UKVIটা দিয়ে দিন। এটার ডিফারেন্সটা হচ্ছে এই ভিডিওর ফার্স্টে একটু এক্সপ্লেন করা হয়েছিল। Plab 1 এক্সামটা কি দেশে দেওয়া যায়, আর দেশে হলে কি অনলাইনে হয়? এটা ডেফিনেটলি আপনি দেশে দিতে পারছেন। Plab 1টা আপনি বাংলাদেশে দিতে পারছেন, Plab 2টার জন্য ইংল্যান্ডে আসা হচ্ছে। Plab 1টা হচ্ছে আপনি রেজিস্টার করবেন ব্রিটিশ কাউন্সিলে হচ্ছে আপনার ওই মাল্টিপল চয়েস এক্সাম সলভ করতে লাগে, অনলাইনে না। এটা হচ্ছে আপনি ওই এমসিকিউ সলভ করবেন আর মেশিন ওই যে ওএমআর মেশিনে হচ্ছে ওরা এটা রিড করে। Emiko, oh, Topaz, hi. I'm wondering how much patience you have, lots of love. Thank you very much. Very nice to see you here, Topaz. আচ্ছা, আর হচ্ছে if we don't have any more questions, we're going to be ending the live session here. I hope I answered most of the questions. If you still have any more questions, Facebook এই লাইভটার লিংকের মধ্যে আপনারা কোয়েশ্চেন্সগুলো দিয়ে দিন। আর হচ্ছে I hope all of you enjoyed it. It was a pleasure having you all. Thank you for all of your questions. I wish you all a wonderful journey and a very good night today. Okay then, take care. Good night.